বাঁচাও বাঁচাও আমাকে প্লিজ, আমাকে মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও, ও আমাকে মেরে ফেলবে। সকাল 9:30। একটা বড় টেডি বিয়ারকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে তে। পুরো নাম কিম তেইয়ং। তে তে আর কত ঘুমাবি বলতো, কলেজে যেতে হবে না আজকে। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, এত ঘুম পাগলি হয়েছে না, কি বলবো। বলছি ভালো ভালো উঠবি নাকি আমি তেলাপোকা ছেড়ে দেবো তোর গায়ে। তেলাপোকার নাম শুনতেই লাফিয়ে ওঠে তে। ওহ আম্মু, তুমি এত পচা কেন বলো তো? প্রতিদিন সকালে তেলাপোকার কথা মনে না করলে হয় না বুঝি তোমার? মাঝে মাঝে মনে হয় যেন তুমি আমার সৎ মা। দাঁড়াও, আমি আজকে আব্বুকে বলবো আমার ভালো আম্মুকে এনে দিতে। হ্যাঁ হ্যাঁ, তা তো প্রতিদিনই বলিস, আজকে না হয় আবার বলবি। এখন তাড়াতাড়ি উঠে কলেজের জন্য রেডি হয়ে নে, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল তের মা জিন। আর তে খাট থেকে উঠে হাই তুলতে তুলতে ফ্রেশ হতে চলে গেল। বড়লোক বাবার একমাত্র মেয়ে হলো এই তে। দেখতে যেমন সুন্দরী তেমনি সে অসম্ভব দুষ্টু আর চঞ্চলা টাইপের মেয়ে। তবে তেলাপোকাকে সে ভীষণ ভয় পায়, তাই তেকে দমন করতেই তেলাপোকাই হলো প্রধান অস্ত্র। কলেজের সবাই তেকে ওর দুষ্টুমির জন্য ওকে বদের হাঁটি বলে ডাকে। সকল ছাত্রছাত্রীকে তো জ্বালিয়ে মারে। ওর দুষ্টুমি থেকে কলেজের স্যার ম্যাডামও বাদ পড়ে না, কিন্তু সবাই ওকে অনেক ভালোবাসে। কারণ তে দুষ্টুমি করলে পড়াশোনায় অনেক ভালো আর কখনো কারো ক্ষতি করে না, বরং পারলে সবাইকে সাহায্য করে। সকালে ব্রেকফাস্ট শেষ করে কলেজের জন্য নিজে স্কুটারে করে বেরিয়ে পড়ে তে। বাসায় 2-1টা গাড়ি থাকার সত্ত্বেও বাবার কাছে বায়না করে স্কুটার কিনিয়েছে তে, আর সেটাতে করে প্রতিদিন কলেজে যায়। কলেজে পৌঁছে স্কুটারটাকে এক সাইডে পার্ক করে রেখে তে দৌড়ে চলে যায় ওর বান্ধবীদের কাছে। লিসা আর জিমিন, ওরা দুজন হলো তের বেস্টু। সাথে তের সব দুষ্টুমি সহ্য করা মেশিনে বলা চলে। তে দৌড়ে ওদের কাছে গিয়ে ওদের দুজনের চুল ধরে টান দিয়ে বলে, কি রে ফকিনির দল, আমাকে রেখে কি এত গুজু গুজু ফুসু ফুসু করছিস শুনি? হ্যাঁ ওই, তুই আমাদের চুল ধরে টান দিলি কেন? তোর জন্য কি একটু শান্তিতে বসে থাকতে পারবো না আমরা? সব সময় একটা না একটা কিছু করেই চলেছিস। বলি তোর কি বিরক্ত লাগে না? হ্যাঁ হ্যাঁ রে, অনেক বিরক্ত লাগে। কখন জানিস? যখন আমি কাউকে জ্বালাতন করতে পারি না তখন। দেখতে সবসময় এমন দুষ্টুমি ভালো লাগে না, আর এমনিতেই আমরা খুব টেনশনে আছি। কালকে রাতে কি হয়েছে জানিস? জানলে তোর আর দুষ্টুমি করা আসবে না। এমন কি হলো রে? এই, তোদের দুজনে বিয়ে ঠিক হয়েছে নাকি রে? ইস, কতদিন হলো বিয়ে খাই না। তুই কাকে কি বলছিস লিসা? এই বদের হাঁটিকে কোনো কিছু বলে লাভ নেই, ও জীবনও সিরিয়াস হবে না। আচ্ছা এই নে, আমি সিরিয়াস। এবার বল কি হয়েছে কাল রাতে, যে আমার বেস্ট দুজন এত চিন্তিত? তোকে আমি বলেছিলাম না রে তে, যে আমাদের বাসায় একজন নতুন ভাড়াটি এসেছে কিছুদিন আগে ঢাকা থেকে। বলে তো ছিলি, কি যেন নাম, রোজ নাকি? হ্যাঁ, আমি ওই রোজের কথাই বলছি। তো কি হয়েছে তার? এই, তোদের বাসা ভাড়া না দিয়ে পালিয়ে গেছে নাকি? নাকি তোর হবু বরকে নিয়ে ভেগে গেছে? তের কথা শুনে জিমির আর লিসা দুজনে মাথায় হাত দিয়ে বসে পড়ে। সরি রে দোস্ত, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা এখন বলতো কি হয়েছে? সিরিয়াস কিছু নাকি? বলবো, কিন্তু তার আগে বল তুই মাঝখানে উল্টাপাল্টা কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, বল। কাল রাতে ওই রোজকে কিসে যেন মেরে ফেলেছে রে। সকালে ওনার লাশ পাওয়া গেছে ঝোপঝাড়ের মাঝে একটা গাছের নিচে। আর আশ্চর্য বিষয় হচ্ছে কি জানিস, ওনার শরীরটা একদম ফ্যাকাশ হয়ে আছে, যেন কি ওনার শরীর থেকে সমস্ত রক্ত বের করে নিয়েছে। আর এর চাইতে আশ্চর্য বিষয় হলো, রোজের সাথে ওই ঝোপঝাড়ের আশেপাশে ঝোপঝাড়ের মাছ থেকে আরো 2টা হিংস্র প্রাণী লাশ পাওয়া গেছে। আর সেই প্রাণীগুলোর শরীরে কোনো রক্ত নেই, আর সবার গলার কাছে চিকন চিকন 2টো দাগ। আচ্ছা, ওই হিংস্র প্রাণীগুলোই তোদের ভাড়াটিয়াকে মেরে ফেললি তো? আরে সেটা কি করে সম্ভব? তাহলে ওই প্রাণীগুলোকে কি মারলো? আমি বলছি শোন, প্রথমে হয়তো ওই হিংস্র প্রাণীগুলো তোদের ভাড়াটিয়াকে মেরেছে, তারপর তোদের ভাড়াটিয়া মরে ভূত হয়ে গিয়ে ফিরে এসে আবার হিংস্র প্রাণীগুলোকে মেরে ফেলেছে। সিম্পল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, বুঝলি লিসা? এই তে শাকচুনিটা কি করে যে এত ভালো রেজাল্ট করে আল্লাহই জানে। ওর কথা শুনে তো আমার মনে হয় ওর মাথায় গোবর ঠাসা আছে রে। কি বললি তুই পেতনি? তোকে আজ আমি কুচি কুচি করে কেটে ইঁদুরকে খাওয়াবো। দাঁড়া দাঁড়া বলছি। কথাগুলো বলতে বলতে জিমিনকে তাড়া দিল তে। আর তের হাতে চিমটি আর চুল টান খাওয়ার ভয়ে দৌড়াতে লাগলো জিমিন। জিমিনকে ধরার জন্য দৌড়াতে দৌড়াতে গেটের বাইরে রাস্তার মাঝখানে চলে এলো তে। আর তখনই তের অপর দিক থেকে একটা ট্রাক দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখে ভয়েতে নিজের চোখ দুটো বন্ধ করে একটা চিৎকার দিল। আর তখনই তে অনুভব করলো ওকে কেউ একজন খুব দ্রুত গতিতে সেখান থেকে সরিয়ে নিয়ে রাস্তার পাশে এনে দাঁড় করালো। তে চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো কেউ নেই, তবে একটা লম্বা করে ছেলে পকেটে হাত গুজে কলেজে গেটের ভিতর দিয়ে ঢুকছে। তে বোঝার চেষ্টা করলো কি হলো ওর সাথে, আর কেই বা ওকে বাঁচালো। আরে আরে, তুই ঠিক আছিস তো তে? তোর কোথাও লাগেনি তো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, একটুর জন্য ট্রাকের নিচে চাপা পড়া হাত থেকে বেঁচে গেলি তুই। ওই ছেলেটা এখন তোকে না বাঁচালে কি যে হতো আমার তো ভাবতেই ভয় করছে। যে ছেলেটা কেবল কলেজের ভেতরে গেল সে বাঁচিয়েছে আমায়, কিন্তু কেমন অদ্ভুত মানুষ শুনি, কিছু না বলে চলে গেল। ছেলেটা কে রে, চিনিস না কেউ কে? হ্যাঁ রে, ওই ছেলেটা সত্যি খুব অদ্ভুত। কলেজে কারোর সাথে কথাও বলে না, ওর কোনো বন্ধুও নেই কলেজে। হাজার গরমের মাঝেও সবসময় একটা হুডিওয়ালা জ্যাকেট পরে থাকে, আর চোখে কালো সানগ্লাস। আমি আজ অব্দি ওনার চেহারাটাই দেখিনি ঠিক করে। তবে ওই ছেলেটাই তোকে আজকে একটুর জন্য বাঁচিয়ে নিয়েছে তে, নইলে আজ যে কি হতো। ছেলেটাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত।
ছেলেটার নাম কি রে বলতো? কোথায় থাকে ও, কিছু জানিস? কোথায় থাকে তা ঠিক জানি না, তবে ছেলেটার নাম শুনেছি জাংকুক। স্যারকে কয়েকবার ওকে জাংকুক বলে ডাকতে শুনেছি। জাংকুক? ও আচ্ছা, চল তাহলে এখন ক্লাসে যাই, পরে কখনো দেখা হলে ধন্যবাদ দিয়ে দেবো। তারপর তিন বান্ধবী মিলে ক্লাসে চলে গেল। তারপর ক্লাস শেষে বাইরে বেরিয়ে জিমিন আর লিসাকে উদ্দেশ্য করে তে বলল, ওই বেকনিটর, চল তো এখন কি ওই জাংকুক না ফানকুক তাকে খুঁজি। বেচারার আমার কাছে একটা ধন্যবাদ পাওনা আছে। আমি আবার ঋণী থাকতে পছন্দ করি না। আরে আমার দয়ের সাগর রে, এমন করে বলছিস যেন তুই ওই জাংকুককে ধন্যবাদ দিয়ে একেবারে বড়লোক বানিয়ে দিবি। আরে ওই লোকটা তোর জীবন বাঁচিয়েছে, জীবন। তোর উচিত ওনাকে সম্মান দিয়ে কথা বলার, ফকিন্নি একটা। ওই শাকচুনি, তুই কি বললি আমাকে? আরে আমার মতো দয়ের সাগর এই কলেজে একটাও পাবি না। আর এই তের কাছ থেকে একটা ধন্যবাদ পাওয়া মানে বিশ্ব জয় করা, বুঝলি? অবশ্য তোর মতো গোবর মাথায় এসব ঢুকবে না, যা ভাগ। আরে তোরা একটু থামবি? যখন তখন ঝগড়ায় নেমে পড়িস। বলি এত ঝগড়া করতে তোদের কেমন লাগে বলতো? ওরে আইসে রে আমাদের নম্র ভদ্র লেজ বিশিষ্ট বান্দরনি। বলি ঝগড়া কি শুধু আমরাই করি, তুই করিস না? কথাটা তে আর জিমিন একসাথে বলল। উফ, তোদের বোঝাতে যাওয়া মানে নিজেকে বাস দেওয়া। আচ্ছা বাদ দে এখন, চল জাংকুক ভাইকে খুঁজে বের করি। ওই এক মিনিট, ওই জাংকুক তোর ভাই হলো কি করে? আর তোর কোনো ভাই আছে আগে তো জানতাম না। নাকি উনি তোর কাজিন? আপনার পায়ে পড়ি বদের হাঁটি, আমার ভুল হয়ে গেছে। ওনাকে ভাইয়া রেখে দয়া করে এখন এটা নিয়ে বিশ্লেষণ করতে বসবেন না। জাংকুক আমাদের সিনিয়র, তাই ভাইয়া বলেছে, বুঝলি? বুঝলাম। এখন বকবক না করে চল ওই জাংকুককে খুঁজি। এই কথাতে লিসা রাগ উঠলেও কিছুই বলে না, কারণ ও জানে এই বদের হাঁটিকে বলে কোনো লাভ নেই। তারপর তিন বান্ধবী মিলে একটু সামনে এগিয়ে যেতেই জাংকুককে দেখতে পেল। ফোনে কার সাথে যেন কথা বলছে, পকেটে হাত রেখে গেটের দিকে চলে যাচ্ছে। জাংকুককে দেখে তে পিছন পিছন গেল এবং ডাক দিল, এই যে মিস্টার, শুনছেন? ও হ্যালো, শুনছেন? আপনাকে ডাকছি। আরে জাংকুক ভাই, আপনার সাথে একটু দরকার ছিল, একটু দাঁড়ান। তে চিৎকার করে ডাকছে, কিন্তু জাংকুকের তাতে কোনো হেলদোল নেই। সে আগের মতোই হেঁটে যাচ্ছে। এটা দেখে রাগ উঠে গেল তের। তের আগে গজগজ করতে করতে বলে উঠল, আবে ওই জুলবিটকা, কান কাটা বাদুর, কানে কি হাত দিয়ে গুজে রাখছিস নাকি? ডাকলে শুনিস না? এই কথা শুনে জাংকুক থেমে গেল। তারপর হাতের মুঠ শক্ত করে চুপ করে দাঁড়িয়ে রইল সেখানেই। জাংকুককে দাঁড়াতে দেখে তে লিসা আর জিমিনকে দেখেই দৌড়ে জাংকুকের সামনে চলে গেল। তারপর কোমরে হাত রেখে রাগী গলায় বলল, এই জন্যই কারোর সাথে বেশি ভালো আচরণ করতে হয় না, বেশি সম্মানও দিতে হয় না। ভালো করে কতবার ডাকলাম, তখন আপনার কানে গেল না। এখন শুধু এভাবে ডাকতেই থেমে গেলেন। আচ্ছা শোনেন, যে জন্য ডেকেছি, আপনি আমার কাছে একটা ধন্যবাদ পাবেন। তাই ধন্যবাদ আমায় বাঁচানোর জন্য। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তে থামলো। তে কথা শুনে মাথা উপর থেকে হুডিটা উঠিয়ে জাংকুক একবার টের পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তারপর একটা বাঁকা হাসি দিয়ে তেকে পাশ কাটিয়ে চলে গেল। ততক্ষণে জিমিন আর লিসা তের কাছে চলে এসেছে। কত বড় সাহস ওই জাংকুকের গায়ে ফানকুকের! আমাকে এই তেকে ইগনোর করে আমার মুখ থেকে ধন্যবাদ শুনে আমাকে কিছু না বলে চলে গেল। বেটা হুতুম তোমার ঘরে হুতুম তোমা, তুই এখনো এই পদের হাতে দুষ্টামি শিকার হোস নাই, তাই জানিস না আমি কে। তোকে তো আমি কালকে দেখে নেব। রেডি থাক বেটা, কান কাটা ধরাচ্ছি কা। এদিকে তের কথা শুনে জিমিন আর লিসা তো হাসতে হাসতে শেষ। ওদের হাসি দেখে তের রাগটা যেন সপ্তম আকাশে পৌঁছে গেল। তে আশেপাশে তাকিয়ে খুঁজতে খুঁজতে একটা বাঁশের কুঞ্চি তুলে নিল। তারপর রাগী গলায় বলল, ওরে হারামি শাকচুনি দল, ওই জুনকুইটটা আমাকে ইগনোর করলো আর তোরা সেটা দেখে মজা নিচ্ছিস? তোদেরকে আজকে আমি কুচি কুচি করে কেটে পিঁপড়াকে খাওয়াবো। কথাগুলো বলে জিমিন আর লিসার দিকে ধেয়ে আসতে লাগলো তে। আর থেকে আসতে দেখে হাসতে হাসতে দৌড়াতে লাগলো লিসা আর জিমিন। রাত 12টা। দুজন বন্ধু সিনেমা হলে সিনেমা দেখে গল্প করতে করতে বাসায় ফিরছে। বেশ খানিকটা পথ আসার পর ওদের মনে হচ্ছে ঝোপঝাড়ের ভেতর থেকে কোনো মেয়ের কান্নার শব্দ আসছে। কিন্তু এত রাতে কে কান্না করছে? চল তো দেখি গিয়ে কে কান্না করছে। চল দেখি। তারপর দুজন বন্ধু মিলে ফোনে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ঝোপের ভিতর এগিয়ে যেতে থাকে। বেশ অনেকটা চলে এসেও কারো কোনো চিহ্ন পায় না ওরা। যত সামনে এগিয়ে যাচ্ছে তত যেন শব্দটা দূরে চলে যাচ্ছে। দোস্ত, অনেকটা ভিতরে চলে এলাম, কিন্তু যত ভিতরে যাচ্ছি তত মনে হচ্ছে কান্নার শব্দটা দূরে চলে যাচ্ছে। আমার না বিষয়টা কেমন সুবিধা ঠেকছে না। চল আমরা ফিরে যাই। হ্যাঁ দোস্ত, আমি ওইটাই ভাবছি। এত রাতে আমাদের উচিত হয়নি ঝোপঝাড়ের মাঝে ঢোকা। চল চল জলদি ফিরে যাই। কথাগুলো বলে যে ওরা দুজন পিছনে ঘুরেছে, তখনই দেখে ওদের চাইতে কিছুটা দূরে একটি মেয়ে বসে আছে, সাদা কাপড় পরা। আর সেই মেয়েটি বসে বসে কান্না করছে। চুলের কারণে মেয়েটার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তবু মেয়েটাকে দেখে কেন যেন না কিছুটা ভয় কাজ করছে ওদের মনে। এই যে শুনছেন, কে আপনি? এখানে বসে এভাবে কাঁদছেন কেন? ছেলেটা কথা শুনে মেয়েটা কান্না বন্ধ করে চুপ করে বসে রইল। কিছু বলছেও না আর মাথাও তুলছে না। কি হলো, বলছেন না কেন? কি হয়েছে আপনার? কথাগুলো বলতে বলতেই ফোনে ফ্ল্যাশলাইটটা মেয়েটার উপর মারতেই মেয়েটার মুখটা দেখিয়ে ভয় চিৎকার দিয়ে ওঠে ছেলে দুটো আর কয়েক পা পিছিয়ে যায়। যে মেয়েটা বসে কান্না করছিল ওই মেয়েটার মুখটা একদম ফ্যাকাশে ফর্সা আর চোখ দুটো গাঢ় লাল টকটকে। চেহারাটা অনেক সুন্দর, তবে ঠোঁট ভেদ করে দুই পাশ দিয়ে বেরিয়ে আছে সুচারো দুটি চিকন দাঁত। সাথে লেগে আছে মেয়েটার মুখে গা হিম করা ভয়ানক হাসি। মেয়েটা মুখ দেখে ভয় চিৎকার করতে করতে সরে গেল দুই বন্ধু। আর তখনই পিছে কিছু একটার সাথে ধাক্কা খেলো ওরা। সাথে সাথে পিছন ঘুরে ফ্ল্যাশলাইটের আলোটা ধরতে দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছে আরেকজন যুবক। আর তার মুখটা ধবধবে ফর্সা, চোখ দুটো গাঢ় টকটকে লাল, সাথে ঠোঁট ভেদ করে বেরিয়ে আছে সুচালো ভয়ানক দাঁত।
ছেলে দুটো কিছু বুঝে ওঠার আগে দুই পাশ থেকে মেয়েটা আর ছেলেটা আক্রমণ করলো দুই বন্ধুর উপর। তারপর নিজেদের সুচালো দাঁতগুলো ঢুকিয়ে দিল ছেলে দুটোর গলায় আর জোকের মতো চুষে চুষে খেতে লাগলো। ছেলে দুটোর শরীরের সমস্ত রক্ত মুহূর্তে মাঝে ছটফট করতে করতে মারা গেল ছেলে দুজন। ছেলে দুটোর সমস্ত রক্ত খাওয়া শেষ হলে ওদের নিথর রক্তশূন্য দেহ দুটো ফেলে রেখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে উড়াল দিয়ে চলে গেল ওই ভয়ানক ছেলে মেয়ে দুটো। পরের দিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে খুব দ্রুত কলেজের জন্য রেডি হয়ে নিচ্ছে তেকে এত তাড়াতাড়ি উঠতে দেখে আর কলেজের জন্য রেডি হতে দেখে ওর মা যেন আকাশ থেকে পড়লো। বলছি যে তোর শরীর ঠিক আছে তো? মানে তুই সুস্থ আছিস তো মা? এমন আজব কথা বলা মানে কি আম্মু? আমি তো সশরীরে সুস্থভাবে তোমার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে আমি অসুস্থ হব কোন সুখে শুনি? অসুস্থ না হলে তুই পাগল হয়ে যাসনি তো? যে মেয়েকে ঘুম থেকে তোলার জন্য প্রতিদিন সকালে আমাকে এক প্রকার যুদ্ধ করতে হয়, সে মেয়ে কিনা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজের জন্য রেডি হয়ে গেছে? ভাবা যায় বল এটা? ওহ আম্মু প্লিজ এমন আবল তাবল কথা বলে আমার সময় নষ্ট করো না তো, তাড়াতাড়ি কলেজে যেতে হবে, সরো সরো। তা আমার মেয়ের এই পরিবর্তনের কারণটা কি তা কি জানতে পারি, নাকি আমার মেয়েরা কারোর সাথে প্রেম করছে? যদিও এটা ভাবাটাই বোকামি হবে। আচ্ছা আম্মু একটা কথা বলো তো, বলি আব্বু বিয়ের পর তোমাদের সহ্য করতে কি করে? আমি সেটাই বুঝি না। আমার তো মাঝে মাঝে মনে হয় আব্বু তোমার পাগলাগারো থেকে বিয়ে করে এনে পাগলাগারোতে জনসংখ্যা কমিয়েছে। তবে কি বলি তুই? ফাজিল মেয়ে, মায়ের সাথে ফাজলামো তাই না? তারা দেখাচ্ছি তোকে মজা। কথাটা বলে জিন তের দিকে তেড়ে গেল আর তে তার মায়ের গলা জড়িয়ে ধরলো। ও আম্মু রাগ করছো কেন বলো তো? আমার আম্মু তো পৃথিবীর সেরা আম্মু, এখন আমরা তাড়াতাড়ি কলেজে যেতে দাও তো প্লিজ, একজনকে আজকে মজা বোঝাবো আমি। তে কথা শুনে ওর মা মুচকি হেসে তের কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তো আজ কার কপাল পুড়লো শুনি যে তার দিকে আমার বদে হাড্ডি নজর পড়েছে? সে অনেক কথা আম্মু, পরে বলবো, এখন আসি, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছি। কথাটা বলে বাইরের দিকে দৌড় দিল তে। আরে নাস্তাটা তো করে যা, ক্যান্টিন থেকে খেয়ে নিবো আম্মু, তুমি চিন্তা করো না, লাভ ইউ সুইটহার্ট। কথাটা বলে স্কুটারে চড়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তে। সকাল 10:30। জাঙ্কুকে কোনো কারণে আজকে কলেজে আসতে দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে সে কলেজে গেট দিয়ে ঢুকতে এক বালতি ঠান্ডা পানি তে ছুঁড়ে দিল জাঙ্কুকের দিকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এক ফোঁটা পানিও জাঙ্কুকে গায়ে লাগেনি, বরং পানি লাগার অনেক আগে হাওয়ার বেগে সেখান থেকে এর মুখোমুখি গিয়ে দাঁড়ালো জাঙ্কুক। জাঙ্কুক এত দ্রুত গেছে যে তে তা খেয়ালই করতে পারেনি। জাঙ্কুক সোজা গিয়ে তের মুখোমুখি দাঁড়িয়ে মাথার হুডিটা পেছন দিকে ফেলে রাগে লুকে তাকায় তের দিকে। জাঙ্কুকের চেহারার দিকে তাকিয়ে একদম হা হয়ে যায় তে। ধবধবে ফর্সা গায়ের রং, হালকা লাল ঠোঁট আর এলোমেলো সিল্কি চুল, তবে চোখটা দেখা যাচ্ছে না কালো সানগ্লাসের কারণে। জাঙ্কুককে এতটা কাছাকাছি দেখে মুখের ভাষা যেন হারিয়ে গেছে তের। তে এক নজরে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আল্লাহ গো, এত কিউট কোন ছেলে মানুষ কি করে হতে পারে? এত সুন্দর কোন ছেলে হয়? জাঙ্কুকে এই মুহূর্তে দেখে যেন মাথা থেকে সব দুষ্ট বুদ্ধি হাওয়াতে মিলে গেছে তের। এই মেয়ে, কি করছো তুমি এটা? আমাকে পানি ছুঁড়ে মারছিলে কেন? জাঙ্কুকের কথা শুনে হুঁশ ফিরে তের, আর হুঁশ দিতে বলে ওঠে, ওই মিয়া, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি পানি আপনাকে মারছিলাম? আমি তো এখানটা একটু পানি দিয়ে একটু ভেজাচ্ছিলাম, বেচারা মাটি কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে দেখুন, পানি না খেতে পেয়ে, তাই তো আমি পানি দিচ্ছিলাম এখানে। স্টুপিড মেয়ে একটা, তুমি জানো না আমার সাথে ফাজলামো করার ফল তোমার জন্য কতটা ভয়াবহ হতে পারে। জাঙ্কুকের কথা শুনে রাগ উঠে গেল তের। তে কোমরে হাত রেখে বলতে লাগলো, আব্বে ওই জনকুইটা কি করবেন কি আপনি আমার? হ্যাঁ আপনি জানেন আমি কে? কলেজ সবার কাছে জিজ্ঞেস করে দেখেন, সবাই আমাকে চেনে। ইচ্ছা করলে এইখানে এক্ষুনি আপনাকে আমি জ্বালিয়ে মারতে পারি, আর আমার সাথে ঝগড়া করতে আসলে ঝগড়া করা ভুলে যাবে। যাই হোক, আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন তাই মাফ করে দিলাম এবারের মতো, যান যান। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো তে। জাঙ্কু কিছু বলতে যাবে তখনই হালকা বাতাসে তের গায়ে ঘ্রাণ গিয়ে লাগলো জাঙ্কুকের নাকে। সাথে সাথে জাঙ্কুক চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল, তারপর তের দিকে তাকিয়ে একটা রাগী লোক নিয়ে রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে দ্রুত চলে গেল। জাঙ্কুকের এমন আচরণের কারণ কিছুই বুঝতে পারলো না তে, তবে প্রথম দেখাতেই যে ওর জাঙ্কুকে ভালো লেগে গেছে এটাও বুঝতে পেরেছে। ক্লাসে গিয়ে স্যারকে বলে জিমিন আর লিসার পাশে গিয়ে বসলো তে। পড়াশোনায় ভালো হয় আর বড়লোকের মেয়ে হয়, স্যার ম্যাডামরা একটু বেশি ভালোবাসে তেকে, আর ছাড়টাও একটু বেশিই দেয়। ওই বদের হাড্ডি কি করলি এতক্ষণ? জাঙ্কুকের উপর পানি ফেলতে পেরেছিস? পানি তো ফেলতে পারিনি রে, কিন্তু আমি তো পড়ে গেছি ওই জনকুইটার প্রেমে। তের আনমনে বলা কথাটা শুনে লিসা আর জিমিন একসাথে বলে ওঠে, হোয়াট? মানে আমি আসলে বলতে চাইছিলাম যে পানি ফেলতে পারিনি ওনার গায়ে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাদের যা বোঝার আমরা বুঝে গিয়েছি, তোকে আর নতুন করে বলতে হবে না। কিন্তু আমরা একটা কথাই বিশ্বাস করতে পারছি না যে তুই, মানে এই কলেজের সকল ছেলে যার সাথে লাইন করার জন্য পাগল, মিস বদের হাড্ডি, সে কিনা জাঙ্কুকের প্রেমে পড়লো। বলি জাঙ্কুকের মাঝে তুই এমন কি দেখলি রে? আব্বে ওই শাকচুনির দল তোদের কে বললো যে আমি জাঙ্কুককে প্রেমে পড়ছি? আমার তো মনে হয় উনিই আমার প্রেমে পড়ছেন। কথাটা বলে লজ্জা লাল হয়ে গেল তে। তেকে লজ্জা পেতে দেখে জিমিন বলে উঠলো, ওরে আল্লাহ, এই ফাজিল সেমি হইল কি আজ? ও আবার লজ্জাও পায়? যে মেয়ে কিনা সারাদিন সকলকে দুষ্টমিতে জ্বালিয়ে মারে সে কিনা লজ্জা পাচ্ছে? এটাও দেখার বাকি ছিল। ওই জাঙ্কুক ভাই, আপনি ধন্য ধন্য আপনি। কুত্তি হারামি, তুই কি বললি আমায়? আজকে তোকে আমি আলু ভর্তা বানিয়ে খাবো তারা।
কথাটা বলেই ক্লাসের মধ্যে এক প্রকার মারামারি শুরু করে দিল তে আর জিমিন। আর বেচারি লিসা ব্যস্ত হয়ে পড়লো ওদের থামাতে। ক্লাসের স্যার বিষয়টা খেয়াল করলো এবং সাথে সাথে বলল, তে হচ্ছেটা কি ক্লাসের মধ্যে? এটা কি ক্লাস নাকি তোমাদের মারামারি করার জায়গা? বের হও আমার ক্লাস থেকে আর বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, যাও। সরি স্যার, আর করবো না। কোনো সরি না, দিন দিন তোমাদের ফাজলামি বেড়েই চলেছে। যাও, তিনজন মিলে গিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, এটাই তোমাদের শাস্তি। স্যারের কথা শুনে গাল ফুলিয়ে তিনজনই বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল। সবচুনি দল রে, তোদের দুজনের জন্য আমাকেও বেকার শাস্তি পেতে হলো। তোরা কি একটু চুপ থাকতে পারিস না? না পারি না, আর আমরা যখন শাস্তি পেয়েছি তোকেও শাস্তি পেতে হবে, কারণ তুই আমাদের বেস্টু। এইভাবে কথা কাটাকাটি করতে করতে আবার তিনজনের মাঝে ঝগড়া লেগে গেল। ওদের ঝগড়া শুনে ক্লাসের স্যার বিরক্ত হয়ে বেরিয়ে এসে বলল, এই তোমরা থামো থামো বলছি, আর তিনজনে কান ধরে দাঁড়িয়ে থাকো। ক্লাস থেকে আর একবার যদি তোমাদের কথা শুনতে পাই আমি, তাহলে তিনজনকে রোদের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। কান ধরে সবাই। স্যারের ধমক খেয়ে তিন বান্ধবী কান ধরে দাঁড়িয়ে রইল। স্যার ক্লাসে চলে যাওয়ার সাথে সাথে তে বলে উঠলো, বেটা ভুড়িওয়ালা টাকলু স্যার, থেকে কান ধরে দাঁড় করিয়ে রাখলি? তোর বউ তোদের জীবনে রান্না করে খাওয়াবে না, দেখে নিস। প্রতিদিন বউয়ের পা টিপতে হবে তোর, সারাদিন তোর বউ তোকে খাটিয়ে মারবে। আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিল। তে কথা শুনে লিসা আর জিমি তো হাসতে হাসতে শেষ। একটু বড় ওদের সামনে দিয়ে জাঙ্কু খেতে যাওয়ার সময় ওদের কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে শব্দ করে হেসে দিল। তারপর থেকে শুনিয়ে শুনিয়ে বলল, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে একটা কাজের মতো কাজ করেছেন। বজ্জাত জুনকুত্তা, তুই যে দাঁত কেলি হাসছিস, তোর সেই দাঁত একটাও থাকবে না, দেখে নিস। সবগুলো পরে তুই বুড়ো হয়ে যাবি, তোর কপালে বউ নয় ডাইনি জুটবে, ডাইনি। মিলিয়ে নিস আমার কথা। কথাগুলো বলছে আর আগে কটমট করছে তে। ওর কথা শুনে জিমিন আর লিসা মুখ টিপে হাসছে। আর এদিকে জাঙ্কুক রাগী চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা বলে চলে গেল। আজকে আর ক্লাস করা হলো না ওদের, সারাক্ষণ বাইরেই দাঁড়িয়ে থাকতে হলো। ছুটির পর গাল ফুলিয়ে বাসায় চলে এলো তে। বাসায় এসেই দেখলো ওর বাবা এসেছে। ও বাবা, কখন এসেছো তুমি? কেমন আছো তুমি? এই তো মামনি, আমি ভালো আছি, তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। আমায় আবারও ব্যবসার কাজে আজকে চলে যেতে হবে। তুমি খুব পচা বাবা, তুমি সবসময় আমাদের ছেড়ে দূরে থাকো, আমার বুঝি কষ্ট হয় না? মন খারাপ করো না মামনি, আমি তো তোমাদের জন্য এত কাজে ব্যস্ত থাকি। আচ্ছা শোনো, যে কারণে এসেছি। তের বাবা কোথায় তুমি? তে জলদি আয়, দেখে যা নিউজে কি দেখাচ্ছে। জিনের ডাকে কেউ আর কিছু না বলে নিউজ দেখতে চলে গেল। আর নিউজটা দেখে রীতিমতো ভয় পেয়ে গেল সবাই, কারণ নিউজে দেখাচ্ছে গত কয়েকদিন ধরে সিলেটের বেশ কয়েকটি জায়গায় মানুষ ও হিংস্র প্রাণী রক্তশূন্য লাশ পাওয়া যাচ্ছে, যাদের মৃত্যুর সঠিক কারণ এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। আমি তোমাদেরকে এই কথাটা বলার জন্য এসেছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে আসবো বাসায়, কিন্তু ততদিন তোমরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে দরজা জানলা ভালো করে লাগিয়ে বাসার ভিতরেই থাকবে, ভুল করেও বাইরে যাবে না, কারণ এই মৃত্যুর কারণ সকলেরই অজানা। বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না। তে নিজে টেডি বিয়ারকে জড়িয়ে ধরে বিভোরে ঘুমাচ্ছে। হঠাৎ তের রুমের জানালা কাজটা একা একাই খুলে গেল, আর রুমের মাঝে শো শো করে ঠান্ডা হাওয়া ঢুকতে লাগলো। সাথে করে ঢুকলো হুডিওয়ালা কালো জ্যাকেট পরা একটা লম্বা করে লোক। বাতাসে তের শৈলে গ্রান যেন নেশাগ্রস্ত করে দিচ্ছে লোকটাকে। তেকে দেখে যেন সে লোভ সামনে রাখতে পারছে না, রক্তে পিপাসা জেকে বসেছে মনে। জাঙ্কুক ধীরে ধীরে তের পাশে গিয়ে বসলো, তারপর মুখে ফুটিয়ে তুললো রহস্যময়ী হাসি। লাল টকটকে চোখ দুটোর সামনে শিকারকে পেয়ে যেন চকচক করে উঠছে। জাঙ্কুক আর দেরি না করে তের গলায় নিজে দাঁত বসাতে গেল, আর তখনই তে ঘুমের ঘরে জাঙ্কুককে টেডি বিয়ার ভেবে জড়িয়ে ধরলো। তের এমন কাণ্ড দেখে জাঙ্কুকের রক্তে পিপাসা যেন নিমেষে উড়ে গেল। জাঙ্কুকের চোখ গেল তের ঘুমিয়ে থাকার চেহারাটার দিকে। কেমন একটা ভালো লাগা কাজ করছে জাঙ্কুকের মনে, কিন্তু মুহূর্তে নিজে ভালো লাগাকে দূরে রেখে জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে গেল। এই মুহূর্তে তার রক্ত চাই। জাঙ্কুক আবারও তের গলার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো, আর তখনই তের ঘুম ভেঙে ড্রিম লাইটের আলোতে জাঙ্কুকের ভয়ঙ্কর রূপ দেখে তে জোরে একটা চিৎকার দেয়। তের চিৎকার শুনে পাশের রুমে থাকা তের মা ছুটে আসে তের রুমে। তে সবসময় দরজা খোলা রেখে ঘুমায়, তাই ওর মায়ের আর ডাকতে হলো না। তে মা, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? মামনি চোখ খোল, এই দেখ আমি তোর আম্মু। মায়ের কথায় তে চোখ মেলে তাকালো, তারপর মাকে জাপটে ধরে কান্না করে দিল। আম্মু, আমি রাক্ষস দেখেছি, আমার রুমে রাক্ষস এসেছিল আমাকে খেয়ে ফেলতে। ইয়া বড় বড় দাঁত ওই রাক্ষসটার। শান্ত হ মা, কি বলছিস এসব? তুই হয়তো স্বপ্ন দেখেছিস। মায়ের কথা শুনে তে পুরো রুমে একবার চোখ বুলিয়ে দেখলো, সত্যি রুমের ভিতর তো কেউ নেই, আর জানালা কাজগুলো লাগিয়ে রাখা। যা দেখে তে একটু শান্ত হলো। রাতে আর তের মা তেকে ছেড়ে গেল না, তের পাশে ঘুমিয়ে পড়লো। জঙ্গলের ভিতর একটি বড় গাছের নিচে জ্বলন্ত চোখে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। রাগে জাঙ্কুকের গা যেন জ্বলে যাচ্ছে। ও কেন পারলো না ওই ফাজিল মেয়েটাকে মারতে? ও তো চাইলে মুহূর্তের মাঝে তের রক্ত খেয়ে ওকে ওখানে শেষ করে দিতে পারতো, কিন্তু পারলো না কেন? হ্যাঁ, এটা ঠিক যে জাঙ্কুক একজন পিওর ভ্যাম্পায়ার হলেও কখনো কোনো নির্দোষ মানুষের রক্ত খেয়ে তাদের মারেনি, কারণ জাঙ্কুক ভ্যাম্পায়ার হলেও মানুষদের ক্ষতি করে না। কিন্তু তের উপর তোর প্রচন্ড রাগ ছিল, তাহলে তেকে কেন মারতে পারলো না ও? জাঙ্কুক এসব ভাবছে, তখনই একটা সুন্দরী মেয়ে উড়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। কি হয়েছে তোমার ভাইয়া? আজকে কোনো শিকার পাওনি নাকি? এত রেগে আছো কেন? আমি ওই ফাজিল মেয়েটাকে মারতে পারিনি, ওই তের রক্ত খেতে গিয়েও মারতে পারিনি ওকে। রক্ত দিয়ে নিজে পিপাসা মেটাতে পারিনি। কেন পারলাম না ওকে মারতে?
ভাইয়া তুমি মোটেও এটা ঠিক করোনি, তুমি তো একে মারতে পারো না। ও দুষ্ট হলেও অনেক ভালো একটা মেয়ে। আর তাছাড়া তুমি তো অন্য ভ্যাম্পায়ারদের মতো না, তুমি তো কোনো নির্দোষ মানুষের রক্ত খাও না, তাহলে ওকে কেন মারতে চাইছো? নির্দোষ নয় ফুট, ও আমার সাথে এই ভ্যাম্পায়ার জাঙ্কুকের সাথে বেয়াদবি করার সাহস দেখিয়েছে। ওকে তো আমার হাতে মরতেই হবে। ও রক্ত খেয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। ওকে ভাইয়া, আমি তোমায় কিছুই বলবো না, তবে এমন যেন না হয় যে রক্ত খেতে গিয়ে তুমি অন্য কিছু করে বসো। অন্য কিছু মানে? জাঙ্কুকের কথা কোনো উত্তর না দিয়ে মুচকি এসে উঠে চলে গেল মেয়েটা, যাতে জাঙ্কুকের রাগ আরো দ্বিগুণ হয়ে গেল। জাঙ্কুক দৌড়াতে লাগলো হাওয়ার বেগে। রাগ যেন কিছুতেই কমছে না ওর, এখনই ওর তাজা রক্ত চাই। হঠাৎ একটা পোড়া বাড়ির সামনে গিয়ে থেমে গেল জাঙ্কুক। ওই পোড়া বাড়ির ভিতর থেকে ভেসে আসছে একটি মেয়ের আর্তনাদ আর কয়েকজন ছেলে হাসাহাসি। জাঙ্কুক নিজে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রূপে বাড়ির ভেতর প্রবেশ করলো। সেখানে তিনজন ছেলে একটি মেয়েকে তুলে এনে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। জাঙ্কুকে ভয়ানক রূপ দেখে মেয়েটিকে ছেড়ে দিয়ে ভয় চিৎকার করে উঠলো ছেলেগুলো। জাঙ্কুক হাওয়ার বেগে একটি ছেলে কাছে গিয়ে তার গলায় শিরায় নিচে ভয়ানক সূচালো দাঁতগুলো বসিয়ে দিল। তারপর মুহূর্তের মাঝে ছেলেটার সব রক্ত চুষে নিয়ে মেরে ফেলল ছেলেটাকে। ওই ছেলেটা এমন ভয়ানক মৃত্যু দেখে মেয়েটি জ্ঞান হারলো। তারপর জাঙ্কুক এক এক করে বাকি দুটো ছেলের রক্ত খেয়ে মেরে ফেললো। সকালে পোড়াবাড়ি থেকে 4টি লাশ উদ্ধার করলো পুলিশ। তার মাঝে 3টি ক্ষতবিক্ষত ছেলে মানুষের দেহ আর একটি মেয়ের রক্তশূন্য ফ্যাকাশে দেহ। একের পর এক এমন ভয়ানক মৃত্যু দেখে তোলপাড় শুরু হয়ে গেল পুরো সিলেট জুড়ে। এলাকা জুড়ে সবার মনে ভয়ের সীমা নেই। কলেজে লিসা, জিমিন আর তে মিলে বসে বসে গল্প করছে। লিসা আর জিমিনের খুনগুলো নিয়ে কথা বলছে, কিন্তু তে চুপচাপ বসে আছে। কি রে বদেহাটি, কি হয়েছে তোর? এমন চুপচাপ কেন আজকে? কি হয়েছে তোর? জানিস তোরা, গত রাতে না আমি একটা খুব ভয়ানক স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নটাকে নিয়ে আমি ভাবছি। কি এমন স্বপ্ন দেখেছিস রে যে এতটা ভাবছিস স্বপ্ন নিয়ে? আমি কাল রাতে স্বপ্নে দেখি আমি একটা মানুষরূপী ভয়ানক কোনো জন্তু, যেমন ধর ওই যে সিনেমাতে দেখায় না ভ্যাম্পায়ার নাকি, তো ওই রকম একটা ভ্যাম্পায়ারকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আর সেই ভ্যাম্পায়ারটা আমার রক্ত খেতে আমার দিকে এগিয়ে আসছে তার ভয়ানক লম্বা দাঁত নিয়ে। ই আল্লাহ, তারপর কি হলো রে? ওই ভ্যাম্পায়ারটা তো রক্ত খেয়ে নিল। তুই মনে হয় খুব ভয় পাইছিলি, তাই না? লিসা আর জিমিনের কথা শুনে তে একটা শুকনো ঢোক গিলে ভয় না পাওয়ার ভান করে বলল, আরে ধুর, তুই কি ওর সাথে ভয় পায় নাকি? বরং স্বপ্নের মাঝে আমি তো ওই ভ্যাম্পায়ারটাকে ঢুসুম ঢুসুম করে সেই লেভেলে কেলানি দিলাম। বেচারা ভ্যাম্পায়ারটা আমার হাতে মাই খেয়ে ভয় চিৎকার করে আমার কাছে ক্ষমা চেয়ে লেজ গুটিয়ে পালালো। এসেছিল তের রক্ত খেতে, ও হয়তো জানে না আমি কে। এই কথা শুনে লিসা আর জিমিন দুজনে একসাথে হাহা করে হাসতে লাগলো। তারপর কিছুক্ষণ হাসাহাসি পর হাসি থামিয়ে বলে উঠলো, সত্যি রে তে, চাপা মারা কত প্রকার কি কি এটা লোকে তোর কাছে শিখবে। তুই যা চাপাবাস না, কি বলবো। একবার সত্যি সত্যি ভ্যাম্পায়ারের সামনে বললে বুঝবি ভয় কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, দেখে নিস তোরা। যদিও ভ্যাম্পায়ার বলতে কিছু নেই, তবে যদি সত্যি কখনো ভ্যাম্পায়ার আমার সামনে আসে না, আমি তাকে ইচ্ছা মতন কেলানি দেবো। তারপর এই ভ্যাম্পায়ারটার সাথে ভাব জমাবো। শুনেছি ভ্যাম্পায়াররা নাকি খুবই রোমান্টিক হয়, তাই। তে কথা শুনে লিসা জিমিন তো আবার হাহা করে হাসতে লাগলো। ওদিকে আড়ালে দাঁড়িয়ে দুটি হিংস্র চোখ এক নজরে তাকিয়ে আছে তের দিকে। তে কথা শুনে রাগে তার শরীর জ্বলছে, কিন্তু শেষ কথাটা শোনার পর আপন মনেই হেসে দিল লোকটা। আমি তোকে আশীর্বাদ করছি বদের হাড্ডি, খুব তাড়াতাড়ি যেন কোনো পিওর ভ্যাম্পায়ার তোর প্রেমে পড়ে আর তোর মনের আশা পূরণ করে। তারপর ওরা সবাই ক্লাসে চলে গেল। তেতে ক্লাসের ইউনু নামের একটি ছেলে তেকে খুব লাইক করে, মনে মনে ভালোবাসে, তবে ভয়ে তের সামনে বলতে পারে না। ক্লাস শেষে তে, লিসা আর জিমিন বাইরে বের হতে পেছন থেকে ইউনু বলে উঠলো, হে তে, একটু দাঁড়াও প্লিজ। ইউনুর ডাকে ওরা সবাই দাঁড়িয়ে গেল। তারপর ইউনু তের কাছে গিয়ে বলল, ইয়ে মানে তে, তোমার সাথে আমার একটু কথা ছিল, যদি কিছু মনে না করো কালকে একবার ক্লাস শেষে দেখা করতে পারবে একা? আমার সাথে তোমার আবার কিসের কথা? কালকে নয়, এখনই বলে ফেলো। আমি আবার আজকে কাজ কালকের জন্য ফেলে রাখতে পছন্দ করি না। না মানে আসলে কথাটা একটু পার্সোনাল ছিল তে, তাই যদি কালকে একটু একা দেখা করতে তাহলে ভালো হতো। পার্সোনাল? কিসে পার্সোনাল কথা? তোমার সাথে আমার কোনো পার্সোনাল কথা নেই। আমি কি তোমার বিয়ে করা বউ নাকি যে আমার সাথে তোমার পার্সোনাল কথা আছে? তে কথা শুনে ইউনু মিনমিন করে বলল, তোমায় বউই তো বানাতে চাইতে, কিন্তু তোমাকে যে আমার খুব ভয় করে। বউকে দেখে ভয় পাওয়া ভালো, কিন্তু আদৌ বউ বানাতে পারবে তো? জিমিনের কথা শুনে লিসা, তে আর ইউনু অবাক চোখে জিমিনের দিকে তাকালো। ইউনু মনে মনে শুকনো ঢোক গিলে বলল, এই মেয়েটা আমার কথাগুলো শুনলো কি করে? আমি তো খুব আস্তে করে বলেছি কথাটা। কি রে শাকচুন্নি, কি বলিস সেটা? কে কাকে বউ বানাতে পারবে না? লিসার প্রশ্ন শুনে ইউনু দ্রুত পায়ে সেখান থেকে হেঁটে লাইব্রেরির দিকে চলে গেল। আরে ওই ইউডু নামের ছেলেটা আমাদের বদের হাটে প্রেমে পড়েছে, আর ওকে প্রপোজ করার জন্য কালকে দেখা করতে বললো। বিয়েও করতে চায় ওকে, কিন্তু খুব ভয় পায় আমাদের তেজে ঝগড়াটে। এত বড় সাহস ওই ইউনুর! ও আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে ওর তাসকিনে মাথায় পাঠিয়ে ফেলবো। কথাটা বলেই তে লাইব্রেরির দিকে ছুটলো। জিমিন, ইউনু যে তেকে বিয়ে করতে চায় তা তুই কি করে জানলি? আরে ওই ইউনু আস্তে আস্তে তখন কথাটা বলেছিল, আমি শুনেছি। কিন্তু ইউনু তো তোর চাইতে আমার কাছেই দাঁড়িয়ে ছিল বেশি, আর আমি তো শুনতে পেলাম না কিছু। তুই কিভাবে শুনতে পেলি ওর কথা? আরে এখন আমার কান যদি শুনে ফেলে তাহলে আমার দোষ কি বলতো? চল গিয়ে দেখি তে কি করে ইউনুর সাথে। জিমিনের কথায় লিসা আর কিছুই বললো না। জিমিনের সাথে লাইব্রেরির দিকে পা বাড়ালো। এইদিকে তে লাইব্রেরিতে ঢুকে দেখলো ইউনু অন্যদিকে মুখ করে বই হাতে মুখের সামনে ধরে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে।
তে ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলতে শুরু করলো, আব্বে ওই লাল কাওয়া চিকনা বান্দর আফগানিস্তানে পলাতক আসামি, তোর সাহস কি করে হয় রে আমাকে বিয়ে করতে চাওয়ার? তুই জানিস আমি চাইলে তোকে তুলে একটা আশা দিতে পারি, তারপর তুলে আরো একটা আশা দিতে পারি। আব্বে মুখের সামনে বই ধরে রাখছিস কেন? নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছিস বুঝি? বই সরা আর আমার সাথে কথা বল। কথাগুলো বলেই ছেলেটার হাত থেকে বইটা কেড়ে নিল তে, কিন্তু পরক্ষণেই নিজের সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে একদম হা হয়ে গেল সে। গাঢ় বাদামি রঙের অসম্ভব সুন্দর একজোড়া চোখ রাগে লুকিয়ে ওর দিকে তাকিয়ে আছে, লম্বা নাকটা রাগে লাল হয়ে আছে। তে বইটা টেবিলের উপর রেখে একটা ঢোক গেল, তারপর আশেপাশে তাকিয়ে দেখলো লাইব্রেরিতে ও আর ওই ছেলেটা বাদে আর কেউই নেই। তে ভয়ে ভয়ে লাইব্রেরি থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তের এক হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিলিয়ে নিল। হঠাৎ হাতে এমন টান পড়ায় ভয়ে চোখ বন্ধ করে ফেললো তে। তেকে চোখ বন্ধ করতে দেখে জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, এখন চোখ বন্ধ করেছো কেন তুমি? তুমি তো খুব সাহসী, চোখ খুলো তাকাও আমার দিকে। কি যেন বলছিলে তুমি আমার? আবার বলো তো দেখি। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আপনাকে বলিনি, আমি ভেবেছিলাম এখানে ইয়নো বসে আছে। তে কথা শুনে জাঙ্কুক বাঁকা হেসে থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আহা এমন তোতলাচ্ছ কেন বদের হাড্ডি? তুমি না খুব সাহসী, ভ্যাম্পায়ারের সাথে ভাব জমাতে চাও, তাহলে এখন এত ভয় পাচ্ছ কেন? আমি ভ্যাম্পায়ারদের সাথে ভাব করি বা ভূতের সাথে ভাব করি তাতে আপনার কি? ছাড়ুন বলছি আমাকে, না হলে আপনি ভাবতেও পারবেন না আমি আপনার সাথে কি করব। ভ্যাম্পায়ারদের সাথে ভাব করার খুব শখ তোমার, তাই না? নিজেকে খুব সাহসী বলে মনে হয় তোমার। তো তুমি কি এটা জানো যে ভ্যাম্পায়ারদের মনে কোনো দয়া মায়া ভালোবাসা থাকে না, কারণ তাদের খাদ্য হয় মানুষ। তাই কিছু বলার আগে ভেবে বলবে, আবার এমন যেন না হয় যে তোমার কথা সত্যি হয়ে গেল আর তোমার জীবন অভিশপ্ত হয়ে গেল। আর কি করবে হ্যাঁ তুমি আমার? করে দেখো দেখি কত সাহস তোমার। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে জাঙ্কুকের শক্তির কাছে পেরে উঠছে না। তে তাই কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের গলায় কামড় বসিয়ে দেয়। জাঙ্কুক এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুকের হাতে একটু ঢিলা হতে তে দৌড়ে লাইব্রেরির দরজার কাছে গিয়ে পেছনে ফিরে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, দেখলেন তো তের সাহস ঠিক কতটা? আর হ্যাঁ, ভ্যাম্পায়ারদের সাথে প্রেম করা খুব শক্ত আমার, তাই ভ্যাম্পায়ারদের মতোই একটু কামড় দেওয়ার ট্রাই করলাম। আমার থেকে 10 হাত দূরে থাকবেন, নইলে এবার সত্যি ভ্যাম্পায়ারদের মতো আপনার রক্ত চষে খাবো। বেটা কান কাটা হনুমান একটা আসছে তেকে ভয় দেখাতে। কথাটা বলেই তে সেখান থেকে দৌড়ে চলে গেল। তে এমন কাণ্ড দেখে আর ওর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। এটা কি মেয়ে নাকি আস্ত কোনো শাকচুন্নি? কোনো ভয় ডর বলতে কিচ্ছু নেই এর মাঝে, একে তো আমার চাই। ভ্যাম্পায়ারদের সাথে প্রেম করা খুব শক্ত তোমার, তাই না তে? তুমিই হবে এই ভ্যাম্পায়ারের বউ, মাই টেবিল কুইন। কথাটা ভেবে মুচকি হাসলো জাঙ্কুক, আর তখনই হাওয়ার বেগে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো জিমিন। তারপর বাঁকা হেসে বলল, কি ভাইয়া মিললো তো আমার কথা? শেষমেশ তুমি পড়লে তো আমার বেস্ট ফ্রেন্ডের প্রেমে। আমি জানতাম যে ওই বদের হাড্ডিটা দুষ্টুমিতে তোমাকে পাগল করবেই। জিমিনের কথা শুনে জাঙ্কুক জিমিনের দিকে রাগি চোখে তাকালো, সাথে সাথে জিমিন সেখান থেকে হাওয়া। এদিকে জাঙ্কুকের মুখে ফুটে উঠলো মিষ্টি হাসি। হ্যাঁ, জাঙ্কুক প্রেমে পড়ে গেছে, আমাদের তে প্রেমে পড়ে গেছে, বদের হাড্ডি প্রেমে পড়ে গেছে। হঠাৎ কিছু একটা ভেবে চোখ মুখ শক্ত করলো জাঙ্কুক এবং মুহূর্তের মাঝে উড়ে কোথাও চলে গেল। কি রে বদের হাড্ডি, এভাবে দৌড়ে আসলি কোথা থেকে? আবার কোন ঝামেলা পাকালি আর কাকে বা বিরক্ত করলি? আরে আমাদের বদের হাড্ডি তো তার ভ্যাম্পায়ার বরের সাথে রোম্যান্স করতে গিয়েছিল, আর সেখান থেকে তো এখন আসলেন উনি। জিমিনের কথা শুনে লিসা আর তে দুজনে অবাক চোখে জিমিনের দিকে তাকালো। মানে কি জিমিন, আমি ঠিক বুঝলাম না। লিসার কথা শুনে হা হা করে হাসতে লাগলো জিমিন। ওই চামচি কাটবো, তোরে বৃষ্টি মানে তাতে হাসি বন্ধ করবি নাকি আমি তোকে খুন করবো বল? আমি তোরা জাঙ্কুকের রোম্যান্সের প্রমাণ, তাই প্রমাণ লুকাতে তুই আমাকে খুন করতেই পারিস? তুই যা রাগি রে বাবা, আজকে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তাহলে কি আমার জাঙ্কুকের লাইব্রেরিতে ঘটনাগুলো সবটাই জিমিন দেখে নিয়েছে? ওই জিমিন, এত ভঙ্গিটা না করে বল না প্লিজ, কি দেখেছিস তুই? আর তুই তো আমাকে লাইব্রেরি থেকে যেতে দিলি না, বললি যে তে ওখানে নেই। তাহলে তে ওখানে কি করছিল আর তুই এবার কি দেখেছিস বলতো? ওকে, তবে শোন, আমি তোকে লাইব্রেরিতে যেতে বারণ করে কোনো একটা দরকারে আমি নিজে লাইব্রেরিতে যাই, আর সেখানে গিয়ে দেখি আমাদের বদের হাড্ডি এই কলেজের মিস্টার জাঙ্কুকের বুকের সাথে জড়িয়ে তার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। উফ, দৃশ্যটা যা রোমান্টিক ছিল না, কি বলবো। ওরে পেতনি, আমাকে একা থাকতে বলে আপনি একা একা গিয়ে ওদের রোমান্স দেখেছেন? আপনার তো আজকে খবর আছে। আরে রেগে যাচ্ছিস কেন লিসা? আগে তো আমার পুরো কথাটা শোন, তারপর আমি ওদের ওই অবস্থা দেখে ভাবলাম তোকে ডাকবো। কিন্তু তুই যা বাচাল আর যেভাবে চিল্লিয়ে কথা বলিস, তোর জন্য সব মজা মাটি হয়ে যেত, তাই ডাকিনি। কিন্তু তারপর আমাদের বদের হাড্ডি কি করলো জানিস? ওই হারামি, আমি কিচ্ছু করিনি, আর কিচ্ছু বলবি না। এক্ষুনি চুপ কর, নাইলে আমি তোর সব চুল ছিঁড়ে ফেলবো বললাম। আরে ধুর দে শর্ত, আমি শুনতে চাই। তারপর কি হলো বল না জিমিন, বল না। তারপর আর কি হলো, আমাদের বদের হাড্ডি ওই জাঙ্কুকের প্রেমে পড়ে গেল, যার ফলে জাঙ্কুকের গলায় গভীর চুমুকে পালিয়ে এলো। কি? ওমর আল্লাহ, তলে তলে এত দূর আর আমরা কিছুই জানি না? ওরে তে, তুই তো খুবই অ্যাডভান্টেজড। এখনই কি শক্তি পৌঁছে গেছিস, ভাবা যায় এগুলো? চুমা না তোদের দুজনে মাথা হারামির দল।
আমি ওনাকে চুমু দিইনি, বরং ভ্যাম্পায়ার স্টাইলে কামড় দিয়েছি, কারণ উনি আমার সাহস নিয়ে প্রশ্ন তুলেছিল। বেটা বলে কিনা আমি নাকি ভ্যাম্পায়ারদের সাথে ভাব করতে পারবো না, আমার নাকি সাহস নেই, তাই দিলাম বসিয়ে একটা কামড়। এখন বুঝুক খেলা। ধন্য তুমি বদের হাড্ডি, তুমি সত্যি একটা ভ্যাম্পায়ারের বউ হওয়ার যোগ্য। কথাটা বলে তিনজনে একসাথে হাসিতে ফেটে পড়লো। কিন্তু হঠাৎ জিমিনে কিছু হলো। ও লিসা আর তেকে থামিয়ে দিয়ে বলল, তোরা থাক, নয়তো চলে যা, আমি গেলাম, জরুরি একটা কাজ পড়েছে আমার। কথাটা বলে লিসা আর তেকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো জিমিন। তারপর গেটের বাইরে দাঁড়িয়ে আশেপাশে ভালো করে দেখে কোথাও যেন একটা উড়ে চলে গেল। হঠাৎই জিমিনে কি হলো বলতো তে? কোথায় চলে গেল? আমার কি মনে হয় জানিস, ওর বোধহয় খুব জোরে বাথরুম পেয়েছে, তাই তো ভাবে চলে গেল। তে থাম তো, সবসময় এমন ইয়ার কি ভালো লাগে না। মাঝে মাঝে এই জিমিনকে না আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগে। তুই একটা জিনিস খেয়াল করেছিস তে? জিমিন কিন্তু কখনো আমাদের সাথে কিচ্ছু খায় না, এমনকি পানিও না। আজব তো, তুই হঠাৎ জিমিনকে নিয়ে এত গবেষণা করতে বসলি কেন? ও হয়তো বাইরে খাবার পছন্দ করে না, তাই খায় না। এখানে আজবের কি হলো বলতো? তোর কথা তেলিসা চুপ হয়ে গেল, আর কিছুই বললো না। রাত 12টা একটি ধবধবে সাদা গায়ের রঙের ছেলে আর একটি মেয়ে মিলে সারা সিলেট জুড়ে ছুটে চলেছে শিকারের আশায়। কিন্তু আজকে কোনো মানুষকেই খুঁজে পাচ্ছে না তারা। এদিকে রক্তের নেশা জেগে বসেছে ওদের মনে। বেশ কিছুদিন ধরে এক নাগারে অদ্ভুতভাবে সিলেটের লোক মারা যাওয়াতে ভয়ে রাতে কেউ বাইরে বের হয় না, যার জন্য এই ভ্যাম্পায়ার ছেলে মেয়ে দুটো কোনো শিকারই খুঁজে পাচ্ছে না। কিন্তু খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের চোখ গেল সামনে বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটাকে দেখে ছেলে মেয়ে দুটো চোখ মুখ চকচক করে উঠলো, তারা তাদের শিকার পেয়ে গেছে। এদিকে বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েটি আর কেউ নয়, লিসা। লিসার কিছুদিন আগে বিয়ে ঠিক হয়েছে তার চাচাতো ভাইয়ের সাথে। আগামী মাসে ওদের বিয়ে। আর শেষ চাচাতো ভাইয়ের সাথে ফোনে কথা বলছে লিসা। লিসা হেসে হেসে ওর হবু বরের সাথে কথা বলছে, আনন্দ যেন ধরছে না ওর। এইদিকে হাওয়ার বেগে ওই ভ্যাম্পায়ার ছেলে মেয়ে দুটো এগিয়ে আসছে লিসার দিকে। লিসার রক্ত দিয়ে আজকে ওরা নিজেদের তৃষ্ণা মিটাবে। কথা বলতে বলতে হঠাৎ সামনের দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠল লিসা। ভয়ে তার হাতে থাকা ফোনটা নিচে পড়ে গেল। দেখতে দেখতে লিসার সামনে বারান্দায় এসে দাঁড়ালো ভ্যাম্পায়ার ছেলে মেয়ে দুটো। ওদের দেখে ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলো লিসা। লিসা কেমন ভয় পেতে দেখে ভ্যাম্পায়ার ছেলে মেয়ে দুটোর মুখে হাসি ফুটে উঠলো। তারপর ভ্যাম্পায়ার ছেলেটা এগিয়ে গেল লিসার দিকে আর মুহূর্তের মাঝে লিসা গলায় নিচে বিশাল আকারে দাঁতগুলো বসিয়ে দিল। লিসার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। হঠাৎ করে কি যেন হলো, লিসাকে ছেড়ে দিয়ে একটু দূরে গাছের সাথে আছড়ে পড়লো ভ্যাম্পায়ার ছেলেটা। আর লিসা নিচে ধপ করে পড়ে যেতে নিল, কিন্তু তার আগে কেউ একজন তাকে ধরে ফেললো। লিসা জ্ঞান হারাবার আগে শুধু এতটুকু বুঝলো যে ওর সামনে এক প্রকার যুদ্ধ চলছে কারো মাঝে। কিন্তু লিসা কারো চেহারা ঠিক মতো দেখতে পারলো না। জাঙ্কুক নিজে ভ্যাম্পায়ার রূপে ওই ছেলে ভ্যাম্পায়ারটাকে ছুঁড়ে ফেলে দিয়ে লিসাকে বাঁচিয়ে নেয়। আর তখনই লিসা জ্ঞান হারিয়ে নিচে পড়ে যেতে নিলে জিমিন এসে লিসাকে ধরে ফেলে। ওদিকে জাঙ্কুক আর জিমিনকে দেখে হকচকিয়ে ওঠে ওই ভ্যাম্পায়ার ছেলে মেয়ে দুটো। তারপর দুজন মিলে একসাথে আক্রমণ করে জাঙ্কুকের উপর। এদিকে জিমিন নিজে ভ্যাম্পায়ার রূপে এসে লিসার গলায় নিজে বিশাল দাঁতগুলো বসিয়ে দেয়। তারপর সেখান থেকে ওই ছেলে ভ্যাম্পায়ার ছেড়ে দেওয়া ভ্যাম্পায়ারের বিষটুকু চুষে নেয়, কারণ ওই ভ্যাম্পায়ারের বিষ যতক্ষণ লিসার শরীরে থাকতো ততক্ষণ লিসার রক্ত পড়া কিছুতেই বন্ধ হতো না। তারপর জিমিন লিসাকে লিসা বেডে শুয়ে দিয়ে জাঙ্কুককে সাহায্য করতে চলে আসে। কাই আর আয়ু, তোরা কেন এভাবে নিরীহ মানুষদের রক্ত খেয়ে মেরে ফেলছিস? আর আজকে কিনা আমার বোনের বেস্ট ফ্রেন্ডের উপর আক্রমণ করলি, তোরা কি ভুলে গেছিস আমি কে? আর আমি চাইলে তোদের কি করতে পারি? তুমি কেন বারবার আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াও? আমরা জানি আমাদের চাইতে তোমার শক্তি অনেক বেশি, কিন্তু আমাদের শক্তিও কিছু কম না। আজকে আমরা কোনো মানুষের রক্ত পাইনি, তাই আমরা এই মেয়েটির উপর আক্রমণ করেছিলাম। রক্ত খেতে চাইলে হিংস্র প্রাণীদের রক্ত খাও আমাদের মতো? এভাবে নিরীহ মানুষদের কেন মারছো তোমরা? আর আমার প্রিয় বান্ধবীদেরকে নজর দেওয়ার সাহস কই পেলে তোমরা? তোমরা তো পিওর ভ্যাম্পায়ার, দিনের বেলাতেও তোমরা মানুষের সাথে চলাফেরা করতে পারো। তোমাদের শিকারেরও অভাব হয় না, কারণ তোমরা ভালো, নিরীহ মানুষদের রক্ত খাও না। কিন্তু আমরা তো মানুষের রক্ত ছাড়া কিছু খাই না। আজ না হয় আমাদের হাত থেকে তোমরা ওকে বাঁচিয়ে নিলে, কিন্তু ওর রক্তের স্বাদ যখন আমরা একবার পেয়েছি, ওকে তো আমাদের চাই, আর সেই সময়টাও বেশি দূরে নয়। কথাটা বলে কাইয়ের হাত ধরে উড়ে চলে গেল আয়ু নামের ভ্যাম্পায়ার মেয়েটা। তুই বরং আজকে রাতটা লিসার কাছে থাক জিমিন, কারণ কাই আর আয়ু ওদেরকে বিশ্বাস নেই ওরা আবার আসতে পারে। একবার যখন ওরা লিসার রক্তের স্বাদ পেয়েছে, তখন ওরা যে করেই হোক লিসার রক্ত খাওয়ার জন্য উন্মাদ হয়ে থাকবে। ঠিক আছে ভাইয়া, আমি লিসার কাছেই থাকছি, কিন্তু তুমি কোথায় যাবে এখন? আমিও আছি আশেপাশে, দরকার পড়লে আমাকে ডেকে নিস। কথাগুলো বলে জাঙ্কুক করে কোথাও চলে গেল, আর জিমিন লিসার রুমে গিয়ে লিসা গলায় ব্যান্ডেজ করে লিসার পাশে বসে রইল। এইদিকে গভীর ঘুমে তলিয়ে আছে দুজন বৃদ্ধ আর বৃদ্ধা। গরিব বলে তালপাতা দিয়ে কোনো রকম একটা কুঁড়েঘর বানিয়ে তার মাঝে বাস করে এই দুজন। এদিকে কাই আর আয়ু তালপাতা তৈরি বেড়া ফাঁক করে তার ভিতর ঢুকে পড়লো। আর মুহূর্তে দুজন ওই বৃদ্ধ আর বৃদ্ধার গলায় নিজেদের সূচনা দাঁতগুলো বসিয়ে দিল। এমনিতেই বয়স্ক মানুষ, তারপর ঘুমের মাঝে এমন আক্রমণ হওয়াতে চিৎকার করার সময় পেল না বৃদ্ধ আর বৃদ্ধা দুজন। রক্ত খাওয়া শেষ করে পৈচাসিক হাসি দিল কাই আর আয়ু। আমার ওই মেয়েটাকে চাই আয়ু, ওর রক্তের সাথে এখনো লেগে আছে আমার মুখে।
শান্ত হও কাই, আমাদের ভুলে গেলে চলবে না যে ওই জাঙ্কুক আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ভ্যাম্পায়ার। ওই জাঙ্কুক আর জিমিন দিনের বেলাতে মানুষের সাথে মিশে চলাচল করতে পারে, কিন্তু আমাদের শক্তি যে রাতের মাঝে সীমাবদ্ধ। আমরা চাইলেও দিনের আলোতে বাইরে বের হতে পারবো না। জাঙ্কুক জাঙ্কুক জাঙ্কুক, আমার তো মন চায় আমি সবার আগে ওকে রক্ত খেয়ে মেরে ফেলি। ও আমার প্রতিটা কাজে বাধা হয়ে দাঁড়ায়। নিজের রাগকে সংযত রাখো কাই, আমাদেরও সময় আসবে, ওই জাঙ্কুক তখন আমাদের সাথে পেরে উঠবে না। আর তুমি খুব ভালো করেই জানো সেই সময়টা কবে আসবে। হ্যাঁ আমি জানি আয়ু, পূর্ণিমার রাতে প্রিয় ভ্যাম্পায়ারদের শক্তি বাড়ে আর আমাদের মতো খারাপ রক্তচোষা ভ্যাম্পায়ারদের শক্তি কমে যায়। ঠিক একইভাবে আমাবস্যার রাতে প্রিয় ভ্যাম্পায়ারদের শক্তি চলে যায়, তারা সাধারণ ভ্যাম্পায়ার হয়ে যায় আর সেদিন আমাদের শক্তি বেড়ে যায়। হ্যাঁ কাই তুমি ঠিক বলেছো, তাই আমাদেরকে আমাবস্যার রাতের জন্য অপেক্ষা করতে হবে। এখন চলো আমরা এখান থেকে চলে যাই। অন্যদিকে তের বেডের সামনে সোফার উপর পায়ের উপর পা তুলে বসে এক নজরে তের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক আর মনে মনে বলছে, বদের হাটের ঘুম দেখো, একজন প্রিয় ভ্যাম্পায়ারের গলায় কামড় বসিয়ে তার ঘুম কেড়ে নিয়ে কি সুন্দর করে নিজে ঘুমিয়ে আছে। যেন ওর মতো নিষ্পাপ মেয়ে আর দুটো হয় না। ইচ্ছা তো করছে ছুটে গিয়ে গলায় দাঁত বসিয়ে দিয়ে রক্ত চুষে নেই, কিন্তু কি আর করার, সেটাও তো পারবো না। এই মেয়েটা যে তার দুষ্টুমিতে এই প্রিয় ভ্যাম্পায়ার মনটাকে কেড়ে নিয়েছে। আচ্ছা ওকে যেমন মিষ্টি দেখতে, ও রক্ত কি তেমনই মিষ্টি হবে? একটু খেয়ে দেখবো। একটু খাই না, বেশ সেটা সমস্যা হবে না। কথাটা ভেবে জাঙ্কুক গিয়ে বসলো তের পাশে, তারপর তার বিশাল দাঁতগুলো বের করলো, তারপর এগিয়ে গেল তের গলার দিকে। কিন্তু পরক্ষণে জাঙ্কুক তের গলায় কামড় না দিয়ে তের গলায় গভীর চুমু এঁকে দিল। তে হালকা নড়ে চড়ে উঠতে জাঙ্কুক দ্রুত সরে গেল তের কাছ থেকে এবং গিয়ে চেহারে বসলো, তারপর মুচকি হেসে বলল, ওহো মাই স্লিপিং কুইন। লাইব্রেরিতে গালে হাত দিয়ে বসে আছে তে, মনটা যে ভীষণ খারাপ তা দেখে বোঝা যাচ্ছে। এমন সময় ইউনু সেখানে আসে এবং তেকে বলে, কি হয়েছে তে, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? আজকে আমার বেস্টরা একজন আসেনি, ওদের ছাড়া নিজেকে কেমন একা একা লাগছে। আল্লাহই জানে আমার কথা কি ওদের একবারও মনে পড়ছে না। ওহো তে এই কথা, তুমি প্লিজ মন খারাপ করো না, প্লিজ একটু হাসো না। কথাগুলো বলেই তের হাতের উপর হাত রাখলো ইউনু। আড়াল থেকে জাঙ্কুক এতক্ষণ সবকিছু দেখছিল। ইউনুকে তের হাত ধরতে দেখে রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়। প্লিজ বদে হাতটিটা একটু হাসো না, এমন মন মরা থেকো না প্লিজ। তোমার বেস্টরা আসেনি তাতে কি হয়েছে, আমি তো আছি নাকি? তুমি আমার সাথে কথা বলো, দুষ্টামি করো, তবুও একটু হাসো। ইউনুর কথা শুনে তে কিছু বলতে যাবে, তার আগেই সেখানে জিমিন চলে আসে। তার কোনো দরকার নেই ইউনু, বদেহাটির বেস্ট চলে এসেছে, তাই আপনি এখন এখান থেকে যেতে পারেন। জিমিনকে দেখে মুখে হাসি ফুটে উঠল তের, আর ইউনু মুখটা ঢেকে গেল মেঘে। হারামিটা আর আসার সময় পেল না, আর একটু হলেই তো থেকে পটিয়ে ফেলতাম, মাঝখানে এসে সবকিছু ওলট পালট করে দিল। ইউনু চলে যেতে জিমিন এসে তের পাশে বসলো। কি রে বদেহাটি, ওই ইউনুর সাথে তোরা তো কিসের কথা, নাকি এরই মাঝে পড়ে গেলি? জিমিনের কথা শুনে জিমিনের চুল ধরে টান দিয়ে ইচ্ছা মতো চিমটি কেটে দিল তে, তারপর রাগী গলায় বলল, ফকিন্নি পেতনি, এতক্ষণ কই ছিলি তুই? আর ওই হারামি লিসা কই? তোরা জানিস তোদের ছাড়া আমার কতটা খারাপ লাগছিল একা একা। তোরা নাই এই সুযোগে ওই ইউনো আমার সাথে এসেছিল ভাত জমাতে, মন খারাপ ছিল বলে কিছু বলতেও পারছিলাম না। সরি রে করে যা, আমি আসলে লিসাকে দেখতে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আর লিসা হয়তো কয়েকদিন কলেজে আসতে পারবে না। কাল রাতে ওর উপর কিসে যেন অ্যাটাক করেছিল, যার জন্য ও এখন অসুস্থ, বিছানায় পড়ে আছে। কি বলছিস এসব তুই জিমিন? এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। তুই আমাকে একা রেখে কেন ওকে দেখতে গেলি? আমিও যাব। তুই যাবি মানে ক্লাস করবি না আজকে? না রে, লিসাকে দেখার জন্য মনটা ভীষণ ছটফট করছে, আগে দেখে আসি ওকে। তোর কথা শুনে জিমিন মনে মনে বলল, তোকে দেখার জন্য, তোর সাথে কথা বলার জন্য যে কেউ একজন ছটফট করছে। আচ্ছা যাব, তুই একটু এখানে অপেক্ষা কর, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি, তারপর দুজনে একসাথে লিসাকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। তের কাছ থেকে জিমিন উঠে বাইরে যেতে তে একটা বই হাতে নিয়ে পড়তে লাগলো। হঠাৎ সামনে থেকে কারো কণ্ঠ শুনে বই পড়া বাদ দিয়ে সে সামনে তাকালো। জাঙ্কুককে দেখে সে হা হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এই মেয়ে, এভাবে একটা নিরীহ ছেলেকে চোখ দিয়ে গিলে খাচ্ছ, আমার বুঝি লজ্জা করছে না? কি 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 বলছেন কি আপনি? আমি কেন আপনাকে চোখ দিয়ে গিলে খেতে যাব? আপনি কি কোনো খাবার নাকি? তা তো দেখতেই পেয়েছি। কি করছিল এতক্ষণ? আচ্ছা বাদ দাও, কি করছো তুমি এখন? জাঙ্কুকের কথা শুনে হাতে থাকা বইটা উঁচু করে ধরে পড়তে পড়তে তে বলল, কিছু না, বসে বসে লুডো খেলছিলাম। কিন্তু আমি তো দেখছি তুমি বই পড়ছো। তো দেখতেই যখন পারছেন তাহলে কানার মতো কেন জিজ্ঞেস করছেন হ্যাঁ যে কি করছি? বাচ্চার লোক একটা। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে কানা আবার বাচ্চালো বলছো? তুমি তো দেখছি খুবই ঝগড়ুটে। তো কি বলবো শুনি? আপনি যেচে এসে আমার সাথে বকবক করছেন, আবার আমাকে ঝগড়ুটে বলছেন। দেখুন মিস্টার, আমার এখন একদমই ঝগড়া করার মুড নেই, তাই আপনি এখন আসতে পারেন। কথাগুলো বলেই উঠে দাঁড়িয়ে হাতে বইটা লাইব্রেরির তাকের উপর রেখে দিল তে। তারপর পিছনে ঘুরে দেখলো জাঙ্কুকের দিকে তাকিয়ে জ্যাকেটে হাতা ফোল্ড করতে করতে তের দিকে বাঁকা এসে এগিয়ে আসছে। জাঙ্কুকে এগিয়ে আসতে দেখে তে তো ভীষণ ভয় পেয়ে যায় এবং একটা শুকনো ঢোক গিলে বলতে থাকে, আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? আমি কিন্তু চিৎকার করবো বলে দিলাম। কথাগুলো বলতে বলতে দেয়ালের সাথে পিঠ থেকে গেল তের। জাঙ্কুক তের একদম কাছে চলে গিয়ে বলল,
ওহ তাই, আচ্ছা চিৎকার করো তো দেখি কেমন পারো। সেদিন তো খুব সাহস নিয়ে আমার গলায় কামড় দিয়ে দৌড়ে পালিয়েছিলে, তাই এখন সে সাহস কই গেল তোমার বদের হাড্ডি? আমার অনেক সাহস, আপনি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করেন তো আমি কিন্তু আপনাকে আবার সেদিনের মতো কামড় দিয়ে দেবো বলে দিলাম। ওহ তাই বুঝি, তো ঠিক আছে, এই নাও। আমি আমার গলা এগিয়ে দিলাম, পালিশ সেদিনের মতো কামড় দিয়ে দেখাও তো। তিনি একদম কাছে এসে দাঁড়িয়ে কথাগুলো বলল জাংকুক। তে কি করবে ভেবে না পেয়ে মনে মনে ঠিক করলো আজকেও কামড় দিয়ে পালাবে। চোখ বন্ধ করে জাংকুকে কামড় দিতে গেল তে, কিন্তু হলো তার উল্টো। তে কামড় দেওয়ার বদলে জাংকুককে কিস করে বসলো। বিষয়টা অনুভব হতে তে চোখ মেলে তাকালো আর দেখতে পেল জাংকুক ওর দিকে দুষ্ট হেসে তাকিয়ে আছে। সাথে সাথে তে জাংকুককে শরীরের সব শক্তি দিয়ে ধাক্কা দিল পালানোর জন্য, কিন্তু তাতে কোনো লাভ হলো না। জাংকুক হঠাৎ করে তের কোমর জড়িয়ে ধরে বলল, এটা কি হলো বদের হাড্ডি? এভাবে একটা নিরীহ ছেলের উপর টর্চার করা কোনো মানে হয়? এখন যদি আমি দম বন্ধ হয়ে মারা যেতাম তাহলে তোমার কি হতো বলো তো? তুমি তো বিয়ের আগেই বিধবা হতে। দেখুন আপনি আমাকে ছাড়ুন বলছি, আমি কিছু করিনি, ওটা ভুল করে মিস্টেক হয়ে গেছে। আমি বাইরে যাব, ছাড়ুন আমাকে। তা বললে তো মানবো না, ভুল যখন করেছো শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি আমাকে একটা কামড় আর একটা হামি দিয়েছো, আমিও তোমাকে দিয়ে সেটা শোধ করে দেব। মানে কি? আমি বাইরে যাব। এই জিমিন দেখ তো এই লোকটা কি করছে। তের মুখে কথাটা শুনতে তেকে ছেড়ে দিয়ে পেছনে তাকালো জাংকুক। এই সুযোগে তে দৌড় লাগালো। দৌড়ে লাইব্রেরির দরজার কাছে গিয়ে জাংকুকের দিকে ফিরে তাকিয়ে বলল, বেটা আফগানিস্তানে কান কাটা লেজ বিশিষ্ট চিংড়ি মাছ, এরপর কখন আমার পিছু লাগতে আসলে না একদম খুন করে ফেলবো। কথাটা মনে রাখিস বেটা গুইসাপের বাদুরে জামাই। কথাটা বলে তে চলে গেল। আর এদিকে জাংকুক তের কথা শুনে হাসতে হাসতে বলল, আমাকে তো অলরেডি প্রেমের তীর মেরে খুন করেই ফেলেছো জান। আর কি খুন করবে? তোমাকে তো আমার চাই, যে কোনো কিছুর মূল্যেই তোমাকে আমার চাই। জিমিন্নার ঘরে জিমিন্না, তোর আজকে সামনে পাইলে আমি একদম কাঁচা খেয়ে ফেলবো ফাজিল মাইয়া। আমার ওই জাংকুকের কাছে রেখে নিজে উদাও হয়ে গেছে। আজকে তোর একদিন কি আমার 32 দিন। কি রে বদে হাডি, একা একা কার সাথে বকবক করছিস? পেছন থেকে জিমিনের কথা শুনে জিমিনের দিকে রাগে চোখে তাকালো তে। এতক্ষণ কার বিয়ে খাইতে গেছিলি হারামি মাইয়া? আমাকে ওই জুনকুইটার মুখের সামনে একলা ফেলে রেখে তুই কোথায় গেছিলি? আশ্চর্য, আমি তো তোকে বলেই গিয়েছিলাম তে যে আমি ওয়াশরুমে যাচ্ছি, কিন্তু তুই জাংকুকের মুখের সামনে ছিলি মানে? ঠিক বুঝলাম না। ধুর বাদ দে, কিচ্ছু হয়নি, চল লিসাকে দেখতে যাবো। প্লিজ লিসা, এভাবে কাঁদিস না। গতকাল রাতে কি হয়েছিল আর তোর গলাতে এবার কি হয়েছে? তুই এত ভয় পেয়ে আছিস কেন? কালকে রাতে না আমার উপর ভ্যাম্পায়ারের মতো দুজন অ্যাটাক করেছিল তে। আমাদের সিলেটে না ভ্যাম্পায়ার আছে, আমি কাল রাতে নিজের চোখে দেখেছি। আমি কালকে রাতে একজন ছেলে ভ্যাম্পায়ার আর একজন মেয়ে ভ্যাম্পায়ারকে দেখেছি, খুবই ভয়ানক দেখতে ওদেরকে। আমার কথা না কেউ বিশ্বাস করছে না তে, সবাই ভাবছে আমি পাগল হয়ে গেছি, কিন্তু বিশ্বাস কর আমি সত্যিই দেখেছি। আচ্ছা আচ্ছা লিসা, তুই শান্ত হ, এভাবে উত্তেজিত হোস না। আমরা তোর কথা বিশ্বাস করছি। বিকালবেলা নির্জন পাহাড়ি রাস্তা ধরে হেঁটে যাচ্ছে তে আর জিমিন। তে তুই এখন তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমাকেও বাসায় যেতে হবে, একটা কাজ আছে। আর হ্যাঁ, দ্রুত যাবি কিন্তু, সন্ধ্যার আগে। এখান থেকে তো তোর বাসা বেশি দূরে নয়, তাই সমস্যা হবে না। এত তাড়াহুড়ো করছিস কেন বলতো? আমার তো এই পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে বেশ ভালোই লাগছে, তবে লিসার কথা ভাবতে আমার যে ভীষণ খারাপ লাগছে রে। একদিনে কি হাল হয়েছে লিসা, জানি না ওর সাথে ঠিক কি হয়েছিল। তাই তো বলছি তোকে সন্ধ্যার আগে বাসায় চলে যেতে, কারণ আমরা ঠিক জানি না যে লিসার সাথে কি হয়েছে। আমি চাই না তোর সাথে এমন কিছু হোক, তাই সন্ধ্যার আগেই বাসায় চলে যা। কথাগুলো বলে থেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিমিন উল্টো ঘুরে দৌড়ে চলে গেল। তারপর তেও হাঁটা ধরলো তার বাড়ির দিকে। কিছুটা পথ হাঁটতেই তে মনে হতে লাগলো কেউ ওকে ফলো করছে। হঠাৎ এমন অনুভব হওয়াতে তে অনেক ভয় পেয়ে যায়। পেছনে ঘুরে তাকানোর সাহসটা হচ্ছে না তের। তে দ্রুত পা চালাতে লাগলো আর একা একাই বকবক করতে করতে বলল, ইস কেন যে আজকে স্কুটারটার সাথে আনলাম না, স্কুটারটা থাকলে এতটা ভয় করতো না, কখন ভু করে বাসায় চলে যেতাম। নিচের দিকে তাকিয়ে আনমনে দ্রুত পায়ে হেঁটে চলেছে তে। অতিরিক্ত ভয়ের কারণে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে ওর সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ একটি ট্রাক ফুল স্পিডে নিয়ন্ত্রণ হারিয়ে তের দিকে ছুটে আসতে থাকে। ভয়ে তে চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিল, কিন্তু একটু পরেও তে যখন বুঝতে পারলো ওর কিছু হয়নি, বরং ও কারো বুকের সাথে জড়িয়ে আছে, তখনও ভয়ে ভয়ে চোখ খুললো আর দেখতে পেল জাংকুক ওকে আস্তে পিষ্টে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে তে হারিয়ে যাবে। জাংকুককে দেখে অবাক হয়ে পাশে থাকা ট্রাকের দিকে তাকালো তে। ট্রাকটা পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রাকের ভিতর কাউকে দেখা যাচ্ছে না। তে আবার জাংকুকের দিকে তাকালো। জাংকুকের মুখে ভয় স্পষ্ট, যেন জাংকুকের কলিজাটা কেউ বের করে নিতে চেয়েছিল কিন্তু পারেনি। জাংকুককে দেখে ঠিক এখন এমনই লাগছে। জাংকুকের চোখে পড়তে কিছু না বলে আচমকায় তের কপালে আলতো করে চুমু এঁকে দিল জাংকুক। তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। জাংকুকের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল, যেটা তে বুঝতে পারছিল। জাংকুক আবার তের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, নিজের সাথে আমাকেও কি মেরে ফেলার প্ল্যান করেছো নাকি তুমি? রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে দেখে হাঁটতে হয় জানো না? আমার আসতে আরেকটু দেরি হলে কি হতো ভেবেছো একবারও? তুমি জানো কিছুক্ষণের জন্য হার্টবিট একদম থেমে গিয়েছিল, আমার দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম আমি। তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতাম বলো? তোমার মাথায় কি দুষ্টুমি ছাড়া আর কোনো বুদ্ধি নেই? আমার কিছু হলে আপনার কি? আমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল বলে আপনার দম কেন আটকে গিয়েছিল? কেন এত পাগলের মতো করছেন আপনি? কে হই আমি আপনার? আর আমাকে এভাবে জড়িয়ে রেখেছেন কেন? যেন ছেড়ে দিলে আমি হারিয়ে যাব? তে
কথাগুলো শুনে জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে আসলো। তারপর অপরাধীদের মতো মাথা নিচু করে বলল, সরি তে, আসলে তোমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। প্লিজ তুমি কিছু মনে করো না, সন্ধ্যা হয়ে গেল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। কথাটা বলে জাঙ্কুক দৌড়ে কোথাও যেন চলে গেল। ইস, আমিও না একটা ইডিয়েট, ছেলেটা আমাকে দুইবার অ্যাক্সিডেন্টে হওয়া থেকে বাঁচালো, আর আমি কিনা ওনাকে একটা ধন্যবাদ না দিয়ে শুধু প্রশ্নই করে গেলাম। আমি বরং এখন বাসায় চলে যাই, কালকে কলেজে গিয়ে ওনাকে ধন্যবাদ দিয়ে দেবো। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বাসায় চলে গেল তে। তেকে বাসায় পৌঁছাতে দেখে জাঙ্কুক ফিরে এলো সেই ট্রাকের কাছে। তে বাসায় পৌঁছানো পর্যন্ত জাঙ্কুক আড়াল থেকে তের উপর নজর রেখেছিল। ট্রাকের কাছে পৌঁছে খাদে অজ্ঞান হয়ে পড়ে থাকা ট্রাক চালকের কাছে চলে গেল জাঙ্কুক। ট্রাক চালক লোকটা পুরোপুরি মাতাল হয়ে ট্রাক চালাচ্ছিল। অজ্ঞান ট্রাক চালকের কাছে এসে জাঙ্কুক বলতে লাগলো, তোদের মতো নেশাখোর ড্রাইভারের জন্য কত শত নিরীহ মানুষ সকালে মারা যায়, আর আজকে তো তোর জন্য আমি আমার জান পাখিকে হারাতে বসেছিলাম, তোর কোনো ক্ষমা নেই। কথাগুলো বলেই অজ্ঞান ট্রাক চালককে উঁচু করে তুলে ধরে গলায় নিজের বিশাল দাঁতগুলো বসিয়ে দিল জাঙ্কুক। তারপর ঢকঢক করে রক্ত চুষে খেতে লাগলো। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে অন্ধকার হয়ে গেছে চারদিকে। হঠাৎ ঘাড়ে কারো ছোঁয়া পেয়ে পিছনে ঘুরে তাকালো জাঙ্কুক। কি হয়েছে ভাইয়া, তুমি এতটা রেগে আছো কেন? আর ওই লোকটাকে এভাবে মারলেই বা কেন? কি করেছো? ও আমার জান পাখিকে মারতে চেয়েছিল। আমি যদি আজকে ঠিক সময় না আসতাম না, তাহলে ওই ট্রাক দিয়ে আমার জান পাখিকেও পিষে দিত। তাই ওর রক্ত খেয়ে ওকে মেরে ফেলেছি আমি। আমার জান পাখি যে ক্ষতি করতে চাইবে তারই এমন হাল করবো আমি। কথাটা বলি রাগ কন্ট্রোল করতে না পেরে ট্রাকটাকে ধাক্কা দিয়ে ভাড় থেকে ফেলে দিল জাঙ্কুক। ভাইয়া, তুমি কি সত্যি সত্যি থেকে ভালোবেসে ফেলেছো নাকি? তুমি কি ভুলে গেছো একটা পিওর ভ্যাম্পায়ার কখনো কোনো মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক করতে পারে না? এর পরিণতি যে খুবই ভয়াবহ। জিমিনের কথা শুনে শরীরের সব শক্তি দিয়ে একটি গাছে জোরে একটা ঘুষি মারলো জাঙ্কুক। সাথে সাথে গাছটা ভেঙে হুড়মুড়িয়ে নিচে পড়ে গেল। জাঙ্কুকের এমন আচরণে ভয় কেঁপে উঠল জিমিন। হ্যাঁ, আমার মনে আছে জিমিন, ভুলিনি আমি যে আমি কোনো সাধারণ মানুষ নই, বরং আমি একজন পিওর ভ্যাম্পায়ার। আর পিওর ভ্যাম্পায়ারের সাথে কখনো কোনো মানুষের মিলন সম্ভব নয়। কিন্তু তবুও আমি চাই আমার জান পাখিকে, কারণ আমি ওকে খুব 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 ভালোবাসি। তে আমার মন প্রাণ অস্তিত্ব সবকিছু জুড়ে মিশে গেছে। ওকে ছাড়া আমি আর এক মুহূর্ত নিজেকে ভাবতে পারি না। আমি যে কোনো কিছু মূল্যে হলেও ওকে চাই। সত্যি ভাইয়া, আমি এতদিন ভেবেছিলাম তুমি হয়তো এমনিতেই তের সাথে মজা করো, কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি যে তুমি ওকে এতটা ভালোবেসে ফেলবে। কিন্তু ভাইয়া, তুমি যদি তেকে নিজে করে নাও, এতে তের জীবনটা কতটা রিস্কি হয়ে যাবে সেটা কি তোমার অজানা? আর তুমি কোথায় যাবে ভাইয়া? জিমিনের কথার উত্তর না দিয়ে জাঙ্কুক করে চলে গেল সেখান থেকে। রাত 12টা, গভীর ঘুমে তলিয়ে আছে তে। জানালা কাজটা সরিয়ে আস্তে করে রুমে ঢুকলো জাঙ্কুক। তারপর সোজা গিয়ে তের মুখোমুখি বসে তাকিয়ে রইল তের দিকে। তের ঘুমন্ত মুখটা কেমন যেন নিষ্পাপ লাগছে দেখতে। তের দিকে এক নজরে তাকিয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুকের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে তের হাতের উপর গিয়ে পড়লো। জাঙ্কুক সেটা খেয়াল করেনি। হাতে পানি পড়তে তের ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলো, কান্না করছেন কেন ভাবে? আরে পাগল, আমার তো কিছুই হয়নি, আমি তো ঠিক আছি, তাই না? তের মুখে এই কথাটা শুনে অবাক হলো জাঙ্কুক। জাঙ্কুক বুঝতে পারছে না যে তে ঘুমের ঘরে কথাটা বলছে নাকি জেগে আছে। জাঙ্কুককে অবাক করে দিয়ে তে চোখ মেলে তাকালো। তারপর জাঙ্কুকের চোখের পানি মুছে দিয়ে উঠে বসে বলল, এভাবে কাঁদছেন কেন? তে তুমি জেগেছিলে? কারণ আমি জানতাম আপনি আসবেন, তাই আপনার জন্য জানালা কাজটা না লাগিয়ে ঘুমের ভান করে শুয়েছিলাম। তুমি কি করে জানলে যে আমি আসবো? কারণ আমি জানি আপনি গত কয়েকদিন হলো প্রতিদিন রাতেই আমার রুমে আসেন, আর সারা রাত ধরে আমার দিকে হাঁ করে হ্যাবলার মতো তাকিয়ে থাকেন। কিন্তু আপনি এরকম কেন করেন জাঙ্কুক? তের কথাটা শুনে অবাক হয়ে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে রইল জাঙ্কুক। তারপর কিছু না বলে আচমকাই তেকে জড়িয়ে ধরলো। তে যেন এতে একটু অবাক হলো না, বরং মুচকি এসে বলল, কি হই আমি আপনার জাঙ্কুক, যার জন্য আপনার চোখে পানি আসে? আমি না সবসময় আপনার সাথে ঝগড়া করি, তাহলে এত কেন ভাবেন আমাকে নিয়ে? কেন বা প্রতিদিন রাতে এসে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন? কারণ আমি তোমাকে ভালোবাসি জান পাখি, খুব বেশি ভালোবাসি আমি তোমাকে। জাঙ্কুকের কথা শুনে মুচকি আসলো তে, কিন্তু জাঙ্কুককে কিছু বুঝতে না দিয়ে মুখটাকে রাগী লোক বানিয়ে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ভালোবাসেন মানে কি? আর কবে থেকে এবার ভালোবাসেন আপনি আমাকে? মুহূর্তে তের রূপের এমন পরিবর্তন দেখে অবাক হলো জাঙ্কুক। তারপর কিছু একটা ভেবে তেকে অবাক করে দিয়ে তের করে মাথা রেখে শুয়ে পড়লো জাঙ্কুক। তারপর বাঁকা এসে বলল, আমি আমার জান পাখিকে তখন থেকে ভালোবাসি যখন থেকে সে আমাকে ভালোবাসে, কিন্তু মনে মনে সে তার ভালোবাসাকে সবসময় ঝগড়ার আড়ালে লুকিয়ে রাখে। আমি আপনাকে ভালোবাসি মানে? কে বলেছে আপনাকে আমি আপনাকে ভালোবাসি? কেউ বলেনি। আমি জানি জান পাখি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এতদিন আমি শিওর ছিলাম না, কিন্তু আজকে তোমার আচরণে শিওর হয়ে গেলাম। আমি আবার কেমন আচরণ করলাম যে এই ফাজিলটা আমার মনের কথাটা ধরে ফেললো? বিয়ে করবে আমাকে জান পাখি? হঠাৎ জাঙ্কুকের মুখে বিয়ের কথা শুনে চমকে উঠল তে। তারপর বিস্ফোরিত চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক উঠে বসে তের গালে নিজের হাত রেখে বলল, বিয়ে করবে আমাকে তে? তোমাকে ছাড়া যে আমি নিজেকে ভাবতে পারছি না। হবে আমার আগামী দিনে পথ চলার সাথে। কথা দিচ্ছি নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমায়। জাঙ্কুকের কথা শুনে নিজের গালে রাখা জাঙ্কুকের হাতের উপর হাত রাখলো তে। তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে হালকা লজ্জামাখা হাসি দিয়ে মাথা নিচু করে বলল, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আব্বুর কাছে প্রস্তাব পাঠান, আমি আপনাকে আমার জীবন সঙ্গী করতে চাই। না তে, আমি তোমার আব্বুর কাছে প্রস্তাব পাঠাতে পারবো না, আর না তোমাকে সবার সামনে বিয়ে করতে পারবো। ঠিক বুঝলাম না জাঙ্কুক, আপনি কি আমাকে ভালোবাসেন না? বউ করে পেতে চান না?
চাই জান পাখি, খুব 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 বেশি করে চাই তোমাকে, কিন্তু আমাদের বিয়েটা আমরা প্রকাশ করতে পারবো না। কিন্তু কেন? সব কেনের উত্তর সবসময় দেওয়া সম্ভব হয় না। আমি তোমায় বিয়ে করব, কিন্তু সবার আড়ালে, এমনকি তোমার পরিবারে কেউই আমাদের বিয়ের ব্যাপারে জানবে না। এটা কখনোই সম্ভব নয় জাঙ্কুক। আমি আমার বাবা মাকে না জানিয়ে কখনোই আপনাকে বিয়ে করতে পারবো না। এখন ঘুমিয়ে পড়ো জান পাখি, আমি চলে যাচ্ছি। কালকে কলেজে এই বিষয় নিয়ে কথা হবে। কথাটা বলেই তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জানালা দিয়ে চলে গেল জাঙ্কুক, আর তে হা করে তাকিয়ে রইল জাঙ্কুকের চলে যাওয়ার দিকে। জাঙ্কুক চলে যেতে তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের টেডি বিয়ারকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল 8টা, তের মা কিচেনে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। হঠাৎ তে গিয়ে ওর মাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মেয়ের এমন কাণ্ড দেখে অবাক হয়ে তের আম্মু বলল, কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? আমার তের তার আম্মুর প্রতি এত ভালোবাসা? উফ আম্মু, তুমিও না কোথায় জিজ্ঞেস করবে আমার কি চাই, তা না বলে তুমি যাতা বলে যাচ্ছ। কিছু যে চাই সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কি চাই শুনি, যার জন্য আমার মেয়ে আজকে তার আম্মুর প্রতি এত আদর? আম্মু, আসলে না আমি একজনকে ভালোবাসি, আর সেও আমাকে না ভালোবাসে। সকাল সকাল এমন জোকস বলতে এসেছিস তুই তে? তুই কাউকে ভালোবাসিস আর তোকেও সে ভালোবাসে, এটা বিশ্বাস করা যায়? তুই শুধু দুষ্টুমি আর ঝগড়াই করতে পারিস, প্রেম নয়। আজব তো, বিশ্বাস করা যায় না কেন শুনি? আই এম সিরিয়াস আম্মু, আমি সত্যি একজনকে ভালোবাসি, আর ওর নাম জাঙ্কুক, আমাদের কলেজেই পড়ে ও। তে কথা শুনে এবার একটু সিরিয়াস হলো জিন। তা কতদিন হতে চলেছে তোদের রিলেশনের? এই তো মা, 2 দিন। কি, মাত্র 2 দিনের রিলেশনে তোরা বিয়ে করতে চাচ্ছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত তাড়াতাড়ি কোনো সম্পর্ক হয় নাকি? আরে আম্মু, তুমি এত হাইপার হচ্ছ কেন? আগে আমার কথাগুলো তো সব শুনবে। জাঙ্কুক আর আমার ভালোবাসার সম্পর্ক 2 দিন, তবে আমরা একে অপরকে আগে থেকে চিনি। জাঙ্কুক কি সে ছেলে যে আমাকে 2 বার ভয়ানক অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। তারপর তে ওর আম্মুকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলল। তোর কথা শুনে তো মনে হচ্ছে ছেলেটা তোকে সত্যিই ভালোবাসে তে, তবুও আমি শিওর হতে চাই, কারণ বিয়েটা তো কোনো খেলনা নয়, এর সাথে জড়িয়ে আছে সারা জীবনের সুখ দুঃখ ও ভবিষ্যৎ। তুই আজ বিকালে একবার জাঙ্কুককে নিয়ে আয় বাসায়, আমি ওর সাথে কথা বলতে চাই। ও আমার সোনা আম্মু, ভালো আম্মু, লক্ষ্মী আম্মু, আমি বিকালে ওকে নিয়ে আসবো বাসায়। তারপর সকালে ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি কলেজে চলে গেল তে। কলেজে পৌঁছেই পাগলের মতো জাঙ্কুককে খুঁজতে লাগলো তে। তেকে এমন উত্তেজিত হয়ে কাউকে খুঁজতে দেখে জিমিন দৌড়ে এসে তের হাত ধরে বলল, কি রে বদ্ধ হাড্ডি, কি হয়েছে তোর? এভাবে এদিক ওদিক ছুটে বেরিয়ে কাকে খুঁজছিস তুই? তুই জাঙ্কুককে কোথাও দেখেছিস জিমিন? আমি ওকে কোথাও দেখছি না কেন? ও কি আজকে কলেজে আসেনি নাকি? তো তুই জাঙ্কুককে কেন খুঁজছিস তে? দরকার আছে বলে তো খুঁজছি, তাই না? কথাটা বলে লাইব্রেরির দিকে চলে গেল তে, আর জিমিন সেখানেই দাঁড়িয়ে রইল। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, তেও ভাইয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ভালোবাসার পরিণতি যে খুবই ভয়াবহ হবে তের জন্য। এদিকে লাইব্রেরিতে পৌঁছেও জাঙ্কুককে কোথাও পেল না তে। শেষে মন খারাপ করে কলেজের মাঠে এসে একটা গাছের নিচে বসে রইল তে। সেখানে ওরা 3 বান্ধবী মিলে সবসময় আড্ডা দেয়। ওই তে, দেখ কি এসেছে কলেজে আজকে। জিমিনের মুখে কথাটা শুনে তে সামনে তাকিয়ে দেখলো লিসা হাসি মুখে ওর দিকে আসছে। লিসাকে দেখে মুখে হাসি ফুটে উঠলো তে। দৌড়ে গিয়ে সে লিসাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস লিসা? তোকে না এই 2 দিন খুব মিস করেছি রে। তোর শরীরটা এখন কেমন আছে? আমি ভালো আছি তে, কিন্তু তুই ভালো নেই। কি হয়েছে তোর বলতো? কেন এমন আনমনা হয়ে বসেছিলি তুই? তোদের কাছে আমি কখনো কোনো কিছু লুকাই না, তাই আজকেও লুকাবো না, কারণ তোরা আমার সবচেয়ে কাছে 2জন মানুষ আর আমার বেস্টু। আসলে আমি জাঙ্কুককে ভালোবাসি আর জাঙ্কুক আমাকে। তুই কি বলছিস? তুই এসব যা বলছিস ভেবে বলছিস তো? কারোর সম্পর্কে এভাবে ভালো করে না জেনে শুনে মাত্র 2-1 দিনে পরিচয় এভাবে কাউকে ভালোবাসা যায় না তে। এটা শুধুই তোর আবেগ, আর আবেগের বশে কিছু করা মানে নিজে ক্ষতি করা। তুই এইভাবে কেন রিয়েক্ট করছিস জিমিন? আর এত রেগেই আছিস কেন? আমি জাঙ্কুককে সত্যি ভালোবাসি, এটা আবেগ নয় জিমিন, এটা শুধুই ভালোবাসা। আর আমি জাঙ্কুককে বিয়ে করতে চাই। জাঙ্কুক নিজে থেকে আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। আমি তোকে কি করে বোঝাইতে, একজন পিওর ভ্যাম্পায়ারকে ভালোবাসা মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা। তোর জীবনটা যে শেষ হয়ে যাবে তে, আর সেটাও হবে ভাইয়া আর আমার চোখের সামনে, যেটা আমরা কেউই সহ্য করতে পারবো না। এই জিমিন, তোর কি হয়েছে বলতো? তুই এমন রিয়েক্ট করছিস কেন? আর কেন এভাবে মুড অফ করে ছলছল চোখে দাঁড়িয়ে আছিস? লিসার কথা শুনে তেও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে। জিমিন কিছু বলবে, কিন্তু তার আগে জাঙ্কুক পিছন থেকে জিমিনকে ডেকে উঠলো। এই জিমিন, তোরা এখানে? আর আমি তোদেরকে কোথায় কোথায় খুঁজে চলেছি। জাঙ্কুকের মুখে জিমিনের সাথে তুই তুই করে কথা শুনে অবাক চোখে তাকালো লিসা আর তে। ওই, তুই আমার বউকে কি উল্টাপাল্টা বোঝাচ্ছিস? ভাইয়া, তুমি আমার মাকে মারলে কেন? জিমিনের মুখে ভাইয়া কথাটা শুনে লিসা আর তে একসাথে চিৎকার করে বলে উঠলো, ভাইয়া? হ্যাঁ জান পাখি, জিমিন আমার বোন, আমরা 2জন জমজ ভাই বোন। তবে মায়ের মুখে শুনেছিলাম আমি ওর চাইতে কিছু সময়ের বড়। জাঙ্কুকের কথা শুনে তে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাগী গলায় বলল, পেতনি জিমিন না, ঘরে জিমিন না, তোরে আজকে আমি একেবারে মেরেই ফেলবো। এত বড় একটা কথা তুই আমাদের কাছ থেকে এতদিন লুকিয়ে রাখছিস, আর এখন কিনা তুই আমার তোর ভাইয়ের বউ হতে বাধা দিচ্ছিস কেন রে? আমাকে বুঝি ভাবি হিসেবে পছন্দ হয় না তোর? তে কথা শুনে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে জিমিন, কোনো কথা বলছে না ও। তোমরা এখানে একটু দাঁড়াও, আমি জিমিনের সাথে কিছু জরুরি কথা বলে এখনই ফিরে আসছি, আর তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আনছি। কথাটা বলে লিসা থেকে কিছু বলতে না দিয়ে জিমিনের হাত ধরে নিয়ে চলে গেল জাঙ্কুক। ওরা চলে যেতে লিসা বলল, তে তুই একটা জিনিস খেয়াল করেছিস? ওরা 2 ভাই বোন কেমন একটা অদ্ভুত, তাই না? এতদিন জিমিনকে দেখেছি, আর আজকে জাঙ্কুক ভাইকে কেমন একটা অদ্ভুত টাইপের লাগলো। তুই তো সবকিছুতে অদ্ভুত জিনিস খুঁজে বেড়াস লিসা, আমার চোখে তো তেমন কিছু পড়েনি কখনো। জানি না তোর কেন এমন মনে হলো। আচ্ছা বাদ দে, এখন বলতো তোরা জাঙ্কুক ভাই রিলেশন কি করে হলো?
আর কবে থেকে চলছে এসব, হ্যাঁ, যে একেবারে বিয়ে পর্যন্ত চলে গেলি? লিসা কথা শুনে তে একে একে সবকিছু লিসাকে খুলে বলল। আমার এখানে একটা খটকা লাগছে তে। এখানে আবার কিসে খটকা লাগলো তোর শুনি? আরে গাধি, তোর কি একবারও মনে হয়নি জাঙ্কুক ভাইয়া এত রাতে তোর রুমে কি করে যায় প্রতিদিন? গাধি আমি নই, গাধি হলি তুই পেতনি। আরে জাঙ্কুক তো প্রতিদিন আমাদের রুমে জানলা দিয়ে যায়, আর আমার জানালায় গ্রিল নেই, কাজ আছে শুধু। সেটা মানলাম, কিন্তু তোর রুমে জানালাটা তো অনেক উঁচুতে, সেখানে জাঙ্কুক ভাইয়া কি করে ওঠে অত রাতে? লিসার প্রশ্নের উত্তরে তে কিছু বলবে তার আগে সেখানে জাঙ্কুক আর জিমিন এসে হাজির হলো। জিমিনের মুখে এখন হাসি ফুটে আছে। জাঙ্কুক আসতে লিসা বলে উঠলো, তা কি কথা হলো এতক্ষণ ভাই বোনের মাঝে, আর সারপ্রাইজটাই বা কি? আমি আজকেই আমার জান পাখিকে বিয়ে করব, আর আমাদের এই সাক্ষী হিসেবে থাকবে জিমিন আর লিসা আপনি তুমি। আর আমাদের এই বিয়ের কথাটা আমরা চারজন ছাড়া আর কেউই জানবে না। এটা আপনি কি বলছেন জাঙ্কুক? এভাবে আমাদের বিয়ে করা কখনোই সম্ভব নয়। কাউকে না জানিয়ে আমি আপনাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমি আমাকে বলে দিয়েছি সে আপনাকে দেখতে চায়, আপনার সাথে কথা বলতে চায় সে। আপনি কি যাবেন না আম্মুর সাথে দেখা করতে? না জান পাখি, এখন কোনোভাবেই কাউকে জানানো সম্ভব নয় আমাদের বিয়ের ব্যাপারে। আমি যেটা বলছি তুমি সেটা মেনে নাও। এখন তোমার আম্মুকে তুমি কোনোভাবে সামলে নাও। কিন্তু আমাদের বিয়ের ব্যাপারে এখন কাউকে কিছু বলা যাবে না, তাতে আমাদের দুজনেরই বিশাল ক্ষতি হয়ে যাবে। যে ক্ষতির ব্যাপারে তোমার কোনো ধারণা নেই জান পাখি। আপনি কি বলছেন ভাইয়া? এভাবে কাউকে কিছু না জানিয়ে কিভাবে বিয়ে করবে তে আপনাকে? ভাইয়া যেটা বলছে সেটা ঠিকই বলছে লিসা। তোরা কোনো কিছু জানিস না তাই এভাবে ভাবছিস। এখন আসলে তের সাথে ভাইয়ার বিয়েটা সম্পর্কে কাউকে কোনো কিছু জানানো যাবে না। তোমরা যেটা জানো না সেটা সম্পর্কে আর কথা বাড়িও না প্লিজ। প্লিজ জান পাখি, তুমি আমাকে বিশ্বাস করো, চলো আমরা বিয়েটা করে ফেলি। কিন্তু এখন দয়া করে কাউকে জানাতে চেও না, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। কথা দিচ্ছি তোমায়, তুমি সবকিছু ধীরে ধীরে জানতে পারবে। জাঙ্কুকের এভাবে কথা শুনে আর কিছু বলার ইচ্ছে হলো না লিসা আর তের, তাই ওরা রাজি হয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা হলো। বেশ ভালোভাবেই জিমিন আর লিসাকে সাথে রেখে বিয়ে হয়ে গেল তে আর জাঙ্কুকের। হাজবেন্ড ওয়াইফ হিসেবে ওরা দুজন স্বীকৃতি পেল, তারপর যে যা বাসা চলে গেল। কি হলো তে, তুই একা ফিরলি যে? তোর সাথে ওই ছেলেটা কোথায়? আমি না তাকে নিয়ে আসতে বলেছিলাম তোর সাথে? আসলে আম্মু, আমি না তোমার সাথে সকালে দুষ্টামি করেছিলাম। তোমার কি মনে হয় তোমার এই দুষ্টু মেয়ে কারোর সাথে প্রেম করতে পারে? তে কথা শুনে হা হা করে হেসে দিল জিন, তারপর বলল, তুই না আসলে ইদানিং খুব বেশি দুষ্টু হয়ে গেছিস তে। এত কেন জ্বালাস আমাকে বলতো? তোর পাগলামি না দিন দিন বেড়েই যাচ্ছে। মায়ের কথা শুনে তে তার মাকে জড়িয়ে ধরলো। ও আম্মু, তুমি এত ওভার রিঅ্যাক্ট করছো কেন বলো তো? আমি যেটা করেছি সেটা তো তোমার সাথে দুষ্টুমি করে করেছি, বলো তো। আচ্ছা যাক গিয়ে আম্মু, বাদ দাও না এসব, আমার খুব খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। আম্মু তুমি আমাকে ক্ষমা করে দিও, এই প্রথমবার তোমার কাছে আমি এত বড় একটা সত্যি কথা লুকিয়ে গেলাম। জানি না তোমরা যখন সবকিছু জানতে পারবে তখন কি ভাববে আমাকে নিয়ে। আমি যে এসব কিছু চাইনি, কিন্তু জাঙ্কুকের কথাটা জান ফেলতে পারলাম না। জানি না কেন লুকিয়ে গেল সবকিছু এভাবে সবার থেকে। প্লিজ আব্বু আম্মু, তোমরা আমাকে ক্ষমা করে দিও। রাত 12টা, চুপচাপ বিছানায় শুয়ে আছে তে। মনটা ভালো নেই তার, মাথার ভিতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ জানলা খোলার শব্দে ধ্যান ভাঙলো তের। উঠে তাকিয়ে দেখলো জাঙ্কুক এসে দাঁড়িয়েছে হাসি মুখে। জাঙ্কুকে দেখতে তের মুখেও হাসি ফুটে উঠলো, কিন্তু হাসিটা বেশিক্ষণের জন্য হলো না। মন খারাপ করে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো তে। তের আচরণে অবাক হয়ে তের কাছে গিয়ে বসলো জাঙ্কুক। কি হলো জান পাখি, কথা বলবে না আমার সাথে? আমি কি চলে যাব? তুমি কি রাগ করে আছো আমার সাথে? প্লিজ একটু কথা বলো না, আজকে না আমাদের বাসর রাত। প্লিজ জাঙ্কুক, আপনি বাসর রাত বলে আর কোনো কথা বলবেন না। আপনার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু যতদিন না আব্বু আম্মু আমাদের বিয়ে সম্পর্কে না জানবে আর তারা না মেনে নেবে, ততদিন পর্যন্ত আমাদের মাঝে কোনো ফিজিক্যাল সম্পর্ক হবে না। পাগলি একটা, আমি কি তোমাকে বলেছি নাকি আমার সাথে এখনই বাসর করতে? আমি তোমাকে ভালোবাসি তে, তোমার শরীরটাকে নয়। তাই যতদিন না তোমার আব্বু আম্মুকে আমাদের বিয়ের ব্যাপারটা জানাতে পারবো, ততদিন আমরা স্বামী স্ত্রী হলে বন্ধুর মতো থাকবো। জাঙ্কুকের কথা শুনে মুচকি এসে তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। সত্যি তুমি অনেক ভালো জাঙ্কুক, আমি ভুল কাউকে ভালোবাসিনি, তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো। আমিও তোমাকে অনেক বেশি বিশ্বাস করি জাঙ্কুক। আই লাভ ইউ সো মাচ। তে কথা শুনে জাঙ্কুক একটা রহস্যময় হাসি দিল, কিন্তু জাঙ্কুকের সেই হাসিটা তে দেখতে পেল না। তারপর তেকে বুকের মাঝে জড়িয়ে নিল জাঙ্কুক, আর দুজনেই ঘুমিয়ে পড়লো একসাথে। তে ঘুমিয়ে পড়লে চোখ মেলে তাকালো জাঙ্কুক, তারপর তের কপালে চুমু এঁকে দিয়ে মনে মনে বলল, আমি অনেক দুঃখিত জান পাখি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কাছে সত্যি কথাটা বলতে পারলাম না। আমাদের বিয়ের কথা কখনোই আমরা কাউকে জানাতে পারবো না জান পাখি, এমনকি তোমার মা বাবাকেও না, কারণ এর দ্বারা তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমাকে আমার চোখের সামনে সব ভ্যাম্পায়াররা ছিঁড়ে ছিঁড়ে খাবে যদি ওরা জানতে পারে যে তুমি একজন মানুষে আমার মতো একজন পিওর ভ্যাম্পায়ারকে বিয়ে করেছো। তাই আমি তোমার ভালোর জন্য আমাদের বিয়ের কথাটা কাউকে বলতে পারবো না। সত্যি বলতে আমি তোমাকে বিয়ে করতে চাইনি জান পাখি, কিন্তু তোমাকে ছাড়া থাকাটা অসম্ভব হয়ে গেছে, যে কারণে তোমাকে আমার বিয়ে করতেই হলো। জান পাখি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, তুমি শুধু আমার, অন্য কারো নও। তুমি যদি অন্য কারো হও তাহলে আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। জোর করে হলেও তুমি শুধু আমার, আর ভালোবেসে হলেও তুমি শুধু আমার জান পাখি। বেঁচে থাকতেও তুমি আমার, মরে গেলেও তুমি আমার। তোমাকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না জান পাখি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, কখনো ভুলবো যে আমার থেকে দূরে চলে যেও না জান পাখি। কথাগুলো ভেবে থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো জাঙ্কুক। ঘুম ভাঙতেই দেখলো সে একা বিছানায় শুয়ে আছে, জাঙ্কুক ওর পাশে নেই।
মাই কিউট হাজবেন্ড, আপনি কখন চলে গেছেন? খুব মিস করছি আপনাকে আমি। ভেবেছিলাম সকালে হয়তো আপনার মুখ দেখে ঘুম ভাঙবে আমার, কিন্তু আপনি যে তার আগে এভাবে চলে যাবেন বুঝতে পারিনি। কথাগুলো ভেবে একা একাই মুচকি আসলো তে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে নাস্তার টেবিলে চলে গেল। তারপর নাস্তা শেষ করে ওর আম্মু থেকে বিদায় নিয়ে স্কুটার নিয়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। কলেজে ঢুকতেই জিমিন আর লিসা তের দিকে এগিয়ে গেল। কি রে তে, বাসর কেমন হলো তোদের গতকাল রাতে? আমাদের কি বলা যাবে না নাকি? আমরাও একটু শিখে রাখি, ভবিষ্যতে তো কাজে লাগবে, বল। হ্যাঁ হ্যাঁ তে, বল না কি কি করলি কালকে, আমাদেরকেও একটু বল, শিখে রাখা ভালো, সামনে তো আমাদেরও এমন দিন আসছে, তাই না? ছি ছি ছি, তোদের কি লজ্জা বলতে কিচ্ছু নেই রে? তোরা কি লজ্জার মাথা খেয়েছিস নাকি সব? এসব ব্যাপারে কেউ কি জিজ্ঞেস করে? তোদের লজ্জা করে না? আর জিমিন, তোকেও বলি হ্যারি, তুই কিভাবে বলছিস এসব কথা? জাঙ্কুক না তোর বড় ভাই হয়? বড় ভাই হয় তাতে কি হয়েছে? আমি কি তোর পর নাকি, বল? তুই না আমার বান্ধবী। ভাইয়াকে দিয়ে দরকার নাই, আমি এখন তোর কাছ থেকে শিখবো। বল না কি কি করলি কালকে রাতে? জিমিনের কথা শুনে তে কিছু বলবে তার আগে পেছন থেকে জিমিনের মাথায় টোকা দিয়ে জাঙ্কুক বলে উঠলো, ওই কি বলছিস তোরা? আমি যেখানে দাঁড়িয়ে আছি সে খবর কি আছে তোর? দিন দিন যত বড় হচ্ছিস তত লজ্জা শরমে মাথা খাচ্ছিস, তাই না? এখন যা তো এখান থেকে, আর আমাকে আমার বউয়ের সাথে গল্প করতে দে। হ্যাঁ হ্যাঁ জানি তো, এখন তো তুমি এটাই বলবে ভাইয়া, আমি আর তোমার কে হই বলো? এখন তো এই পিশাচিনী বদে হাড্ডি ভাবি আছে, আমরা আর কাবাব মে হাড্ডি হয়ে কি করব বলো? চল রে লিসা, আমরা এখান থেকে চলে যাই, থাকতে দে ওদেরকে একা। কথাগুলো বলে লিসা আর জিমিন ওখান থেকে চলে যায়। ওদের চলে যেতে দেখে জাঙ্কুক বাঁকা হেসে তের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো, যেটা দেখে তে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তারপর তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক ওকে কোলে তুলে নিল। জাঙ্কুকের এমন কাণ্ডে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো তে। তোমাকে একটা কথা বলবো জান পাখি, রাখবে আমার কথাটা? কথা পরে বলবেন, আগে আমাকে নিচে নামান, আশেপাশে কেউ দেখে ফেলে কি ভাববে বলুন তো? কেউ কিছু ভাববে না, তুমি খামোখা এত টেনশন করো না তো। এখন তুমি চোখটা একটু বন্ধ করো তো জান পাখি, আমার কথাটা একটু শোনো প্লিজ। চোখ বন্ধ করবো মানে? আপনি এখন কি করবেন যে আমাকে চোখ বন্ধ করতে হবে? যেটা বলছি সেটা করোতে, এত বেশি বকবক করো না, চোখটা বন্ধ করো, নইলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। জাঙ্কুকের কথা শুনে আর কিছু বলার সাহস পেল না তে, তাই চুপ করে চোখটা বন্ধ করে রইল। কিছুক্ষণ পর তে অনুভব হতে লাগলো ও যেন হাওয়ায় উঠছে এবং অন্য কোথাও যাচ্ছে। খবরদার জান পাখি, একদম চোখ খুলবে না, আমি যখন বলবো তখন চোখ খুলবে। জাঙ্কুকের কথা শুনে তে আর চোখ খুললো না। বেশ কিছু সময় পর জাঙ্কুক থেকে নামিয়ে দিল। জান পাখি, এখন তুমি নিজের চোখটা খুলতে পারো। জাঙ্কুকের কথা শুনে তে চোখ মেলে তাকালো আর মুহূর্তে অবাক হয়ে গেল। এই কোথায় দাঁড়িয়ে আছে ও? এই জায়গাটা তো আগে কখনো দেখেনি। অসম্ভব সুন্দর একটা জায়গা, চারদিকে সবুজে সবুজে ঘেরা। জায়গাটার সৌন্দর্য দেখে তের মুখে হাসি ফুটে উঠলো। তে কিছু না ভেবে নিচে থাকা ঘাসের উপর শুয়ে পড়লো। জাঙ্কুকও তের পাশে শুয়ে পড়লো। জান পাখি, জায়গাটা তোমার পছন্দ হয়েছে? অনেক বেশি পছন্দ হয়েছে জাঙ্কুক আমার এই জায়গাটা। আমি এর আগে কখনো এমন জায়গা দেখিনি। এটা কোন জায়গা, আর এতটুকু সময়ের মধ্যে আপনি কিভাবে আমাকে এখানে নিয়ে আসলেন? আমি কিভাবে নিয়ে আসলাম সেটা জেনে তুমি কি করবে? তুমি শুধু বলো জায়গাটা তোমার পছন্দ হয়েছে কিনা। নিজের বউকে বিয়ের পর দিন যদি একটা সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে আসতে না পারি, তাহলে কেমন স্বামী হলাম আমি? জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। আপনি সত্যি অনেক ভালো জাঙ্কুক, আপনাকে পেয়ে নিজেকে সত্যি ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসি। তুমি তো আমাকে ভালোবাসো তাই না জান পাখি? তাহলে নিশ্চয়ই আমাকে অনেক বেশি বিশ্বাসও করো। তাহলে কি আমার একটা কথা রাখবে তুমি জান পাখি? বলতে পারো এটা তোমার কাছে তোমার বরের আবদার। বলে ফেলুন মাই কিউট হাজবেন্ড, আপনার জন্য আপনার এই দুষ্ট বউটা কি করতে পারে? আপনার আদেশ আমি যথাযথ মেনে চলবো, এটা আপনার কাছে আপনার দুষ্ট বউয়ের প্রতিজ্ঞা। তুমি তোমার বাসায় কিছু একটা বলে 7 দিনের জন্য আমার সাথে একটা জায়গায় যেতে পারবে তে? 7 দিনের জন্য আমাকে কোথায় নিয়ে যাবেন জাঙ্কুক? আর তাছাড়া আমার তো কলেজ আছে তাই না? আর আম্মুকে বা আমি কি বলে যাব? সে কি আমাকে কোনো কারণ ছাড়া যেতে দেবে? কখনোই সে আমাকে যেতে দেবে না। আমি তাদের একমাত্র মেয়ে, তারা কখনোই চাইবে না আমি একা একা কোথাও যাই। তার মধ্যে আমাদের সিলেটের অবস্থা ইদানিং খুবই খারাপ, জান না কি হয়েছে, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, খুব বৃষ্টি ভাবে। তের কথা শুনে জাঙ্কুক তের গালে দুহাত রেখে তের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় বিশ্বাস করো না জান পাখি, যে তুমি এভাবে বলছো? আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি? আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাই 7 দিনের জন্য, তোমার সাথে আলাদাভাবে সময় কাটাতে চাই। তুমি আমার বউ, আমার কি ইচ্ছা করে না তোমাকে একটু কাছে পেতে, তোমার সাথে আলাদা করে একটু সময় কাটাতে? প্লিজ তে, কথা বাড়িও না, তুমি রাজি হয়ে যাও, বাকিটা জিমিন সামলে নেবে। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে তে মায়ে পড়ে গেল, আর কিছুই বলতে পারলো না। ঠিক আছে জাঙ্কুক, আপনি যখন চাইছেন তাহলে আমি অবশ্যই বাসায় বলবো, তবে জানি না আম্মু রাজি হবে নাকি। আমি আপনার সাথে যাব, কিন্তু আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? সেটা যখন নিয়ে যাব তখনই দেখতে পাবে জান পাখি, আর অবাকও হবে জায়গাটার সৌন্দর্য দেখে। তোমাকে এই 7টা দিন আমি এতটা আনন্দ উপহার দেব যা তুমি সারা জীবনও পাওনি, কখনো কল্পনাও করনি, আর এটা তোমার কাছে আমার প্রমিস। কথাটা বলে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরলো। তেও আর কোনো কিছু না বলে চুপ করে জাঙ্কুকের বুকে শুয়ে রইল। তারপর বিকালের দিকে ওরা বাসা চলে আসলো। রাত প্রায় 4:05। গভীর ঘুমে তলিয়ে আছে লিসা, আর জিমিন লিসার পাশে বসে আছে। প্রতি রাতে এভাবে এসে জিমিন লিসাকে পাহারা দেয়।
যেটা লিসা বা লিসা বাড়ির লোক কেউই জানে না। লিসা শান্তিতে ঘুমিয়ে আছে দেখে জিমিন স্বস্তি নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এখন সকাল হতে চলেছে, তুই এখন থাক লিসা, আমি এখন চলে যাই, একটু পরেই সকাল হয়ে যাবে, আর এখন কোনো ভয় নেই তোকে নিয়ে। কথাটা ভেবে জানালা দিয়ে বেরিয়ে উড়ে চলে গেল জিমিন। এতক্ষণ যেন জিমিনের চলে যাওয়ারই অপেক্ষায় ছিল কাই আর আয়ু। জিমিন চলে যেতে কাই আর আয়ু আস্তে আস্তে করে লিসার রুমে প্রবেশ করলো। এতদিনে অপেক্ষার ফল আজকে কাজে লাগলো কাই। নাও আর দেরি না করে এখনই আমরা আমাদের পিপাসা মিটিয়ে ফেলি। অবশেষে অনেকদিনের অপেক্ষার পর আজকে ওকে দিয়ে আমরা রক্তের তৃষ্ণা মেটাবো। আয়ুর কথা শুনে বাঁকা হাসলো কাই। তারপর সোজা গিয়ে দুজন মিলে দাঁড়ালো লিসার পাশে। আর মুহূর্তের মধ্যে মুখে হাসি ফুটিয়ে লিসার গলায় দাঁত বসিয়ে দিল দুজন। লিসা চিৎকার দেওয়ার সময় পেল না। দেখতে দেখতে লিসা মৃত্যু করে ঢলে পড়লো। লিসা রক্ত খাওয়া শেষ হলে উঠে দাঁড়ায় কাই আর আয়ু। তারপর দুজনেই জানালা ভেদ করে উড়ে চলে যায়। লিসা রক্ত খেয়ে বেরিয়ে হাসতে হাসতে উড়ে যাচ্ছে কাই আর আয়ু। হঠাৎ একটি বাসার সামনে গিয়ে জানালা কাঁচের ভিতর দিয়ে কিছু একটা দেখে থমকে গেল আয়ু। তারপর বলল, কাই আমি যা দেখেছি তুমিও কি তাই দেখেছো? কি বলছো আয়ু? অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের, এখনই দিনে আলো ফুটে উঠবে। তুমি তো জানো যে সূর্যের আলো আমরা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমাদের চলে যেতে হবে নিরাপদ স্থানে। আমি যেটা বলছি সেটা আগে দেখো, ওই জানালা কাঁচের দিকে তাকিয়ে দেখো। দেখো তো ওই ঘরের মাঝে কারা শুয়ে আছে? ওটা কি ভ্যাম্পায়ার জাঙ্কুক না অন্য কেউ? আরে ওটা তো জাঙ্কুকই শুয়ে আছে একটা মেয়েকে জড়িয়ে। কিন্তু কে এই মেয়েটা? আর জাঙ্কুক ভ্যাম্পায়ার হয়েও কেন এভাবে মেয়েটার কাছে শুয়ে আছে? আমাদেরকে সবকিছু জানতেই হবে, দরকার হলে ওই মেয়েটাই হবে আমাদের প্রধান শিকার। কারণ আমাদের সবচাইতে বড় শত্রু হলো জাঙ্কুক। আমার মন বলছে এই জাঙ্কুক এই মেয়েটাকে ভালোবাসে। আর আমার ধারণা যদি সত্যি হয় তাহলে এই মেয়েটাকে আমাদের হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। কথাগুলো বলেই আয়ু আর কাই সেখান থেকে উড়ে চলে যায়। প্রতিদিন শুয়ে পড়ার আগে জানালার সামনে পর্দাটা টেনে দেয় তে, কিন্তু আজকে ভুল করে টানা হয়নি, যার ফলস্বরূপ ওই দুটো ভ্যাম্পায়ারের চোখে পড়ে গেল ওরা। বাইরের অন্ধকার কেটে যেতেই জাঙ্কুক উঠেতে কপালে একটি চুমু এঁকে দিয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল। যাতে একটু মুচকি হাসলো এবং আবার ঘুমিয়ে গেল। আম্মু তোমার সাথে না আমার একটা কথা ছিল। সেই জন্যই তো পেছন থেকে এসে জড়িয়ে ধরে ভালোবাসা দেখাচ্ছ। তো কি চাই শুনি? মানে আম্মু আসলে হয়েছে কি, আমার বান্ধবী জিমিন আর লিসা ওরা সবাই মিলে বেড়াতে যাবে 7 দিনের জন্য। আমিও যেতে চাই ওদের সাথে। তুমি যদি আপুর কাছ থেকে একটু অনুমতি নিয়ে দিতে। একদমই না, এই সময় আমি তোকে কোথাও যেতে দেবো না। নিউজে কি দেখছিস না সিলেটে কি অবস্থা? প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, জানি না কিভাবে হচ্ছে এসব। ওসব পিকনিকে গিয়ে কোনো কাজ নেই তোর, বাসায় থাক। কি খাবি আমাকে বল, আমি সব রান্না করে তোকে খাওয়াবো। হ্যাঁ আম্মু তুমি খুব পচা, একটুও ভালো না। আমার কোনো কথাই তুমি কখনো রাখো না। আমি কি একা যাবো নাকি পিকনিকে? আমার সাথে তো জিমিন আর লিসাও যাবে, তাছাড়া কলেজে অনেকেই যাবে, সিনিয়ররাও যাবে। এই কথা শুনে জিন কিছু বলতে যাবে, কিন্তু তার আগে জিনের ফোনে একটা কল আসে। ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে হ্যালো বলল তের আম্মু। কিন্তু ফোনের ওই পাশে থাকা ব্যক্তি কথা শুনে চিৎকার দিয়ে উঠলো জিন। কি হয়েছে আম্মু, তুমি এমন করছো কেন? কি হয়েছে বলো আমাকে, কি ফোন করেছিল? তে আমাদের লিসা, আমাদের লিসা। কি হয়েছে আম্মু? লিসা কি হয়েছে? তুমি এমন ভয় কেন পাচ্ছ? বলো না কি হয়েছে লিসা, ও ঠিক আছে তো? লিসাকে কে যেন মেরে ফেলেছে তে। সকালবেলা ওর লাশ পাওয়া গেছে ওর বিছানার ওপর থেকে। ওর বাড়ি থেকে ফোন এসেছিল। আম্মুর মুখে লিসার ব্যাপারে কথাগুলো শুনে ধপ করে বসে পড়লো তে। তারপর চিৎকার করে বলল, না হতে পারে না, কিছুতে হতে পারে না। বলো না আম্মু, তুমি মিথ্যা কথা বলছো, এটা কিছুতেই হতে পারে না। আমাদের লিসা কিছু হতে পারে না। বলো না তুমি ভুল শুনেছো, লিসা ঠিক আছে, সুস্থ আছে। বলো না আম্মু প্লিজ। কিছুক্ষণ কান্নাকাটি করার পর আর দেরি না করে তেকে নিয়ে ওর আম্মু বেরিয়ে পড়লো লিসা বাড়ির উদ্দেশ্যে। বাসা ভর্তি মানুষ, সবাইকে ছেড়ে ভিতরে দৌড়ে গেল তে। লিসার রুমের মাঝে গিয়ে দেখলো লিসার রক্তশূন্য দেহ পড়ে আছে ফ্লোরে। পাশেই বসে আছে জিমিন। জিমিনের মুখে কোনো কথা নেই, নিজ চোখে পানি, যেন পাথরের মূর্তি হয়ে গেছে জিমিন। তে লিসা পাশে গিয়ে ধপ করে বসে পড়লো। কি হয়েছে তোর লিসা? তুই এভাবে কেন শুয়ে আছিস? এই লিসা কি হয়েছে, চোখ খুলে দেখ না একবার। কথা বলবি না তুই আমার সাথে? বদে হাঁটি বলে ডাকবি না আমার? কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো তে। তাতে আশেপাশে সবাইও কান্না শুরু করে দিল। দিকে লিসার মায়ের অবস্থাও খুবই খারাপ, সে বারবার মেয়ের চোখে জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে। লিসার বাবারও একই অবস্থা। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসলো। তারপর সবাইকে সরিয়ে লিসার লাশ নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। পুলিশ চলে যেতে তে জিমিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এটা কি হয়ে গেল রে জিমিন? আমাদের লিসা কিভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল? ওকে কি করে হারিয়ে ফেললাম আমরা? ও তো কালকেও আমাদের সাথে কথা বলেছিল কলেজে। বল না আমরা ওকে ছেড়ে কি করে থাকবো? বল জিমিন, তুই কেন কথা বলছিস না? তের কথা শুনে জিমিন কিছু না বলে তেকে নিজের থেকে ছাড়িয়ে উঠে সোজা বাইরে চলে গেল। তে অবাক চোখে তাকিয়ে রইল জিমিনের চলে যাওয়ার দিকে। কলেজের লাইব্রেরিতে বসে আছে জাঙ্কুক। জিমিন গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়া তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাচ্ছি। এক্ষুনি আমার সাথে চলো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তুমি কি জানো আজকে কত বড় ক্ষতি হয়ে গেছে আমাদের? কি হয়েছে জিমিন? এমন অস্থির দেখাচ্ছে কেন তোকে? এমন লাগছে কেন তোকে? কি হয়েছে তোর? ভাইয়া তুমি কি জানো লিসা আমাদের ছেড়ে চলে গেছে? ওই কাই আর আই ওকে মেরে ফেলেছে ভাইয়া। আমি ওদের কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবেই না। আমি ওদেরকে ওইভাবেই মারবো ঠিক যেভাবে ওরা আমার বেস্টুকে মেরেছে। আমার জন্য, শুধু আমার জন্য লিসা এভাবে হারিয়ে গেল ভাইয়া।
আমি যদি কাল রাতে এত তাড়াতাড়ি না চলে আসতাম, যদি আরো কিছুক্ষণ অপেক্ষা করতাম ওর কাছে, তাহলে হয়তো ওকে এভাবে হারাতে হতো না। কথাগুলো বলে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল জিমিন। ওদের এত বড় সাহস, ওরা আমাদেরকে টপকে লিসাকে মেরে ফেলেছে। আমি ওদেরকে ছাড়বো না, ওই কাই আর আয়ুকে আমি ছাড়বো না। আজকেই ওদের শেষ দিন, আমার হাতেই মরতে হবে ওদের। কথাগুলো বলে জাংকুক চলে যেতে নিলে জিমিন জাংকুকের হাত ধরে ফেলে। ভাইয়া, এইভাবে রাগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুমি ভুলে যেও না ভাইয়া, ওরাও আমাদের মতো ভ্যাম্পায়ার, আর আমরা ভ্যাম্পায়ার হয়ে অন্য ভ্যাম্পায়ারদের বিনা কারণে মারতে পারি না। এতে আমাদের শক্তি চলে যাওয়ার সম্ভাবনা আছে। ওরা ভ্যাম্পায়ার, তাই একটা মানুষকে খেতেই পারে, আর ওদেরকে মারতে হলে আমাদেরকে অন্য পথ খুঁজতে হবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই আর কান্নাকাটি করিস না, ওদেরকে আমি শাস্তি দেব, শুধু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু তার আগে তেকে নিয়ে আমাদের দূরে কোথাও চলে যেতে হবে, কারণ আমার যতটুকু বিশ্বাস, ওরা হয়তো তে আর আমার সম্পর্কে কিছু একটা আজ করতে পেরেছে। এ তুমি কি বলছো ভাইয়া? ওরা কি করে তোমার আর তে ব্যাপারে জানতে পারে? এ বিষয়ে আমি শিওর নই জিমিন। আসলে কালকে রাতে ঘুমানোর আগে আমি জানালার পর্দাটা টেনে দিতে ভুলে গিয়েছিলাম, যে কারণে বাইরে থেকে হয়তো আমাকে আর তেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আর যেহেতু ভ্যাম্পায়াররা রাতেও চোখে দেখতে পারে, সেহেতু ওরা আমাদেরকে দেখে নিয়েছে ঘর অন্ধকার থাকলেও। আর সকালবেলা আমি উঠে চলে আসার সময় ওখানে ভ্যাম্পায়ারদের আভাস পেয়েছিলাম। আমি শিওর ওই ভ্যাম্পায়ার কাই আর আয়ুই হবে। আর যদি সত্যি এটা হয়ে থাকে, তাহলে তে তো খুব বড় বিপদে আছে। ভাইয়া, আমি আমার এক বেস্টকে হারিয়েছি, আমি কোনোভাবেই আমার আরেক বেস্টকে হারাতে পারবো না। তের দিকে আমাদের কড়া নজর রাখতে হবে ভাইয়া, ওর যখন তখন বিপদ হতে পারে। তার উপর আগামী পরশু ঘোর অমাবস্যার রাত, আমরা কোনোভাবেই আগামী পরশু রাতে ওদের সাথে পেরে উঠবো না ভাইয়া। তাই যে করে হোক না কেন, আমাদের এই 2 দিনের ভেতরে তেকে লুকিয়ে ফেলতে হবে, কেননা ওরা জোর করে আমাদের কাছ থেকে তেকে নিয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না। ওই ভ্যাম্পায়ারটা যদি কল্পনাতেও আমার জান পাখি কোনো ক্ষতি করতে চায় না, তাহলে ওদের আমি একেবারে মাটির সাথে মিশিয়ে দেব। যত তাড়াতাড়ি সম্ভব তেকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে, তের জন্য নিরাপদ স্থানে। শোন জিমিন, আমি যা বলছি তুই সেই অনুযায়ী কাজ করবি। ঠিক আছে ভাইয়া, বলো আমাকে কি করতে হবে। রাতে বেলাতে অল্প কিছু খাবার খেয়ে রুমে আসতেই ভয় পেয়ে যায়, কারণ ওর রুমে আগে থেকে এসে বসে আছে জাংকুক। আপনি কখন এসেছেন জাংকুক? তে কথা শেষ হতে না হতে জাংকুক থেকে কোলে তুলে নেয়। জান পাখি, তোমার চোখের নিচে এমন কালশিটে পড়ে গেছে কেন? সারাদিন মনে হয় কিছুই খাওনি, তাই না? নিজের কথা না ভাবো, আমার কথা তো একটু ভাববে নাকি? তুমি জানো না তোমার শরীর অসুস্থ হলে আমার কতটা খারাপ লাগে? দেখো তে, লিসার সাথে যেটা হবার সেটা হয়ে গেছে, এখন আর সেটা নিয়ে কান্নাকাটি করে কি লাভ হবে বলো? ও কি আর ফিরে আসবে আমাদের মাঝে? জাংকুকের কথা শুনেতে কান্না শুরু করে দেয়। ও কিছুতেই যেন মেনে নিতে পারছে না লিসা ওদের মাঝে আর নেই। জান পাখি, প্লিজ তুমি এভাবে কেঁদো না, এভাবে ভেঙে পড়ো না প্লিজ। তোমাকে এভাবে দেখলে আমার কেমন লাগে বলো তো? জাংকুকের কথা শুনেতে একটু চুপ করে রইল, কিন্তু কিছুক্ষণ পর তে বলে উঠলো, 1 সেকেন্ড জাংকুক, আপনি রুমে এলেন কি করে? আমি তো জানালাটা লাগিয়ে রেখেছিলাম, জানালাটা তো খোলা ছিল না আজকে। আপনি রুমে ঢুকলেন কি করে? তে প্রশ্নটা শুনে জাংকুক ভীষণভাবে ঘাবড়ে গেল। কি হলো জাংকুক, কিছু বলছেন না কেন? আমি আজকে দরজা দিয়ে এসেছি জান পাখি, কিন্তু তোমরা কেউ আমাকে দেখতে পাওনি, কারণ আমি লুকিয়ে এসেছিলাম। কই, আমি আর আমু তো দরজা কাছেই বসাছিলাম, কিন্তু আপনাকে তো দেখতে পাইনি। আপনি কখন সেখান দিয়ে এসেছেন? ওহো জান পাখি, তুমি কি এখন আমাকে পুলিশের মতো জেরা করবে নাকি? কোথায় বর এসেছে একটু আদর করবে, তা না তা না, তখন থেকে শুধু একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। আরে আমি বললাম তো আমি লুকিয়ে এসেছি, আর লুকিয়ে আসলে বুঝি দেখতে পাই কেউ? জাংকুকের কথা শুনে তে আর কথা বাড়লো না, চুপ করে রইল। তারপর জাংকুকও আর কিছু না বলে থেকে কোলে তুলে নিল। তারপর বিছানায় গিয়ে দুজন একসাথে শুয়ে পড়লো। জান পাখি, তোমাকে যে আম্মুকে বলতে বলেছিলাম যে আমি তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব 7 দিনের জন্য, তুমি কি বলেছিলে? আম্মু কি বললো শুনে? আপনি এখনো বেড়াতে যাওয়া নিয়ে পড়ে আছেন জাংকুক। আমি তো লিসা টেনশনে পাগল হয়ে যাচ্ছি, ওকে ছাড়া আমার কতটা খারাপ লাগছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কি করে ভাবলেন যে এখন এই অবস্থায় আমি আপনার সাথে বেড়াতে যাব? জান পাখি, এখন তুমি যত বাসায় থাকবে তত লিসার কথা চিন্তা করবে, তোমার মন আর শরীর ততই খারাপ হবে। আমি চাই না তোমার কিছু হোক, তোমার কিছু হলে আমি থাকতে পারবো না, বাঁচতে পারবো না জান পাখি, কেন বোঝো না তুমি? তাই আমি চাই তোমাকে নিয়ে কিছুদিনের জন্য বেড়াতে যেতে। আর লিসার কথা তুমি ভেবো না, লিসাকে যারা এমন ভাবে মেরেছে আমিও তাদেরকে সেভাবেই মেরে ফেলবো, ওদেরকে ছাড়বো না আমি, এটা তোমার কাছে আমার প্রমিস জান পাখি। তোমার সামনে আমি তাদেরকে শেষ করে দেব। কিন্তু জাংকুক, আর কোনো কথা নয় জান পাখি, অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো লক্ষ্মীর মতো। গুড নাইট। বাইরে থেকে জিন আর জিমিনের গলা শুনে ঘুম ভাঙে তের। ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখে জিমিন এসে কথা বলছে তের আম্মুর সাথে। কি রে জিমিন, এত সকালে তুই এখানে হঠাৎ? কোনো কিছু কি হয়েছে? আচ্ছা আন্টি, আপনি তাহলে থাকুন, আমি একটু তের সাথে কথা বলে আসছি, কেমন? জিমিন আর তের রুমে আসার পর, কি রে জিমিন, তুই হঠাৎ এই সময় এখানে? কি হয়েছে রে তোর? তোর চোখ মুখ এরকম ফোলা ফোলা লাগছে কেন? বুঝেছি তুই হয়তো আমার মতো কান্না করেছিস, তাই না? কথাগুলো বলেই তে কাঁদতে লাগলো। জিমিন নিজেকে সামলে থেকে বলল, দেখতে যেটা হবার সেটা হয়ে গেছে, এখন কান্না করে কেউ কি আর ফিরিয়ে আনা যাবে বল? কিন্তু তোকে তো সুস্থ থাকতে হবে তাই না? নিজের কথা নাই ভাবলি, অন্তত তোর বাবা মা আর আমার ভাইয়ের কথাটা তো তোকে ভাবতে হবে নাকি?
আমি আন্টিকে বলেছি আমি তোকে নিয়ে বেড়াতে যাব তোর মন ভালো করার জন্য, তাই 7 দিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাব। আর আন্টি রাজি হয়েছে, তাই আর দেরি না করে নিজের যা যা জিনিস দরকার সব গোছগাছ করে নে। কিন্তু জিমিন, এভাবে এমন সময়ে আব্বু আম্মুকে ছেড়ে চলে যাওয়াটা কি আমার উচিত হবে বল? বোকার মতো কথা বলিস না তে, সবকিছু গুছিয়ে নে। আর এত কান্নাকাটি বাদ দিয়ে এখন নিজেকে একটু শক্ত করতে শেখ। সামনে তোকে অনেক যুদ্ধ করতে হতে পারে, যেটা তুই হয়তো কল্পনা করতে পারছিস না। তাই তাড়াতাড়ি সব কাপড় চোপড় গুছিয়ে নিয়ে রেডি হয়ে থাক, আমি দুপুরে পরে এসে তোকে নিয়ে যাব। সেটা না হয় আমি গুছিয়ে রাখবো, কিন্তু তোর একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারলাম না। সামনে আমার কিসের যুদ্ধ আছে? কোন যুদ্ধের কথা বলছিস তুই? আরে এমনি বলছিলাম, মানে লিসা মারা গেছে, সেটা নিয়ে কত টেনশন না তোর আর আমার, সেজন্যই তোকে কথাটা বললাম। তাহলে তুই থাক রে, আমি আসছি এখন। আসি মানে কি? হ্যাঁ, আম্মু না তোকে বললো সকালে নাস্তা করে যেতে? চল দুজন মিলে একসাথে নাস্তা করবো আজ। আজ অব্দি তুই একদিনও আমাদের সাথে খাবার খাসনি, কোনো না কোনো অজুহাত দেখিয়ে চলে গেছিস। এখন চল দুজন মিলে একসাথে নাস্তা করবো। তোর কথা শুনে বিপাকে পড়ে গেল জিমিন। জিমিন ভাবতে লাগলো এখনো কি করবে। ও তো মানুষের খাবার কোনোভাবেই খেতে পারবে না, কারণ ওর একমাত্র খাবার হলো রক্ত। ও রক্ত ছাড়া কোনো কিছু খেলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। বদের হাড্ডি, একটু বোঝার চেষ্টা কর, আজকে আমি কোনো মতেই খাবার খেতে পারবো না। সকালবেলা আমি বাসা থেকে খেয়েই বেরিয়েছি, খুব ক্ষুধা লেগেছিল, তাই আর দেরি করিনি, খাওয়া দাওয়া করে এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মেনে নেব। তাহলে তুই আমার কথা দে যে আজকে দুপুরে তুই এখানে খাবি। আচ্ছা ঠিক আছে, সেটা দুপুরে দেখা যাবে। তুই এখন আগে ভাগে রেডি হয়ে বসে থাকিস, কেমন? আমি এখন আসি রে, আন্টিকে প্লিজ একটু বলে দিস। বিকাল 4টা, তের বাড়ি থেকে কিছুটা দূরে একটি লেকের ধারে দাঁড়িয়ে আছে জাংকুক। জিমিনদের হাত ধরে তেকে সেখানে নিয়ে গেল। আমাকে এখানে কেন নিয়ে আসলেন আপনারা? আপনার বাসায় তো নিয়ে যেতে পারতেন। আর তাছাড়া কোথায় বেড়াতে যাব আমরা? আমি তোদের সাথে কোথাও যাচ্ছি না তে, তুই ভাইয়ের সাথে যাবি। আমি শুধু তোকে এখান পর্যন্ত এগিয়ে দিতে এসেছি। সে কি বলছিস জিমিন, তুই যাবি না মানে? আমি একা একা কোথায় যাব তোর ভাইয়ের সাথে? না না, আমি তোকে ছাড়া যাব না, আমরা তিনজনই যাব একসাথে। আর তাছাড়া এখানকার অবস্থা তো একদমই ভালো না, দেখলি না আমরা কি করে আমাদের লিসাকে হারিয়ে ফেললাম। আমি চাই না তোরও আবার এমন কিছু হোক, তাই চল না সবাই আমরা একসাথে যাই। আমাকে নিয়ে ভাবিস না তে, আমার কিছু হবে না, আমার কোনো ক্ষতি করার মতো এখানে কারো ক্ষমতা নেই। কথাগুলো বলেই বাঁকা হাসলো জিমিন। জিমিনের হাসি দেখে তে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে জাংকুক থেকে জড়িয়ে ধরে। জাংকুকের এমন কাণ্ডে তে একবার জাংকুকের দিকে তাকায়, তারপর আবার ফিরে জিমিনের দিকে তাকাতেই দেখলো জিমিন সেখানে নেই। কি ব্যাপার, এতটুকু সময়ের মধ্যে কোথায় উধাও হয়ে গেল জিমিন? ওর যেখানে যাওয়ার কথা ও সেখানে চলে গেছে। তুমি এখন আমার দিকে তাকাও জান পাখি। আর কত তুমি আমাকে দূরে দূরে সরিয়ে রাখবে বলো তো? জাংকুকের কথা শুনে তে জাংকুকের দিকে রাগি চোখে তাকায়। অমন করে তাকিও না জান পাখি, আমি মরে যাব, নয়তো নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলতে চাইবো। এখন আর দেরি নয়, তোমাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব আমরা? আপনি তো আমাকে কিছুই বললেন না, জিমিনও আমাকে কিছুই বললো না। তোমায় নিয়ে আমি এমন একটা জায়গায় যাব যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কেউ থাকবে না, আমাদের মাঝে যেখানে কেউ আসবে না। কি যাবে না জান পাখি আমার সাথে? থাকবে না আমার পাশে? কিন্তু জাংকুক, এখন আমার কিছুই ভালো লাগছে না। লিসাকে হারিয়ে খুব বেশি ভেঙে পড়েছি আমি, ওকে তো আমি খুব ভালোবাসতাম। কিন্তু তারপরও আব্বু আমার ভালোর জন্য আমি এসেছি, কারণ আমাকে এইভাবে মনমরা হয়ে থাকতে দেখতে তাদেরও ভালো লাগছিল না, তারাও খুব কষ্ট পাচ্ছিল। চুপ, অনেক হয়েছে তোমার পাকা পাকা কথা, এখন একটু চোখটা বন্ধ করো তো জান পাখি। চোখ বন্ধ করবো মানে? আপনি আমাকে এইভাবে কোলে তুলে নিলেন কেন? নামান বলছি, আমাকে নামান। কথাগুলো বলেই জাংকুকের বুকে কিল ঘুষি মারতে লাগলো তে। জান পাখি, তোমার এই তুলতুলে হাতের কিল ঘুষিতে এই জাংকুকে কিচ্ছু হবে না, তাই ছটফট না করে চুপ করে চোখটা বন্ধ করে আমার গলা জড়িয়ে ধরো। না প্লিজ আমাকে নামান, নইলে বলুন কোথায় যাব আমরা। এই মেয়ে, এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, বাচালের মতো। তোমাকে বলছি না যে চোখটা বন্ধ করো আর চুপচাপ থাকো? গেলেই তো জানতে পারবে তাই না যে কোথায় নিয়ে যাচ্ছি আমি তোমাকে। আর তাছাড়া এমন তো নয় যে তুমি অন্য কারোর সাথে যাচ্ছ। তুমি যদি আর একটা কথা বলো না, তোমাকে আমি ধপ করে আমার কোল থেকে নিচে ফেলে দেবো বলে দিচ্ছি। জাংকুকের কথাতে তে ভীষণ ভয় পেয়ে যায়, তাই তে আর কোনো কথা না বাড়িয়ে নিজের চোখ বন্ধ করে নেয়। যেটা দেখে জাংকুক একটা মুচকি হাসি দিয়ে তেকে নিয়ে উঠতে লাগলো। অল্প কিছু সময়ের মাঝেই ওরা পৌঁছে গেল একটা নির্জন জায়গায়। তারপর তেকে কোল থেকে নামিয়ে দিয়ে জাংকুক বলল, এখন তুমি তোমার চোখ খুলতে পারো জান পাখি। তে চোখ খুলতে ভীষণভাবে অবাক হয়ে যায়, কারণ তের সামনে বিশাল একটা রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের পিছনের সাইডে ঘন কালো জঙ্গল। হয়তো এখানে এর আগে আর কেউ আসেনি। প্রাসাদের দুই পাশে রয়েছে জঙ্গল, সামনে বিশাল বড় সমুদ্র। দেখে মনে হচ্ছে এটা কোনো দ্বীপে দাঁড়িয়ে আছে ওরা। হঠাৎ তে আশেপাশে তাকিয়ে দেখলো ওর আশেপাশে কেউ নেই। তের বুকের মাঝে কেমন একটা ধক করে উঠলো। এই কোথায় চলে এসেছে ও? আর জাংকুক কি বা ওকে রেখে কোথাও উধাও হয়ে গেল? জাংকুক, আপনি কোথায়? প্লিজ আপনি কোথায়? আমার সামনে আসুন, আমার ভীষণ ভয় করছে। আমাকে কিভাবে একা রেখে কোথায় উধাও হয়ে গেলেন আপনি? কথাগুলো বলেই তে কান্না করতে করতে মাটিতে বসে পড়লো। প্লিজ জাংকুক, আপনি ফিরে আসুন, আমাকে এভাবে রেখে আপনি যাবেন না। হঠাৎ কাঁধে কারো ছোঁয়া পেয়ে তে পিছনে ঘুরে দেখলো জাংকুক ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। তে লাফিয়ে উঠে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। এই পাগলি, এভাবে কাঁদছো কেন? আমি তো এখানেই ছিলাম, দেখছিলাম তোমার সাহস কতটুকু। কিন্তু তুমি যে এত ভীতু সেটা আমি ভাবতেও পারিনি। শেষে কিনা একটা ভিতর টিমকে বিয়ে করলাম আমি। আহারে, আমার ভাবতেই খুব কষ্ট হচ্ছে। কথাগুলো শুনে তে জাংকুককে ছেড়ে দিয়ে কোমরে হাত দিয়ে বলল, শয়তান, বান্দর, ফাজিল, তুমি আমাকে কি বললে? আমি ভীতু?
করে দেখাচ্ছি তোমাকে মজা। তে জাঙ্কুকের দিকে তেড়ে আসতে জাঙ্কুক হাসতে হাসতে সমুদ্রের পানির দিকে দৌড় দিল। জাঙ্কুকের পিছু পিছু তেও সমুদ্রের পানিতে নেমে পড়লো। তারপর দুজন দুজনের দিকে পানি ছিটিয়ে দিতে লাগলো। রাগে ঠেলায় তে তো ভুলেই গিয়েছে যে ও জাঙ্কুকের সাথে তুমি তুমি করে কথা বলছে। পানি ছিটাতে ছিটাতে জাঙ্কুক এসে জড়িয়ে ধরলো তেকে। তের সেদিকে কোনো খেয়াল নেই। তে তো জাঙ্কুককে কিল ঘুষি আর বকা দিতেই ব্যস্ত, কিন্তু জাঙ্কুক ব্যস্ত তেকে দেখতে। জাঙ্কুক যেন কিছুতে তের উপর থেকে চোখ সরাতে পারছে না। কিন্তু হঠাৎ করে জাঙ্কুকে কি যেন হলো, ও তেকে লিপ কিস করতে লাগলো। তে তো অবাক হয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো কি হচ্ছে ওর সাথে। তারপর যখন খেয়াল হলো তখন নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করতে লাগলো তে। অনেকক্ষণ ছোটাছুটি করার পরও যখন কিছু হলো না তখন তে ক্লান্ত হয়ে থেমে গেল। তেকে চুপ করে যেতে দেখে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তারপর এক ঝটকায় তেকে কোলে তুলে নিল। তে এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কোনো কিছু বলছে না। ওর রাগও হচ্ছে না আর ভালো লাগাও কাজ করছে না, শুধু অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তে হা করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, যা দেখে জাঙ্কুক মুচকি হাসলো। তারপর তেকে কোলে করে নিয়ে প্রাসাদের ভিতর ঢুকে গেল। প্রাসাদের ভিতরে একটা বিশাল বড় রুমে নিয়ে গিয়ে তেকে কোল থেকে নামিয়ে দিল জাঙ্কুক। তে শুধু রুমটার দিকে চোখ বুলিয়ে দেখছে আর অবাক হচ্ছে, এত সুন্দর জায়গা পৃথিবীতে থাকতে পারে। তেকে কোল থেকে নামিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো জাঙ্কুক। তারপর তের অনেক কাছাকাছি চলে আসলো। তের যখন খেয়াল হলো তে জাঙ্কুককে সরিয়ে দিয়ে বলল, আপনি কি করছেন জাঙ্কুক? আপনার সাথে তো আমার এমন কোনো কথা ছিল না। আপনি কি ভুলে গেছেন আমার বাবা আমাকে জানানোর আগে আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে জড়াবো না? আমি কোনো কিছু ভুলিনি জান পাখি, কিন্তু তোমাকে আজকে আমার চাই। আমি তোমার স্বামী হই জান পাখি, এতটুকু চাও কি আমি তোমার কাছে চাইতে পারি না? আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি জান পাখি, প্লিজ। জাঙ্কুকের কথা শুনে তে কি বলবে সেটা তের মাথাতেই আসছে না। তে কিছু বলবে কিন্তু তার আগে জাঙ্কুক ওকে আবার কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। জাঙ্কুক তেকে বিছানায় শুয়ে দিয়ে তেকে লিপ কিস করতে লাগলো। তে জাঙ্কুককে সরিয়ে দিতে চেয়েও পারলো না, কারণ জাঙ্কুক যে তের স্বামী হয়। তার কিউট বরটাকে সে কিভাবে দূরে সরিয়ে দেবে যখন তার বরটা নিজে থেকে তার কাছে আসতে চাইছে। জাঙ্কুকের বুকে বিভোরে ঘুমিয়ে আছে তে, আর জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুক তের কপালে চুমু এঁকে দিতে সাথে সাথে তে লাফিয়ে উঠল। তারপর জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে গায়ে চাদর জড়িয়ে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো তে। তেকে এভাবে বমি করতে দেখে জাঙ্কুক ভীষণভাবে ঘাবড়ে যায়। তে ওয়াশরুমে পড়ে যেতে নিলে জাঙ্কুক তেকে ধরে ফেলে এবং তেকে ফ্রেশ করে তেকে কোলে নিয়ে বিছানায় এসে শুয়ে দেয়। জান পাখি কি হয়েছে তোমার? তুমি এভাবে বমি করছিলে কেন? তোমার কি খারাপ লাগছে? কি হয়েছে জান পাখি, আমাকে বলো। আমার খুব ক্ষুধা লেগেছে জাঙ্কুক, আমাকে কিছু খেতে দিন। খুবই খারাপ লাগছে আমার, অসম্ভব খিদা লাগছে, মনে হচ্ছে সবকিছু খেয়ে ফেলি। ঠিক আছে জান পাখি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর জাঙ্কুক খাবার হাতে রুমে ঢুকলো। অনেকগুলো ফল আর কিছু মিষ্টি খাবার নিয়ে এসেছে জাঙ্কুকদের জন্য। কিন্তু খাবারগুলো দেখে যেন পাগলের মতো ছুটে আসলো জাঙ্কুকের কাছে। তারপর জাঙ্কুকের হাত থেকে সবগুলো খাবার নিয়ে রাক্ষসের মতো খাওয়া শুরু করলো। এদিকে থেকে এভাবে খেতে দেখে জাঙ্কুক মারাত্মক রকমের অবাক হলো। এইভাবে কোনো মানুষ যে খেতে পারে তা আগে কখনো দেখেনি জাঙ্কুক। জান পাখি আমি বলছি কি একটু ধীরে ধীরে খাও, এভাবে খেলে তো গলায় খাবার আটকে যাবে। একটু ধীরে সুস্থে খাও, এগুলো সব তো তোমার জন্যই, অন্য কেউ খাবে না তো। প্লিজ আমাকে আটকাবেন না জাঙ্কুক, আমার ইচ্ছা করছে দুনিয়ার সব খাবার খেয়ে ফেলতে, খুব ক্ষুধা লেগেছে আমার। আপনি একটা কাজ করুন, আমার জন্য আরো খাবার নিয়ে আসুন, আমি আরো খাবো। জাঙ্কুক তো কিছুতেই বুঝতে পারছে না যে তে এমন কেন করছে। কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে জাঙ্কুক উঠে গেল তের জন্য আরো খাবার নিয়ে আসতে। কিছুক্ষণের মাঝে আরো ফল আর মিষ্টি নিয়ে আসলো জাঙ্কুক। তে সেগুলো নিয়ে একের পর এক সব খেতে শুরু করলো। সবকিছু খাওয়া শেষ হলে তে আর কোনো কথা না বলে বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক অবাক চোখে বোঝার চেষ্টা করলো এতক্ষণ কি হলো তের সাথে। তে এভাবে কেনই বা খাবারগুলো খেলো? কোনো মানুষ একা প্রায় 10 জন মানুষের খাবার কিভাবে খেতে পারে? কিছুতেই ঢুকছে না জাঙ্কুকের মাথায়। জাঙ্কুক আর কিছু না ভেবে থালা বাসনগুলো সব গুছিয়ে রেখে তের পাশে এসে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালবেলা তে চোখ মেলে তাকিয়ে দেখলো অনেক সুন্দর রুমের মাঝে রাজপালঙ্কের মতো বিছানায় বসে আছে ও। তে ধীরে ধীরে উঠে বসলো এবং তার মনে পড়লো রাতে কি কি হয়েছিল। তখনই জাঙ্কুক তের জন্য খাবার নিয়ে রুমে আসে। এই এত খাবার আপনি কার জন্য নিয়ে এসেছেন জাঙ্কুক? এখানে কি আমি ছাড়াও আরো 50 জন মানুষ আছে নাকি? কেন তুমি খাবে? হ্যাঁ, আমাকে দেখে কি আপনার রাক্ষস বলে মনে হয় জাঙ্কুক? এই এতগুলো খাবার আমি একা খাবো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এতগুলো খাবার তো 50 জন মানুষও খেতে পারবে না। কালকে রাতেই তো তুমি এতগুলো খাবার একা একা খেয়েছো আর এখন বলছো খেতে পারবে না। হোয়াট? আমি আবার কালকে রাতে কখন খাবার খেলাম? আমার তো তেমন কিছু মনে পড়ছে না। কালকে এখানে আসার পর তো আমরা একসাথে অনেক মজা করলাম পানি নিয়ে, তারপর তো আমার আর কিছুই মনে নেই। আমি তো সকালে উঠে ভেবেছি আপনি হয়তো কালকে আমায় কোলে করে নিয়ে এসে রুমে শুয়ে দিয়েছেন। তের কথায় কিছুই বুঝতে পারছে না জাঙ্কুক, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ওহ সরি জান পাখি, আমি তোমার সাথে এমনি একটু মজা করছিলাম, রাগ করো না প্লিজ। জাঙ্কুকের কথা শুনে তে আর কিছু না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়।
আচ্ছা জাঙ্কুক, সত্যি করে একটা কথা বলবেন প্লিজ? অবশ্যই বলবো জান পাখি, বলো কি জানতে চাও? আপনি আসলে কে জাঙ্কুক? আমার কেন জানি না ইদানিং আপনাকে খুবই সন্দেহ হয়। আর আজকে তো একটু বেশি সন্দেহ হচ্ছে, কারণ কোনো মানুষ এত দ্রুত একজনকে কোলে নিয়ে অন্য জায়গায় যেতে পারে না। আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা আসলে কোথায়? আর তাছাড়া এখানে আমরা এত দ্রুত এলামই বা কি করে? তোমাকে তো আমার একদিন না একদিন সত্যিটা জানাতেই হবে জান পাখি, তাই আমিও চাই না তোমার কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখতে। আজকে আমি তোমাকে আমার ব্যাপারে সবকিছু বলবো, কিন্তু তুমি কথা দাও তুমি সবকিছু জানার পরে আমাকে ছেড়ে যাবে না, কারণ আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। জাঙ্কুকের কথা শুনে তে কিছু বলবে, কিন্তু তার আগে জাঙ্কুকে কি যেন হলো। জাঙ্কুক চোখ বন্ধ করে কিছুক্ষণ থেকে আবার চোখ খুললো। জাঙ্কুক চোখ খুলতে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল তে, কারণ ওর চোখ দুটো গাঢ় লাল রঙের হয়ে গেছে। এর আগে কখনো তে জাঙ্কুকের এমন রূপ দেখেনি। চোখ বন্ধ করতে, আর আমি না বলা পর্যন্ত একদম চোখ খুলবে না। তে চোখ বন্ধ করার সাথে সাথে জাঙ্কুক তেকে কাঁধে তুলে নিল আর হাওয়ার বেগে কোনো একদিকে ছুটতে লাগলো। তে তো ভয়ে চোখ খোলারই সাহস পাচ্ছে না, তবে বুঝতে পারছে যে সে হাওয়াতে ভেসে চলেছে। বেশ কিছুক্ষণের মধ্যে ওরা কোনো একটা জায়গায় গিয়ে থামলো। ততক্ষণে রাত হয়ে গেছে। তে আশেপাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক কোথাও নেই। তে বেশ অবাক হয়ে জাঙ্কুককে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে জাঙ্কুককে পায় না। জাঙ্কুককে না পেয়ে তে বাড়ির দিকে হাঁটা ধরলো। তখনই জিমিন পেছন থেকে এসে তেকে ডাক দিল, আমার সাথে জলদি চলতে, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। তেকে কিছু বলতে না দিয়ে জিমিন বলল, প্লিজ তে, আর কোনো কথা বাড়াস না, একে একে তুই সবকিছুই জানতে পারবি আজকে। কিন্তু তার আগে তোকে আমার সাথে কোনো একটা নিরাপদ জায়গায় যেতে হবে। এই জায়গাটা তোর জন্য অনেক বিপজ্জনক। অনেক হয়েছে জিমিন, আমি আর তোদের সাথে কোথাও যাব না, ছাড় আমাকে, আমি এখন বাসায় যাব আব্বু আম্মুর কাছে। তে প্লিজ এমনটা করিস না, তুই কি চাস তোর জন্য তোর আব্বু আম্মু বিপদে পড়ুক? চাস না তো তাই না? তাহলে চল আমার সাথে প্লিজ তে, আমার এতটুকু অনুরোধ রাখ। তে আর কিছু বলার আগে ওখানে দুজন ভ্যাম্পায়ার এসে হাজির হলো, যাদের মুখ থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত, আর কি বৃষ্টি তাদের চেহারা। কি ব্যাপার জিমিন, ভাবিকে বাঁচানোর খুব শখ তাই না? কিন্তু আমাদের হাত থেকে তো ওকে আজকে কেউ বাঁচাতে পারবে না, কারণ আজ তোমরা শক্তিহীন আর আমরা অসীম শক্তির অধিকারী। ভুলে গেছো আজকে অমাবস্যার রাত? এদিকে তে ওদেরকে দেখে মনে হচ্ছে ও যেন স্বপ্ন দেখছে। তেকে অবাক করে দিয়ে জিমিনও একজন ভ্যাম্পায়ারের রূপে চলে এলো। আমাদের দুজনকে তোমরা একদম দুর্বল ভেবো না। হতে পারে আজকে অমাবস্যা বলে আমাদের শক্তি কিছুটা কমে গিয়েছে, কিন্তু এটা ভেবো না যে তোমরা সব সময়ের মতো আজকে আমাদের হাত থেকে বেঁচে যাবে। শোনো আয়ু, আমার মতো তুমিও একজন মেয়ে, তাই তোমাকে ভালোভাবে বলছি তুমি তোমার ভাইকে নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে তোমাদের পরিণতি অনেক খারাপ হবে। তোমাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি জিমিন, তুমি খুব ভালো করে জানো যে আজকে তোমরা কিছুতেই আমাদের সাথে পেরে উঠবে না। জিমিন উপরে উপরে সাহস দেখালেও ভেতরে ভেতরে সে খুবই ভয় পাচ্ছে। সে আর কোনো উপায় না পেয়ে তেকে সে কোলে তুলে নিল। দৌড়াতে দৌড়াতে জিমিন তেকে নিয়ে অনেক দূরে চলে এলো। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরেও জিমিনের সামনে এসে দাঁড়ালো কাই আর আয়ু। এদিকে জাঙ্কুক যে কোথায় আছে সেটাও জানতে পারছে না জিমিন। আসলে কাই আর আয়ু তেকে মারার প্ল্যান করেছিল, তাই জাঙ্কুক তেকে নিয়ে চলে আসে এখানে। তারপর তেকে নামিয়ে দিয়ে চলে যায় জিমিনকে বাঁচাতে। কিন্তু জাঙ্কুক এখনো ফিরছে না কেন? কি ভাবছো জিমিন? তোমার ভাইকে নিয়ে ভাবছো তাই তো? চিন্তা করো না, ওর জায়গায় চলে গেছে। আমাদের মুখে তো রক্ত দেখতেই পাচ্ছ, এটা কিন্তু তোমার ভাইয়ের রক্ত। তোমার ভাইয়ের রক্ত খেয়ে আমরা ওকে মেরে ফেলেছি। না না, এটা কিছুতেই হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আরে কান্না করো না, কান্না করো না, কিছুক্ষণ পর তুমি ওর কাছে চলে যাবে। কথাটা বলে কাই আর আয়ু দুজনেই তের দিকে এগোতে থাকে। দেখো কাই আর আয়ু, তোমাদের ভালোভাবে বলছি, তোমরা আমার থেকে কিছু করবে না, ওকে ছেড়ে দাও। তে তুই পালা, পালা এখান থেকে, চলে যা। কাই আর আয়ু তে আর জিমিনের উপর আক্রমণ করতে যাবে, তখনই ওদের সামনে কেউ এসে দাঁড়ায়। ওরা চোখ মেলে তাকিয়ে দেখলো ওদের সামনে এসে দাঁড়িয়েছে জাঙ্কুক আর সুগা। ভ্যাম্পায়ার রূপে জাঙ্কুক আর সুগাকে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল, যাতে তে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক তুই এখানে কি করে এলি? তোকে তো আমরা নিজের হাতে মেরে ফেলেছি। আর সুগা তুই এখানে কিভাবে? তোরা হয়তো ভুলে গেছিস যে আমি কে। এই জাঙ্কুক এক সময় ভ্যাম্পায়ার রাজ্যের রাজকুমার ছিল, আর তোরা কিভাবে ভাবলি যে এই জাঙ্কুককে তোরা এত সহজে মেরে ফেলবি? তুই যতই শক্তিশালী হোস না কেন, আজকে আমাদের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। তোদের সাথে এত কথা বলার সময় আমার নেই। কথাটা বলে সুগা আর জাঙ্কুক মিলে ঝাঁপিয়ে পড়লো আয়ু আর কাইয়ের উপর। জিমিন আর তে দুজনের চোখের সামনে ওরা দুজন আয়ু আর কাইকে নির্মমভাবে হত্যা করলো, যেই ভয়ানক দৃশ্যতে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে উঠে তে দেখলো ও জাঙ্কুকের বুকে ঘুমিয়ে আছে। ধীরে ধীরে কাল রাতের কথা সবকিছু মনে পড়লো তের, এবং মনে পড়ার সাথে সাথে জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিচে নেমে গেল তে। কি হয়েছে জান পাখি, তুমি এভাবে আমার কাছ থেকে সরে গেলে কেন? আপনি একজন ভ্যাম্পায়ার জাঙ্কুক, আমি আপনার সাথে থাকবো না। আমাকে কেন এখানে এনেছেন? আমাকে আমার বাড়িতে রেখে আসুন। কথাটা বলে তে চলে আসতে নিলে জাঙ্কুককে হাত ধরে ফেলে। এই পাগলি, কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? আর তাছাড়া আমি একজন ভ্যাম্পায়ার, এটা ঠিক, কিন্তু আমি কখনো কোনো ভালো মানুষের ক্ষতি করি না, বরং শয়তান ভ্যাম্পায়ারদের হাত থেকে সবাইকে বাঁচাই। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না জান পাখি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি সবকিছু জানতে চাই জাঙ্কুক, আপনারা জিমিনের ব্যাপারে। জান পাখি, আমি তোমাকে আজকে সবকিছু বলবো, কিন্তু তুমি আগে ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নাও। কাল রাত থেকে কোনো কিছু খাওনি। সে না হয় আমি খাবো, কিন্তু আপনি খাবেন না? আপনাকে তো
কখনোই খেতে দেখলাম না কিছু। সেদিন দুপুরেও জিমিনের জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু জিমিন খায়নি সেদিনও। বলেছিল ওনাকে বাসা থেকে খেয়ে এসেছে। বললাম তো তে সবকিছুই জানতে পারবে, তার আগে তুমি ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। এখন শুরু করুন, আমি সবকিছু জানতে চাই আপনার আর জিমিনের ব্যাপারে। ভ্যাম্পায়ার রাজ্যের কিং জেহব আর রানী রোজের একমাত্র ছেলে মেয়ে হলাম আমি আর জিমিনি। আমরা ভ্যাম্পায়ার রাজ্যের রাজকুমার আর রাজকুমারী, আর সুগা হলো আমাদের বন্ধু, বাবার বন্ধুর ছেলে। ভ্যাম্পায়ার রাজ্যের মধ্যে আমার জিমিনের আর সুগার শক্তি সবচাইতে বেশি। সুগার সাথে জিমিনের বিয়েও ঠিক করা আছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমরা কখনোই অমাবস্যার রাতে শক্তিহীন হই না। আমাদের মতো অন্য সব ভ্যাম্পায়ারেরা অমাবস্যার রাতে শক্তিহীন হয়ে যায়। তবে যারা খারাপ ভ্যাম্পায়ার ওরা হয় ভীষণ শক্তিশালী। কিন্তু কালকে রাতে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের শক্তি কমে যায়নি। আসলে অন্য ভ্যাম্পায়ারদের থেকে আমরা বেশ কিছুটা আলাদা। ছোটবেলা থেকে আমরা নিজেদের ইচ্ছামতো চলতে পারতাম, রোদের মধ্যে বের হতে পারতাম আমরা, যেটা অন্য ভ্যাম্পায়াররা পারে না। আমাদের হাড় আছে, সেটা বিট করে, যেটা অন্য সব ভ্যাম্পায়ারদের নেই। আমরা কান্না করলে আমাদের চোখ থেকে মানুষের মতো পানি বের হয়। আমরা মানুষের মতো ঘুমাতে পারি, কিন্তু অন্য সব ভ্যাম্পায়ারেরা ঘুমায় না, ওরা ঘুমাতে জানে না। আমরা নিজেরাও জানি না যে আমাদের মধ্যে এত ডিফারেন্স কেন। সবকিছুই তো বুঝলাম, কিন্তু আপনারা যদি ভ্যাম্পায়ারই হন তাহলে মানুষের রাজ্যে এসে পড়াশোনা করার জন্য কেন কলেজে ভর্তি হলেন? কারণ ছোটবেলা থেকেই আমার জিমিনের আর সুগার মানুষের প্রতি আগ্রহ একটু বেশি ছিল। সেই কারণে আমি বাবা মাকে রাজি করিয়ে মানুষের রাজ্যে চলে আসি, আর আমার পিছু পিছু জিমিনও চলে আসে। আর আমাদের সাথে তখন সুগাও আসতে চেয়েছিল, কিন্তু ওখানে কিছু একটা কাজ ছিল ওর, যার কারণেও আসতে পারেনি। কিন্তু দেখো, কালকে জিমিনের ভালোবাসার টানে ঠিকই চলে এসেছে সুগা। সুগা যদি ঠিক সময় না আসতো তাহলে আমার জীবনটা শেষ হয়ে যেত কালকে। সুগাই আমাকে কালকে বাঁচিয়েছিল। প্লিজ জাঙ্কুক, আপনি এভাবে বলবেন না। আপনার কিছু হবে না। আপনি না থাকলে আমি কাকে নিয়ে বাঁচবো বলুন? আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এই পাগলি, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন বলো তো? দেখো তো, আমি তোমার সামনে একদম সুস্থভাবে বসে আছি, কিচ্ছু হয়নি আমার। আর আমি থাকতে তোমারও কিচ্ছু হবে না। আচ্ছা জাঙ্কুক, তাহলে আপনি কি খান? আমি তো আপনাকে কখনো কিছু খেতে দেখিনি, আর জিমিন কেউ না। এটা কি না শুনলেই নয় জান পাখি? না, না শুনলেই নয়, জলদি বলো বলছি। আমরা খারাপ মানুষ আর জীবজন্তুর রক্ত খাই জান পাখি, কারণ এটাই হলো ভ্যাম্পায়ারদের আসল খাবার। তার মানে আপনি আমারও রক্ত খাবেন? আমি তোমার রক্ত নয়, বরং তোমায় খাবো সুইট হার্ট। কথাটা বলেই তাকে জড়িয়ে ধরে ভালোবাসার রাজ্যে ডুব দিল জাঙ্কুক। জান পাখি, আর কয়েকটা দিন কি আমার কাছে থাকা যায় না? যেতেই হবে তোমায়? আমার যে তোমাকে যেতে দিতে ইচ্ছা করছে না। প্লিজ আর কয়েকটা দিন থেকে যাও না আমার কাছে। এই পাগল, তোমার কি মনে হয় আমার ভালো লাগছে বাসায় যেতে তোমাকে ছেড়ে? কিন্তু কি করব বলো, বাসায় তো আমাকে যেতেই হবে, তাই না? আর তাছাড়া তুমি তো প্রতি রাতেই আমার বাসায় যাবে, আমার কাছে। কি যাবে না আমার কাছে? তোমার কাছে যাবো না তো কার কাছে যাবো পাগলি? তোমাকে ছাড়া যে আমার একটা মুহূর্ত থাকা অসম্ভব হয়ে পড়েছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার। কি করব, তোমাকে ছাড়া কিভাবে থাকবো? বাবা, একটা পিওর হিংস্র ভ্যাম্পায়ারের চোখেও পানি আসে, তাও আবার আমার জন্য। ভাবতেই না নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হয়। এভাবে বেশ কিছুক্ষণ দুষ্টুমি করার পর তে রেডি হয়ে নিল বাড়িতে ফিরে আসার জন্য। এখন তুমি চোখ বন্ধ করো জান পাখি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না জাঙ্কুক, আজকে আমি চোখ বন্ধ করব না। আপনি আমাকে এভাবে নিয়ে যান, আমি চোখ খোলা রেখে আজকে আমার ভ্যাম্পায়ার বরের সাথে যেতে চাই। ঠিক আছে, তুমি যখন বলছো যাওয়াই যায়। কলেজের মাঠে গালে হাত দিয়ে বসে আছে জিমিন। জিমিনের ঠিক সামনে বসে বসে খাবার খাচ্ছে তে। তেকে এর আগে কখনো এভাবে খাবার খেতে দেখেনি জিমিন। আস্তে খাতে আস্তে খা। তুই এভাবে কেন খাচ্ছিস বলতো? আমি তো তোকে কোনোদিন এভাবে খেতে দেখিনি। ইদানিং দেখছি তোর খাবার খাওয়া অনেক বেড়ে গেছে। জানি না রে জিমিন কি হয়েছে আমার, কিন্তু ইদানিং না আমার খুব ক্ষুধা পায়, শুধু খেতে ইচ্ছে করে সব সময়। কিছুক্ষণ না খেয়ে থাকলে না আমার কেমন জানি দুর্বল দুর্বল লাগে। মনে হয় যেন শরীরে কোনো শক্তি নেই আমার। এই সব কিছুই দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল জাঙ্কুক। জাঙ্কুক তের কাছে এগিয়ে এসে জিমিনকে বলল, জিমিন তুই এখান থেকে যা তো, আমার তের সাথে কিছু কথা আছে। এদিকে জাঙ্কুক যে পাশে এসে বসেছে সেদিকে কোনো খেয়ালই নেই তের। তে তো খাবার খেতেই ব্যস্ত। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এ কি, আপনি কখন এসেছেন জাঙ্কুক? তোমার কি হয়েছে তে? তুমি এভাবে কেন খাবার খাচ্ছ বলো তো? যেদিন তোমার সাথে আমার প্রথম সম্পর্ক হয় সেদিন রাতেও তুমি এভাবে খেয়েছিলে, কিন্তু সকালে উঠে তুমি সবকিছুই ভুলে যাও। আমি আর তোমাকে মনে করানোর চেষ্টা করিনি সেদিন, কিন্তু এখন তোমার এভাবে খাওয়াটা আমার কেন যেন ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ? কোথাও কষ্ট হয় তোমার? আমাকে বলো প্লিজ। তোমাকে এরকম দেখতে আমার একটুও ভালো লাগছে না। এইদিকে জাঙ্কুকের কথা শুনে তো তে ভীষণ ভাবে রেগে গেল। এসব কথা কেন বলছেন আপনি? আমার খাওয়া কি আপনার ভালো লাগছে না? আমি খাচ্ছি বলে কি আপনার হিংসা হচ্ছে? চলে যান এখান থেকে, এক্ষুনি চলে যান। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি ক্যান্টিনে যাচ্ছি, আমার আর বেশি ক্ষুধা লেগেছে। কথাগুলো বলে তে তাড়াহুড়ো করে উঠে চলে যায়। জাঙ্কুক যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে। ইদানিং একটুতে খুব বেশি রেগে যায় তে, বেশি কথা বলা পছন্দ করে না। আগের মতো আর দুষ্টুমিও করে না, আর সবসময় বলে ওর নাকি শরীর দুর্বল লাগছে, কিছু খাওয়া দরকার। সেই সাথে তের শরীরটা অনেক বেশি ফর্সা হয়ে গেছে, আগে থেকে অনেক সুন্দর লাগে এক থেকে দেখতে। তের শরীর ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে, সৌন্দর্য ফুটে উঠছে আরো বেশি। কিন্তু এগুলো কেন হচ্ছে? জাঙ্কুকের কাছে এগুলো একদমই ভালো লাগছে না। কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে বসে আছো কেন? আর তে ওভাবে রাগ করে উঠে কোথায় চলে গেল? জানি না রে জিমিন, কি হয়েছে তে, এভাবে কেন রেগে গেল? আর
আর ও এত খাবারই বা খাচ্ছে কেন? আমি যদি জিজ্ঞাসা করি কি হয়েছে তাহলে আমার উপর রাগ দেখায়। ভাইয়া তুমি চিন্তা করো না, আমি এই নিয়ে এদের সাথে কথা বলবো। আমি তো আছি তাই না, তুমি একদম টেনশন করো না। তে কলেজ শেষ করে বাসায় এসে দেখলো ওর আব্বু এসেছে। তে আর দেরি না করে ওর আব্বুকে গিয়ে জড়িয়ে ধরলো। কেমন আছো তুমি আব্বু? এতদিন আসোনি কেন তুমি? আমি তোমাকে কত মিস করেছি তুমি জানো? আমি ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আমিও তোমাকে এত মিস করেছি। ভালো আছি আব্বু। এখন তুমি বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তোমার জন্য আমি এত চকলেট নিয়ে এসেছি মামুনি। দেখো তোমার আম্মুর কাছে রাখা আছে। সাথে তোমার প্রিয় টেডি বিয়ারও নিয়ে এসেছি কয়েকটা। যাও গিয়ে দেখো তোমার রুমে। আরিমের কথা শুনে তে আর দেরি না করে তার আম্মুর কাছে চলে গেল। আম্মু আম্মু আমার চকলেট কোথায়? তাড়াতাড়ি দাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। কি বলছিস কিতে? তুই এখন চকলেট খাবি? একটু পরে তো লাঞ্চ করবি, এখন চকলেট খেলে আর ভাত খেতে পারবি না। না আম্মু, আমি এখনই চকলেট খাবো আর ভাতও খাবো। আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি চকলেটগুলো দাও। কথাগুলো বলতে বলতে তে চকলেটের বক্স খুঁজতে থাকে। খুঁজতে পেয়েও যায় রান্নাঘরে একপাশে টেবিলের উপর রাখা। তে দৌড়ে গিয়ে বক্সটা খুলে সব চকলেট বের করে একের পর এক খেতে থাকে। যাতে জিন অনেক বেশি অবাক হয়ে যায়। জিন গিয়ে থেকে বলল, তোর কি হয়েছে বলতো? তে বেশ কিছুদিন হলো দেখছি তুই কেমন অদ্ভুত আচরণ করছিস। আর এভাবে কেন খাবার খাচ্ছিস? তুই একটু ধীরে সুস্থে তো খেতে পারিস তাই না? আমার খুব ক্ষুধা পেয়েছে আম্মু, এখন এরকম কথা বলো না তো, আমাকে খেতে দাও, বিরক্ত করো না আমাকে। জিন থেকে আর কিছু না বলে ড্রয়িং রুমে আরিমের পাশে গিয়ে বসলো। তের আব্বু তোমাকে আমি কিছু কথা বলবো। আমি তের মাঝে বেশ কয়েকদিন হলো অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করছি। তুমি কি দেখছো? তে কিন্তু আগের চাইতে অনেক বেশি সুন্দরী হয়ে গেছে এবং ফর্সা হয়ে গেছে। আরে এটা তো ভালো কথা, মেয়েদের যখন বিয়ের বয়স হয় তখন মেয়েরা একটু সুন্দরী হয়ে ওঠে, এটা স্বাভাবিক ব্যাপার। এটাতে অদ্ভুত কি দেখলে তুমি? আমি শুধু ওর সৌন্দর্য নিয়ে কথা বলছি না তের আব্বু। তে বেশ কিছুদিন হলো একটু অস্বাভাবিক ভাবে খাবার খায়। ওর নাকি সব সময় ক্ষুধা লাগে, একটু সময় না খেয়ে থাকলে বলে শরীর নাকি খুব দুর্বল লাগছে ওর। এখনো তো দেখছো কিভাবে খাবার খাচ্ছে, তুমি গিয়ে একটু দেখো না ওর কি হয়েছে। আমাদের একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচবো বলো? জিন তুমি গিয়ে এক্ষুনি তাড়াতাড়ি করে তেকে নিয়ে আসো, ওর সাথে আমার কথা আছে। তুমি এসব ব্যাপারে আমাকে আগে বলোনি কেন? তুমি জলদি যাও আর তেকে নিয়ে আসো আমার কাছে। আরিমের কথা শুনে তের আম্মু কোনো কথা না বলে উঠে গেল রান্নাঘরে থেকে ডেকে আনতে। এদিকে আরিমের ভয়ে ঘেমে একাকার অবস্থা, ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে উঠছে বারবার, গলা শুকিয়ে একাকার হয়ে যাচ্ছে। তবে কি সেই পুরনো স্মৃতিগুলো নতুন করে ফিরে আসতে চলেছে তার মেয়ের জীবনে অভিশাপ হয়ে? রান্নাঘর থেকে জিনের সাথে তে এসে ওর আব্বুর পাশে বসলো। বসে বসে ও চকলেটগুলো খেয়ে যাচ্ছে। তের এরকম অবস্থা দেখে আরিম বলল, তে মামনি তোমার কি হয়েছে? তুমি এভাবে চকলেটগুলো খাচ্ছ কেন? এগুলো তো তুমি পরেও খেতে পারবে তাই না? একটা একটা করে খাও, এত তাড়াতাড়ি খাওয়ার কি আছে? আরিমের কথায় কান্না দিয়ে তে একের পর এক সব চকলেটগুলো খেয়ে তারপর বলল, হ্যাঁ আবু বলো, তুমি আমায় কেন ডেকেছো? আরিম কিছু বলতে যাবে কিন্তু তের দিকে তাকিয়ে আর কিছুই বলল না সে। মামনি তোমাকে অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছে, যাও ঘরে গিয়ে রেস্ট নাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ আব্বু তুমি ঠিকই বলেছো, সত্যি আমার শরীরটা ইদানিং খুব ক্লান্ত লাগে আর খুব ক্ষুধা পায়। আমি তাহলে রুমে যাচ্ছি কেমন? তুমি আমাকে লাঞ্চের সময় ডাক দিও কেমন? কি হলো বলো তো? তুমি ওকে এত জরুরি ভাবে ডাক দিলে আর এখন আবার কিছু না বলে ওকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে বললে। তোমার মনের মধ্যে আসলে কি চলছে বলো তো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমাকে সত্যি করে বলো তো জিন, তে কি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে বা কাউকে কি ভালোবাসে? তুমি কি এ বিষয়ে কোনো কিছু জানো? তুমি এসব কি বলছো তের আব্বু? তোমার কি হয়েছে বলো তো? তুমি কি সব উল্টাপাল্টা প্রশ্ন করে যাচ্ছ? আমি যেটা বলছি তুমি আগে সেটা উত্তর দাও তের আম্মু। আমি কিন্তু অনেক ঘাবড়ে আছি, তুমি ভাবতে পারছো না। আমি যেটা ভাবছি যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের মেয়ে কত বড় বিপদে আছে। তুমি সত্যি করে বলো তো, ওর কি কারোর সাথে সম্পর্ক আছে? ও কি কাউকে ভালোবাসে? তোমাকে কি কিছু বলেছে কখনো? জানি না তুমি কেন এমন করছো, তবে তে অনেকদিন আগে একবার আমাকে বলেছিল ও জাংকুক নামের একটা ছেলেকে ভালোবাসে। আমি যখন ওকে বললাম যে ছেলেটিকে বাসায় নিয়ে আসতে, আমি ওর সাথে কথা বলবো, তখন তো ও খুশি হয়ে কলেজে চলে গেল। আর কলেজ থেকে যখন ফিরলো তখন বললো ও সকালে নাকি আমার সাথে মজা করে বলেছিল কথাগুলো। ও নাকি কাউকেই ভালোবাসে না। আমি ওর কথাটা সত্যি ধরে নিয়েছিলাম। তে তোমায় মিথ্যা বলেছে জিন, ও নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসে। তুমি এত জোর দিয়ে কিভাবে বলছো? তুমি একটা কাজ করো জিন, তুমি গিয়ে তেকে ডেকে নিয়ে আসো আর তাড়াতাড়ি আমাদের দুপুরে খাবার বেড়ে দাও। তাড়াতাড়ি দুপুরে খাবার খেয়ে হসপিটাল যাবো তেকে নিয়ে। তেকে নিয়ে হসপিটালে যাবে মানে কি বলছো তুমি এসব? যা বলছি ঠিক বলছি, তোমাকে আমি সবই বলবো কিন্তু পরে। এখন একটু ধৈর্য ধরো আর আমার কথা মতো চলো। হসপিটালের বাইরে চেয়ারের উপর বসে আছে তে। আরএম গেছে ডাক্তারের সাথে কথা বলতে। কিছুক্ষণ পর আরএম ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে তের কাছে আসে। চিন্তা করো না মামনি, একটু পরেই বাসায় চলে যাব। তুমি এখন তোমার ডাক্তার আঙ্কেলের সাথে যাও, তোমাকে একটু চেক আপ করবে। তোমার শরীর খুব একটা ভালো নেই তো তাই। তারপর আমরা বাসায় চলে যাব। তে আর কিছু বলার আগে দুজন নার্স এসে তেকে ভেতরে নিয়ে গেল ডাক্তারের কাছে। তেকে ভেতরে নিয়ে যাওয়ার পর আরএম আর জিন বাইরে বসে আছে চিন্তিত মুখে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আরএমকে উদ্দেশ্য করে বলল, কংগ্রাচুলেশন, আপনার মেয়ে 4 সপ্তাহে প্রেগন্যান্ট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার মেয়ে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। ওর শরীরে রক্ত শূন্যতা দেখা যাচ্ছে, যে কারণে ওর শরীর দিন দিন বেশি ফর্সা মানে সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আপনারা ওর দিকে একটু বেশি খেয়াল রাখবেন আর ওর হাজবেন্ডকে আমার কাছে নিয়ে আসবেন, তার সাথে আমার কিছু কথা আছে। ডাক্তারের কথাগুলো শুনে যেন তের বাবা মায়ের মাথায় আকাশ ভেঙে পড়লো। তের আম্মু ধপ করে সেখানে বসে পড়লো আর আরএম শান্ত স্বরে ডাক্তারকে বলল,
ঠিক আছে, আমি ওর হাজবেন্ডকে পাঠিয়ে দেবো, আর তের দিকেও খেয়াল রাখবো যাতে ওর রক্ত শূন্যতা আর না থাকে। এসব কি হয়ে গেল আরেম? ডাক্তার এসব কি বলে গেলেন? তের পেটে বাচ্চা এলো কোথা থেকে? দেখি তাহলে সত্যিই কাউকে ভালোবাসে, কিন্তু আমাদের কাছ থেকে এত বড় সত্যটা কেন ও লুকিয়ে গেল? তুমি চিন্তা করো না জিন, আমি সবকিছু সামলে নেব। তুমি এই বিষয় থেকে কোনো কিছুই বলবে না, যা করার আমি করব। আর তুমি যেন ছেলেটার কি নাম বলেছিলে? তে তো ছেলেটার নাম জাংকুক বলেছে, কিন্তু তে তো বলেছে ও আমার সাথে মজা করেছিল। আচ্ছা জিন, তুমি এখন থেকে নিয়ে বাসায় যাও। আমি এখন একটা জায়গায় যাব, আমার ফিরতে রাত হবে। তুমি কিন্তু খবরদার দেখে এই বিষয়ে কোনো কিছুই বলবে না। কথাগুলো বলে জিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরেম ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিনও তেকে নিয়ে বাড়িতে চলে আসে। হসপিটাল থেকে বেরিয়ে দ্রুত তের কলেজের দিকে যাচ্ছে আরেম। কলেজের কাছে পৌঁছাতে জিমিনের সাথে দেখা হলো। দাঁড়াও দাঁড়াও, তুমি না তের বান্ধবী? তোমাকে আমি বেশ কয়েকবার দেখেছি তের সাথে আমাদের বাসায় যেতে। তুমি কি সেই মেয়েটি? জি আঙ্কেল, আমি তের বান্ধবী, আমার নাম জিমিন। কেন, কিছু কি হয়েছে আঙ্কেল? আপনি এভাবে উত্তেজিত হয়ে কোথায় যাচ্ছেন? আচ্ছা মা, তুমি কি তের ব্যাপারে কিছু জানো? ও কাউকে ভালোবাসে, জাংকুক নাকি যেন নাম। তোমাদের কলেজে পড়ে নাকি ওই ছেলেটা? আরে আঙ্কেল, আপনি তো উত্তেজিত হয়ে আছেন কেন? আপনি আমাকে বলুন কি সমস্যা, আর আপনি ভাইয়াকে কেন খুঁজছেন? ভাইয়া মানে তুমি কি ওই ছেলেটাকে চেনো নাকি? এক মিনিট, তোমার নাম জিমিন আর ওই ছেলেটার নাম জাংকুক, তার মানে তোমরা কি দুজন ভাই বোন নাকি? দেখো জিমিন, সবকিছু সত্যি করে বলো। আমার তের অনেক বড় বিপদ, ও মারা যাবে এখন কিছু না করতে পারলে। তুমি তাড়াতাড়ি বলো। আরেমের কথা শুনে জিমিন মনে মনে কিছু একটা ভাবলো। তারপর এক এক করে তে আর জাংকুকের ব্যাপারে সবকিছুই আরেমকে খুলে বলল। শুধু লুকিয়ে গেল ও আর জাংকুক দুজনেই যে ভ্যাম্পায়ার। তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাইয়াকে এক্ষুনি স্মরণ করো আর আমার এখানে আসতে বলো। খুব দরকার আছে আমার তোমাদের সাথে। আমি জানি তুমি এবং তোমার ভাইয়া তোমরা দুজনেই হয়তো ভ্যাম্পায়ারের কোনো কিছুর সাথে যুক্ত, তাই তাড়াতাড়ি ডাকো জাংকুককে। আরেমের কথাতে জিমির অনেক বেশি অবাক হয়ে গেল, কিন্তু সে নিজের ভাবনাটাকে সরিয়ে রেখে চোখ বন্ধ করে জাংকুককে স্মরণ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে জাংকুক উপস্থিত হলো। জাংকুককে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল আরেম। আমি খুব ভালো করে জানি তুমি একজন ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ারের সম্পর্কে খুব ভালো করে জানি আমি, কিন্তু তুমি কি জানো ভালোবাসার নামে তুমি আমার মেয়েটা কত বড় ক্ষতি করেছো? আরেমের কথা শুনে জাংকুক বুঝতে পারলো তার আত্মের ব্যাপারটা আরেম জেনে গেছে। যে অভিশাপের ভয়ে আমি আমার নিজের সন্তানকে নিজের হাতে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি, সেই অভিশাপ কিভাবে আমার মেয়ের উপরে উঠে গেল এটা আমি কি করে মানতে পারি তুমি বলতে পারো? আমি জানি তোমরা দুজনেই ভ্যাম্পায়ার, আর তুমি কি জানো তুমি ভ্যাম্পায়ার হয়ে একজন মানুষকে বিয়ে করে ওর কত বড় ক্ষতি করেছো? আমার মেয়েটা তোমার সন্তানের মা হতে চলেছে। যে সন্তান একটা ভ্যাম্পায়ারের সন্তান, যে সন্তান তার নিজের মাকে ভেতর থেকে রক্ত চুষে নিয়ে মেরে ফেলার চেষ্টা করছে, ওই সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে আমার মেয়েটা মারা যেতে পারে। এ এ আপনি কি বলছেন আঙ্কেল? তে প্রেগনেন্ট? হ্যাঁ হ্যাঁ, তে প্রেগনেন্ট। ওর পেটে 4 সপ্তাহের বাচ্চা। তবে এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা একজন ভ্যাম্পায়ারের বাচ্চা। কিন্তু আঙ্কেল, আপনি এত কিছু কি করে জানলেন? তে কি আপনাকে বলেছে আমরা দুজন যে সাধারণ মানুষ নই, বরং ভ্যাম্পায়ার? আর আমরা ভ্যাম্পায়ার জেনেও আপনি ভয় কেন পাচ্ছেন না? তে আমাকে কিছুই বলেনি, কিন্তু আমি সব জানি। আজ থেকে 25 বছর আগে এইরকম একটা ভ্যাম্পায়ারের কারণে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গিয়েছিল। নিজের দোষের কারণে, নিজের ভুলের কারণে আমি আমার ভালোবাসাকে হারিয়েছিলাম। আমি চাই না আমার মেয়ের সাথে ওই রকম কিছু হোক। কি এমন হয়েছিল আঙ্কেল 25 বছর আগে যার জন্য আপনি এতটা ঘাবড়ে আছেন? দীর্ঘ 25 বছর আগের কথা। আমার একজন প্রিয় বন্ধু ছিল যার নাম ছিল ইয়নজন। ইয়নজন ছিল একজন সায়েন্টিস্ট। ও সব সময় নতুন নতুন বিষয় নিয়ে গবেষণা করার চেষ্টা করত। ঠিক তেমনই ভাবে ও একবার ভ্যাম্পায়ারদের নিয়ে গবেষণা করা শুরু করে দেয়। এর মাঝে একজন ভ্যাম্পায়ারের সাথে ওর ভালো বন্ধুত্ব হয়। ওই ভ্যাম্পায়ারটা ছিল একজন পিওর ভ্যাম্পায়ার। শুনেছি ওই ভ্যাম্পায়ার নাকি ভ্যাম্পায়ার রাজ্যের রাজা ছিল, কিন্তু সেই ভ্যাম্পায়ার রাজা এবং রানীর কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। ওই সময় ইয়নজনের স্ত্রী ছিল 1 মাসের অন্তঃসত্ত্বা। তখন ইয়নজন সিদ্ধান্ত নেয় যে ও সেই ভ্যাম্পায়ারের রাজ্যে ডিএনএ নিয়ে এসে নিজের স্ত্রীর গর্ভের বাচ্চার ভেতর পুশ করবে। আর সেই বাচ্চা হবে ভ্যাম্পায়ার রাজ্যের সবচেয়ে শক্তিশালী ভ্যাম্পায়ার। সেই ভ্যাম্পায়ার হবে সকল ভ্যাম্পায়ার থেকে আলাদা। তার মধ্যে যেমন থাকবে মানুষের মতো আচরণ, তেমনি থাকবে ভ্যাম্পায়ারের মতো আচরণও। ওই ভ্যাম্পায়ার বাচ্চাটা দিনের বেলায় সূর্যের আলোতেও বের হতে পারবে, যেখানে অন্য সব ভ্যাম্পায়ারেরা বের হতে পারে না। ইয়নজনের কথা মতো সেদিন রাজি হয়ে যায় ভ্যাম্পায়ার রাজ্যের সেই রাজা। ভ্যাম্পায়ার রাজা ডিএনএ নিয়ে এসে সেদিনই নিজের স্ত্রীর অজান্তে তার গর্ভের সন্তানের মাঝে পুশ করে সেই ডিএনএ স্যাম্পল। ইয়নজনের সবচেয়ে ভালো বন্ধু এবং কাছের বন্ধু হওয়াতে সবকিছুই ও আমাকে বলতো। আমিও সেই ভ্যাম্পায়ার রাজাকে দেখেছি বেশ কয়েকবার, কিন্তু আমি ভয়ে তাদের সাথে কখনো কোনো কথা বলতাম না। তারপর কি হলো আঙ্কেল? তারপর কি সেই ভ্যাম্পায়ার বাচ্চাটা হয়েছিল? প্লিজ বলুন আঙ্কেল, আমরা সবকিছু জানতে চাই। সেই ভ্যাম্পায়ারের ডিএনএ ইয়নজনের স্ত্রী গর্ভে পুশ করার পর থেকে ইয়নজনের স্ত্রী অস্বাভাবিক আচরণ করতে লাগলো। হঠাৎ তার খাওয়া দাওয়া বেড়ে গেল প্রচুর পরিমাণে। তার এরকম খাবার দেখে সবাই অবাক হয়ে যেত। তখন ইয়নজন ভেবেছিল হয়তো তার স্ত্রী পেটে ভ্যাম্পায়ারের বাচ্চা বলে সে এত খাচ্ছে। আমিও তখন ভালোবেসে নতুন নতুন বিয়ে করেছিলাম। আমার স্ত্রীও তখন গর্ভবতী ছিল। সেই সময় ইয়নজন আমাকে তার কথার জালে ফাঁসায়। ইয়নজন আমাকে বলে ও আমার স্ত্রী গর্ভে ভ্যাম্পায়ারের ডিএনএ পুশ করতে চায়, এতে করে আমার সন্তান হবে শক্তিশালী ভ্যাম্পায়ার।
পৃথিবীর ভিতর সবচেয়ে ধনী লোক হব আমরা। ওর কথা জালে ফেসে আমি ওর কথায় রাজি হয়ে যাই, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সেদিন আমি আমার স্ত্রীর আড়ালে ইয়ঞ্জনের সাথে পরামর্শ করে চালাকি করে আমার স্ত্রীর গর্ভে বাচ্চার উপরও ভ্যাম্পায়ারের ডিএনএ স্যাম্পল পুশ করি। আর আমার স্ত্রীও সে একইভাবে অস্বাভাবিকভাবে খাবার খাওয়া শুরু করে দেয়। ওর এরকম অদ্ভুতভাবে খাওয়া দাওয়া দেখে আমি বেশ অবাক হয়ে যাই। ইয়ঞ্জনের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার 5 মাসের মাথায় তার প্রসব বেদনা শুরু হয়। হাসপাতালে নেওয়া হলে জোড়া বাচ্চা হয়, তার একজন ছেলে আর একজন মেয়ে। আর সেই বাচ্চা হওয়ার সময় ইয়ঞ্জনের স্ত্রী রক্তশূন্য হয়ে মারা যায়, কারণ সে মানুষ, আর মানুষের পেটে ভ্যাম্পায়ারের বাচ্চা হওয়ার কারণে তার শরীরের সব রক্ত শুষে নেয়, যার ফলে সে রক্তশূন্য হয়ে তখনই মারা যায়। এই ঘটনায় ইয়ঞ্জন যেন একটু শোকাহত হয়নি। তার স্ত্রী যে এভাবে মারা গেল সেদিকে তার কোনো খেয়ালই নেই। সে তো তার বাচ্চাদের নিয়ে পাগল। কিন্তু কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই হয়েছিল ইয়ঞ্জনের সাথেও। ভ্যাম্পায়ার রাজ্যে রাজা আর রানী ইয়ঞ্জনের বাচ্চা দুটোকে নিয়ে যায়, আর যাওয়ার আগে ওকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনার পর আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে যাই, কারণ আমি চাইনি ও এভাবে মারা যাক। আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম। তখন আমি সিদ্ধান্ত নেই আমার স্ত্রী গর্ভের বাচ্চাটাকে নষ্ট করে দেবো আমি। কিন্তু সেটা করার আগে আমার স্ত্রীরও ডেলিভারি পেইন শুরু হয়ে যায়। ইয়ঞ্জনের স্ত্রীর মতো আমার স্ত্রীও সেদিন মারা যায় বাচ্চা জন্ম দেওয়ার সময়। আমার সেদিন একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছিল, যে ছিল ভ্যাম্পায়ার। কিন্তু সেই ছেলের প্রতি আমার কোনো ভালোবাসা মায়া কিচ্ছু ছিল না। আমি আমার স্ত্রীকে হারিয়ে অনেক বেশি ভেঙে পড়েছিলাম। তাই সেই ছেলেকে সেদিন রাত্রে আমি জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসি। কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো আরেম। আচ্ছা আঙ্কেল, আপনার স্ত্রীর যে বাচ্চাটা হয়েছিল সেটাও কি ভ্যাম্পায়ার রাজার ডিএনএ থেকে? না, ওটা ভ্যাম্পায়ার রাজার ডিএনএ ছিল না। আমি ইয়ঞ্জনকে বলতে শুনেছি ওটা ছিল ভ্যাম্পায়ার রাজার কোনো এক বন্ধু আরেক ভ্যাম্পায়ারের ডিএনএ। তাহলে তে আপনার মেয়ে হলো কিভাবে আঙ্কেল? আপনি কি তাহলে আবার বিয়ে করেছিলেন? হ্যাঁ, আমার প্রথম ভালোবাসা। আমার স্ত্রী আমার ভুলে মারা যাওয়ার পর আমি প্রায় 2 বছর পাগল ছিলাম। তারপরে আমার জীবনে আসে জিন, তাকে আমি বিয়ে করি। তারপর আমাদের ঘর আলো করে তে আসে। আমরা তো বেশ সুখী ছিলাম, কিন্তু তোমরা ভ্যাম্পায়ার হয়ে আমার মেয়ের জীবনে এসে তার জীবনটা অভিশপ্ত করে ফেলেছো। আমার মেয়েটাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই অভিশাপের দিকে। এখনই ওর পেটের বাচ্চাটা নষ্ট না করলে ও ঠিক হয়তো আমার স্ত্রীর মতো মারা যাবে। আমি তোমাদের পায়ে পড়ি, তোমরা প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও। ওর পেটের বাচ্চাটাকে মেরে ফেলো তোমরা, তারপর তোমরা আমার মেয়ের জীবন থেকে চলে যাও। আমি চাই না আমার স্ত্রীর মতো তোমরা অভিশাপ হয়ে আমার মেয়ের জীবনটাকে শেষ করে দাও। চলে যাও, চলে যাও তোমরা। তোমাদের পায়ে পড়ি আমি, আমার মেয়েটাকে মুক্তি দাও। তের রুমের জানালা ভেতর দিয়ে রুমে এসে দাঁড়িয়ে আছে জাংকুক। জাংকুকের চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, চোখ দুটো লাল টকটকে হয়ে ফুলে আছে। জাংকুক আস্তে আস্তে গুটি গুটি পায়ে তের পাশে গিয়ে বসলো। তারপর তের ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমাকে তুমি ক্ষমা করে দাও জান পাখি, আজকে আমার জন্য তোমার জীবনে এই অবস্থা। আমি কখনোই চাইনি তোমার অবস্থা এমন হোক। আমি যদি আগে জানতাম যে আমার কারণে তুমি এতটা অসুস্থ এবং মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে, তাহলে কখনোই আমি তোমার জীবনে আসতাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও জান পাখি। জাংকুকের চোখের পানি তের উপর পড়তে তে উঠে বসে। আপনি কখন এসেছেন জাংকুক? আমি আপনার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আর আপনাকে দেখতে এরকম লাগছে কেন? আপনার কি শরীর খারাপ? আমার কিছুই হয়নি জান, আমি ঠিক আছি। আমার কিছুই ভালো লাগছিল না, কিন্তু এখন তোমাকে দেখছি, এখন আমার ভালো লাগছে। আচ্ছা জান পাখি, আমি যদি তোমার খুব প্রিয় কোনো জিনিস তোমার কাছ থেকে কেড়ে নিই আর আমি তোমার কাছ থেকে চিরদিনের মতো হারিয়ে যাই, তাহলে তুমি কি করবে? আপনি এসব আবল তাবল কি বলছেন জাংকুক? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনার কি শরীর খারাপ লাগছে? কোথাও কষ্ট হচ্ছে আপনার? আর রইল প্রিয় জিনিসের কথা, আপনি যখন জানেনই যে সেটা আমার প্রিয় জিনিস, তাহলে আপনি কেন সেটা কেড়ে নেবেন? আপনি যদি তেমনটা করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে শাস্তি দেব। আর রইল চলে যাওয়ার কথা, তাহলে শুনে রাখুন জাংকুক, চলে গেলে বা পালিয়ে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। আমাদের উচিত সমস্যার সাথে যুদ্ধ করা, তবেই না আমাদের সমস্যার সমাধান হবে। তের কথা শুনে জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল। কি হলো, ওইভাবে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে জাংকুক আপনার? বলবেন আমাকে প্লিজ। আমি যে তোমাকে বলতে পারবো না তে, বলতে পারবো না যে আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছি। আমি চাই না তোমার জীবনে আরো সমস্যা সৃষ্টি করতে। আমি সবকিছু ভেবেই ফেলেছি। জাংকুক মনে মনে কথাগুলো ভেবে তেকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তেকে নিয়ে ভালোবাসার রাজ্যে ডুব দিল। তে জাংকুকের বুকেই ঘুমিয়ে আছে। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে তার, কারণ আজই যে তের সাথে তার শেষ দেখা। ভোরবেলা তের ঘুম ভাঙতেই জাংকুকের দিকে তাকিয়ে দেখলো জাংকুক ওর দিকে হা করে তাকিয়ে আছে। কি হয়েছে জাংকুক আপনার? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে কেন আছেন? আর কেন এভাবে কান্না করছেন? জান পাখি, তুমি বরং ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। জাংকুকের কথাতে তে উঠে ফ্রেশ হতে চলে যায়। আর সেই সুযোগে জাংকুক খাটের পাশে থাকা টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাসটা হাতে নেয় এবং গ্লাসে পানির সাথে কিছু একটা মিশিয়ে দেয়। আমাকে তুমি ক্ষমা করে দিও তে, আমি জানি এতে তুমি খুবই কষ্ট পাবে, কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। তে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে খাটে বসতেই জাংকুক বলে উঠলো, তে তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আই এম শিওর তোমার এখন খুব খিদা লেগেছে, তাই বলছি এই পানিটা খেয়ে নাও।
তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে গ্লাসটা হাতে নিল। তে পানিটা খেতে গিয়েও কিছু একটা ভেবে খেলো না। হ্যাঁ জাঙ্কুক, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার না প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে, কিন্তু এখন যদি আমি খালি পেটে পানি খাই তাহলে আমার পেট মোচড় দিয়ে উঠবে। আপনি একটা কাজ করুন, আপনি বরং কিচেন থেকে গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আসুন। জাঙ্কুক আর কিছুই না বলে কিচেনে চলে গেল খাবার আনতে, কারণ এখন যদি কিছু বলে তাহলে তে তাকে সন্দেহ করতে পারে। মাই কিউট হাজবেন্ড, নিজেকে খুব চালাক ভাবো তাই না? ভেবেছো আমি খুব বোকা? হ্যাঁ আমি বোকা ঠিকই, কিন্তু আমি অতটা বোকা নই যতটা তোমরা আমাকে মনে করো। যা হবে পরে দেখা যাবে। তে মনে মনে কথাগুলো ভেবেই উঠে ওয়াশরুমে গিয়ে পানিগুলো ফেলে দিয়ে অন্য পানি নিয়ে আসে। ততক্ষণে জাঙ্কুকও তের জন্য খাবার নিয়ে চলে এসেছে। তে জাঙ্কুকের হাত থেকে খাবারগুলো নিয়ে খেয়ে তারপর জাঙ্কুকের সামনে পানিটা খেয়ে নিল। তে পানিটা খাওয়ার সাথে সাথে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিয়ে জান পাখি। আমি জানি তুমি হয়তো চাইলেও কখনো আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কথাগুলো বলার পর জাঙ্কুক খেয়াল করলো তে কোনো সারা শব্দ করছে না। তে জ্ঞান হারিয়ে ফেলেছে। জাঙ্কুক তেকে কোলে করে খাটিয়ে এনে শুয়ে দিল। আঙ্কেল আপনারা ভিতরে আসুন আর তেকে এখন হসপিটালে নিয়ে যান। আমি চলে যাচ্ছি। কথাটা বলে জাঙ্কুক দুই হাতে চোখ মুছে শেষবারের মতো একবার তের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। তে কিছুক্ষণ আগে জ্ঞান ফিরে এসেছে। ডাক্তার ডাক্তার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তো? এসব আপনি কি বলছেন? বাচ্চা তো ঠিকঠাকই আছে, উনি তো জাস্ট শরীর দুর্বল আর অতিরিক্ত মেন্টাল প্রেশারের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। কি আব্বু ভাবছো তো যে বাচ্চাটা কি করে বেঁচে গেল? মানে এটা খুব ইজি আব্বু, আমি সবকিছু জেনে গিয়েছি। আরে আব্বু আমার তো আগে থেকে সন্দেহ হচ্ছিল, আমি তো মনে মনে এটাই ভাবছিলাম। তবে আমি এটা সেদিন শিওর হয়েছিলাম যেদিন ডাক্তার তোমাকে কনফার্ম করেছিল যে আমি প্রেগন্যান্ট। সেদিন তোমাদের সব কথাই আমি শুনেছি দরজার আড়াল থেকে। আম্মু যে তোমাকে সেদিন জাঙ্কুকের নামটা বলে দিয়েছিল সেটাও আমি শুনে নিয়েছিলাম। আমি জানতাম যে তুমি কোনো না কোনো ভাবে জাঙ্কুককে ঠিক রাজি করিয়ে নেবে। আমি অবাক কখন হয়েছিলাম জানো, যখন তুমি আম্মুকে বলেছিলে যে এই কথাটা আমার থেকে আড়াল করতে। আমি জানতাম যে জাঙ্কুক এমনটা করতে পারে। তুই যখন সবকিছু জানিস তাহলে কেন এরকমটা করছিস? মা তুই কেন বুঝতে পারছিস না যে বাচ্চাটা তোর জন্য অনেক বেশি ক্ষতিকর? তুই মারাও যেতে পারিস, তুই কেন বুঝতে পারছিস না? আমি সবকিছুই বুঝতে পারছি আব্বু, আর তুমিও এটা বুঝে নাও আমি কিছুতেই এই বাচ্চাটাকে মেরে ফেলতে পারবো না। আর জাঙ্কুক যেটা করেছে তার জন্য আমি ওকে কখনো ক্ষমা করব না। তের প্রেগন্যান্সির এখন 6 মাস চলছে। তের শরীরের অবস্থা মোটেও ভালো না, শরীর এখন ধবধবে ফর্সা হয়ে গেছে, এখন আর তেকে দেখলে চেনাই যায় না। এই 6 মাসে তেকে 12 ব্যাগ রক্ত নিতে হয়েছে। যদিও তের সবে মাত্র 6 মাস চলছে, কিন্তু তাকে দেখে মনে হয় তার 9 মাসের মতো চলছে। ডাক্তার বলে দিয়েছে তার কিছুদিনের মধ্যে ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 6 মাসে জাঙ্কুক তের সামনে একবারও আসেনি। দূর থেকে সে সবসময় তের উপর নজর রাখে, সে তের কাছে যায় না, কারণ শেষবার তের সাথে দেখা করার সময় তে পরিষ্কারভাবে জাঙ্কুককে বলে দিয়েছে যতদিন পর্যন্ত না আমাদের বেবিটা হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আমার কাছ থেকে দূরেই থাকবেন, কারণ আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আপনি ভুলেও আমার বেবির কোনো ক্ষতি করার চিন্তা ভাবনাও করবেন না, আর যদি করেন তাহলে আমি নিজে ক্ষতি করে ফেলবো। তের এই পাগলামির কাছে জাঙ্কুকও হার মেনে যায়। তের অবস্থা দেখে শুধু কান্না করা ছাড়া তার আর কিছুই করার নেই। হঠাৎ একদিন রাতে প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায় তের। তে ঘুম ঘুম চোখে মিটিমিটি করে তাকিয়ে দেখে যেন ওর আশেপাশে যুদ্ধ চলছে, যে যুদ্ধে যোগ দিয়েছে জাঙ্কুক, জিমিন আর সুগা। আর তের আব্বু আম্মু আহত অবস্থায় একপাশে পড়ে আছে। তের শরীর প্রচন্ড দুর্বল হওয়ায় সে ধীরে ধীরে উঠে বসে বোঝার চেষ্টা করছে যে এখানে কি হচ্ছে। চোখ গেল তার বাবা মায়ের দিকে, সে আস্তে আস্তে করে তার বাবা মায়ের কাছে গিয়ে বসলো। আব্বু আম্মু কি হয়েছে তোমাদের? তোমাদের এই অবস্থা কেন? আর এখানে সব কি হচ্ছে? তের কথা শুনে তের আব্বু একটু নড়ে উঠলো, কিন্তু তের আম্মু যেভাবে পড়েছিল ওইভাবেই আছে, তার মধ্যে কোনো রকম নড়াচড়া বা কথা বলার শক্তি নেই। তে খেয়াল করলো ওর আম্মুর গলা দুটি বড় বড় দাঁতে গর্ত হয়ে আছে, সাথে সারা শরীর সাদা ফ্যাকাশে। আম্মু আম্মু কথা বলো, তোমার কি হয়েছে? তুমি এভাবে পড়ে আছো কেন? আম্মু বলো, চুপ করে থেকো না প্লিজ। তে মামুনি, তোমার আম্মু আর আমাদের মাঝে নেই, হয়তো আমি আর বেশিক্ষণ থাকবো না তোমাদের মাঝে। আমার যে সময় ঘনিয়ে এসেছে, তবে তার আগে তোমাকে কিছু সত্যি কথা বলে যেতে চাই মামুনি। সেদিন জাঙ্কুককে আমি জোর করেছিলাম, আমি বলেছিলাম যে তোর বাচ্চাটা যাতে নষ্ট করে ফেলে আর তোর জীবন থেকে যেন চলে যায়। ও সেটা করতে চায়নি, কিন্তু বাধ্য হয়ে করেছে। তুই প্লিজ ওকে ক্ষমা করে দে, ও অনেক কষ্ট পাচ্ছে, ওকে আর কষ্ট দিস না। আর হ্যাঁ, কোনোদিন যদি তোর ভাইয়ের সাথে তোর দেখা হয় তাহলে তুই তাকে বলে দিস যাতে আমাকে সে ক্ষমা করে দেয়, যে তাকে নিজের হাতে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম। এসব তুমি কি বলছো আব্বু? আমার ভাই মানে তুমি তুমি জঙ্গলে ফেলে দিয়ে এসেছো মানে? এই মাঝে সব ভ্যাম্পায়াররা এক এক করে পালিয়ে গেছে। জাঙ্কু এক এক করে সব কথাই থেকে খুলে বলল। সব কথা শুনে সুগা গিয়ে আরেমের পাশে বসলো।
আঙ্কেল, ও হলো সুগা, আপনার সেই ছেলে যাকে আপনি ভ্যাম্পায়ার বলে জঙ্গলে ফেলে দিয়েছিলেন। ওই হলো তের বড় ভাই। জিমিনের কথা শুনে অবাক হয়ে গেল তে আর তের আব্বু। তের আব্বু চোখের জল ছেড়ে দিয়ে সুগার হাত জোড়া শক্ত করে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। আমি হয়তো পৃথিবীর একমাত্র অসহায় বাবা যে নিজের ছেলেকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম, একবারও তার কথা চিন্তা না করে। তের আব্বুর কথা শুনে কেন জানি না সুগার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। বাবা সুগা, আমাকে একটু তোর কোলে মাথা রাখতে দিবি বাবা? জানি সবকিছু জানার পর হয়তো তুই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বাবা মনে করছিস আমাকে, কিন্তু তুই কি জানিস যখন তোকে ফেলে দিয়ে আমি বাসা চলে আসি তারপর আমার খুবই খারাপ লাগে। যতই হোক তুই আমার ছেলে তো, তাই আমি আবার ছুটে যাই সেই জঙ্গলে, কিন্তু সেখানে গিয়ে আমি তোকে পাইনি। তোকে যে কাপড়ে পেঁচিয়ে ফেলে দিয়ে এসেছিলাম শুধু সেই কাপড়গুলো পরেছিল। ভেবেছিলাম শিয়াল কুকুরে কামড় দিয়ে হয়তো নিয়ে খেয়ে ফেলেছে। বাসায় এসে খুব বেশি কান্না করেছিলাম আমি তোর জন্য। আমাকে তুই ক্ষমা করে দিস প্লিজ। কথাগুলো এক নাগারে বলে তে হাত নিয়ে সুগার হাতের মধ্যে দিয়ে আরেম বলল, সুগা এটা তো ছোট বোন তে। সুগা, তোর বোনের দায়িত্ব এখন থেকে আমি তোর কাছে দিয়ে গেলাম। যদি আমি বাবা হয়ে কখনো তোর সাথে আমার দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আশা করি তুই তোর বোনের দায়িত্ব অবশ্যই পালন করবি। আব্বু, এভাবে যদি আমার জীবনে আসবে তাহলে কেন আবার হারিয়ে গেলে? একবারও বাবা বলে ডাকার সুযোগ দিলে না আমায়। তুমি আমার সাথে যাই করে থাকো না কেন বাবা তো, কেন এভাবে চলে গেলে আমাদেরকে ছেড়ে? তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমার বোনের সব দায়িত্ব আমি পালন করব একজন বড় ভাইয়ের মতো। সুগা কথাগুলো শেষ হতে না হতেই আরেম জোরে জোরে শ্বাস নিতে নিতে সেখানেই মারা যায়, যেটা দেখে তে প্রচন্ড রকমের ভেঙে পড়ে। সে চিৎকার করে কান্না করা শুরু করে দেয়। আর এর কিছুক্ষণ পরেই তের লেবার পেইন শুরু হয়ে যায়। মাম্মা মাম্মা দেখো না, মামুনি আর আঙ্কেল আমাকে কিছুতে বাইরে যেতে দিচ্ছে না। বলছে বাইরে গেলে নাকি আমার কি ক্ষতি হয়ে যাবে। তো ওদেরকে বলো না যে আমি একটু বাইরে যাবো আর খোলা আকাশের নিচে সমুদ্রের জলে খেলা করব। ভিক্ষুক বাবা, তোমার মামুনি আর আঙ্কেল তোমাকে যেটা বলেছে তোমার ভালোর জন্যই তো বলেছে। এই রোদের মধ্যে তুমি বাইরে গেলে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে। তুমি বরং সন্ধ্যা পরে যেও, তখন তোমার আব্বু আর তোমার আঙ্কেল মিলে তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। না মামাম না, আমি আজকে কারো কথা শুনবো না। আজ পর্যন্ত তোমরা দিনের বেলাতে আমাকে একটু সময়ের জন্য বাইরে বের হতে দাও না। আজকে আমি বাইরে যাবই, তোমাদের কারো কথা শুনবো না। কথাটা বলে ছোট্ট ভিক্ষুক দৌড়ে প্রাসাদের বাইরে চলে গেল। তাতে খেতে জোরে চিৎকার করে সবাইকে ডাক দিল। এই চিৎকারে সুগা, জিমিন, জাংকুক দৌড়ে প্রাসাদ থেকে বের হলো। বের হতে তিনজন অবাক হয়ে গেল। ছোট্ট ভিক্ষুক পানির উপরে দৌড়াদৌড়ি করছে আর সমুদ্রের পানি নিয়ে খেলা করছে, যেটা দেখে সবাই অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। আর দৌড়াদৌড়ি করে খেলতে খেলতে ভিক্ষুক মাছ সমুদ্রে চলে যায়। তারপর বিশাল বড় একটা মাছ ছো মেরে ধরে নিয়ে চলে আসে তের সামনে। তারপর থেকে বলে, মাম্মা মাম্মা এই মাছটা আজকে সুন্দর করে রান্না করে তুমি খাবে কেমন? এটা তোমার জন্য। তার আগে আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমি একটু খেয়ে নিই কেমন? কথাটা বলে সে মাছটা গলার কাছে নিজে বিশাল বিশাল দাঁত বসিয়ে দেয় ভিক্ষুক। তারপর জোকের মতো চুষে চুষে সেখান থেকে রক্ত খেতে থাকে। মাছটা ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। কিন্তু অবাক চোখে হা করে ভিক্ষুককে দেখছে আর পাশে দাঁড়িয়ে সবাই মুচকি মুচকি হাসছে। এত সব খুশির মধ্যে জাংকুকের মনে পড়ে যায় 5 বছর আগের কথা। তের ডেলিভারি পেন শুরু হওয়ার সাথে সাথে জাংকুক তেকে হসপিটালে নিয়ে যায়। জাংকুক তো তেকে হারিয়ে ফেলার ভয়ে এক প্রকার পাগলই হয়ে গিয়েছিল। সেদিন তেকে আরো 10 ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। সবাই তো ধরেই নিয়েছিল যে তেকে আর বাঁচানো যাবে না, কিন্তু ডেলিভারি হওয়ার সাথে সাথে তে আবার স্বাভাবিক হয়ে যেতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই জাংকুকের মনে পড়ে সে একটা ভ্যাম্পায়ার থেকে নয় বরং মানুষের পেট থেকে হয়েছিল। তাই সে ভ্যাম্পায়ার হলেও তার ভেতরে মানুষের কিছু গুণাবলী রয়েছে। সে অর্ধেক ভ্যাম্পায়ার ছিল আর অর্ধেক মানুষ ছিল। জাংকুকের বাবা পুরোপুরি ভ্যাম্পায়ার হওয়ার কারণে জাংকুকের জন্মদাত্রী মারা গিয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে জাংকুক অর্ধেক মানুষ আর অর্ধেক ভ্যাম্পায়ার, আর তে পুরোপুরি মানুষ। সেই ক্ষেত্রে তে কোনো রকমে সেদিন বেঁচে গিয়েছিল। কিন্তু জাংকুক এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা আর কখনো বেবি নেবে না, কারণ জাংকুক সেদিন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। সে কোনো কিছুর বিনিময়ে তেকে হারাতে পারবে না। বাবা বাবা কি ভাবছো তুমি? ভিক্ষুক জাংকুকের হাত ধরে ঝাঁকিয়ে কথাটা বলল। হ্যাঁ ভাইয়া, তুই কি ভাবছিস বলতো? আসলে আমি আগে ভাবতাম আমার বাবাটা না অনেক বেশি দুর্বল, কিন্তু আমি আজকে বুঝতে পারলাম যে আমার বাবাটা দুর্বল নয়, আমার বাবাটা মানুষদের মতোই কাইন্ড। জাংকুক তার ছেলেকে কোলে নিয়ে তারপর বলল, থ্যাংক ইউ বাবা এতটা কাইন্ড হওয়ার জন্য। কিন্তু কেন? সেটা তুমি বুঝবে না বাবা, কিন্তু বাকিরা সবাই ঠিকই বুঝতে পারছে। কি তাই তো?